আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তো আজকে ওই ভিডিওটারই পার্ট টু ভিডিও হবে। আজকের ভিডিওতে আমরা হলো তোমার অলরেডি আগের ভিডিওতে আমি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট দুইটারই বই দাগিয়ে দিয়েছি, মাইটোকন্ড্রিয়া টপিকটাও আলোচনা করছি। তো আজকে আমি মূলত তোমাদের ক্লোরোপ্লাস্ট টপিকটা A to Z যতটুকু আলোচনা করা লাগবে সব বইয়ের অনুযায়ী আলোচনা করব। ক্লোরোপ্লাস্ট প্লাস্টিক টপিকটা, অর্থাৎ প্লাস্টিক টপিকটা A to Z সবকিছু আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হলো আজকে প্লাস্টিক। তো আমরা বই অনুযায়ী আলোচনা শুরু করি যে কোথায় কি আলোচনা করা যায়। তো প্রথমে আমাদের একটা জিনিস জানা লাগবে যে প্লাস্টিক জিনিসটা আসলে কি। তো প্লাস্টিক হলো একটা কোষীয় অঙ্গাণু, এটা আমরা সবাই জানি। এখন প্লাস্টিক এমন একটা অঙ্গাণু যেটা হলো তোমার হলো প্রাণী কোষে থাকে না, এটা উদ্ভিদ কোষে থাকে, এবং এই অঙ্গাণুর কারণে তোমার উদ্ভিদ হলো খাদ্য তৈরি করতে পারে, আর এই অঙ্গাণু না থাকার কারণে প্রাণী খাদ্য তৈরি করতে পারে না। এটা হলো প্রথম কথা। এখন দ্বিতীয় কথা হলো যে প্লাস্টিক যে অঙ্গাণুটা, এই অঙ্গাণুটার সাথে তোমার মাইটোকন্ড্রিয়ার অনেক সম্পর্ক আছে। অনেক সম্পর্ক বলতে দেখবো মাইটোকন্ড্রিয়ার সাথে আমি তোমাদেরকে এটা মিলাই মিলাই পড়ানোর ট্রাই করবো। কারণ কি তোমার মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য সেম জিনিস নাই, বাট অনেক ওইরকম টাইপের, অর্থাৎ দুইটাকে তুমি পার্থক্য করতে পারবে, অর্থাৎ এর এইটা আছে, এর এইটা এইটাই আছে, বাট অন্যরকম ভাবে আছে। তো এরকম কিছু জিনিস তোমরা পাবা। তো আমরা কথা না বাড়াই আমাদের টপিকে চলে যাই যে প্লাস্টিক। তো প্লাস্টিকের তোমার প্রথমে একটা জিনিস জানা লাগবে, একে তোমার বাংলায় বর্ণাধার বলা হয়। তো এর বাংলা নাম, প্লাস্টিকের বাংলা নাম কি? প্লাস্টিকের বাংলা নাম হলো তোমার বর্ণাধার। এতটুকু আমাদেরকে জানা লাগবে যে তোমার হলো প্লাস্টিকের বাংলা নাম কি। বাংলা নাম হলো বর্ণাধার। গেল। তারপরে কি আছে? তারপরে হলো তোমার এখানে আরেকটা কথা বলা আছে যে সাইটোপ্লাজমস্থ। সাইটোপ্লাজমস্থ সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গ। বৃহৎ ক্ষুদ্রাঙ্গ বা অঙ্গাণু হলো তোমার এই প্লাস্টিক। অর্থাৎ প্লাস্টিক হলো সাইটোপ্লাজমে, অর্থাৎ সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে এদের মধ্যে সবচেয়ে বড় হলো প্লাস্টিক। অর্থাৎ সাইটোপ্লাজমে আমরা জানি কি সাইটোপ্লাজমকে দুই ভাবে ভাগ করা হয়। একটা হলো তোমার সাইটোপ্লাজমীয় মাতৃকা, একটা হলো কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এই অঙ্গাণুগুলোর মধ্যে সবচেয়ে বড় কে, এই অঙ্গাণুগুলোর মধ্যে সর্ববৃহৎ হলো আমাদের এই প্লাস্টিক। এতটুকু আমাদের জানা লাগবে। দেন তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে সাইটোপ্লাজমস্থ অঙ্গাণু। এখন এটা কোষের মধ্যে যত অঙ্গাণু আছে সবই সাইটোপ্লাজমের মধ্যে আছে, শুধু একটা অঙ্গাণু তোমার সাইটোপ্লাজমের মধ্যে পড়ে না। সেটা কি? সেটা হলো তোমার নিউক্লিয়াস। নিউক্লিয়াস ব্যতীত তোমার কোষের সকল অঙ্গাণু হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো তোমাকে একটা কথা বলে রাখি, তোমাদের যদি বইতে পরীক্ষায় এই প্রশ্নটা আছে যে কোষের সর্ববৃহৎ অঙ্গাণুকে, তাইলে কিন্তু তোমার এই প্লাস্টিড হবে না। কোষের সর্ববৃহৎ অঙ্গাণু হলো তোমার নিউক্লিয়াস। কোষের সর্ববৃহৎ অঙ্গাণু হলো তোমার নিউক্লিয়াস। বা সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমীয় যে অঙ্গাণুগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বড় হলো প্লাস্টিড। অর্থাৎ সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে মাইটোকন্ড্রিয়া, গলগি, এদের মধ্যে সবচেয়ে বড় প্লাস্টিড। বাট কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হলো নিউক্লিয়াস, অর্থাৎ কোষের দ্বিতীয় সর্ববৃহৎ অঙ্গাণু হলো প্লাস্টিড। প্রথমে তোমার নিউক্লিয়াস, দেন হলো প্লাস্টিড। বা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর কথা যদি বলা থাকে তাহলে প্লাস্টিড হবে। কারণ এই ইনফরমেশনটা তোমার আলিম স্যারের বইতে দেওয়া আছে। আলিম স্যারের বইতে বলা আছে যে কোষের সর্ববৃহৎ অঙ্গাণু হলো নিউক্লিয়াস। তো তোমাদেরকে এটা একটু জানাই দিলাম, এই জিনিসটা জেনে রাখা ভালো। অনেক সময় তোমার এইচএসসি তেও মাঝে মধ্যে অন্য এটার থেকে হালকা পাতলা প্রশ্ন আসে। এখন তোমার আসলো কি, আসলো হলো যে কোষের সর্ববৃহৎ অঙ্গাণু কি, তুমি প্লাস্টিড অ্যান্সার করে দিয়েছো, তাইলে ভুল যাবে। কারণ কোষের সর্ববৃহৎ অঙ্গাণু হলো নিউক্লিয়াস, আর নিউক্লিয়াস যেহেতু সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে পড়ে না, এই জন্য সাইটোপ্লাজমস্থ সবচেয়ে বড় অঙ্গাণু হলো তোমার প্লাস্টিড। এতটুকু আমাদেরকে জানা লাগবে। তো আমরা এতটুকু জানলাম, তারপরে চলে যাই। তারপরে কি বলা আছে, তারপরে তোমার কোথায় কোথায় এই প্লাস্টিকটা পাওয়া যায় না এটা তোমাদেরকে বলা আছে। তো কোথায় কোথায় প্লাস্টিক পাওয়া যায় না, প্লাস্টিককে তোমরা কোথায় পাবা না? প্লাস্টিককে তুমি ছত্রাকে পাবা না। প্লাস্টিককে তুমি কোথায় পাবা না? প্লাস্টিককে তুমি প্রাণী কোষে পাবা না। প্লাস্টিককে কোথায় পাবা না? প্লাস্টিককে তুমি আদি কোষে পাবা না। আদি কোষই তো আহ আদি কোষে বা আদি কোষী জীবে পাবা না। আদি কোষী জীবে পাবা না। এখন কথা হলো আদি কোষে কোনো কি থাকে না, কোনো অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। তো এই জিনিসটা তোমরা জানো, তাহলে কি আদি কোষে যদি রাইবোজোম ব্যতীত কোনো অঙ্গাণু থাকে না, তার মানে সেখানে প্লাস্টিক থাকবে না। এতটুকু তোমরা বুঝো। দেন কি প্রাণী কোষে প্লাস্টিক থাকে না, এটা খুবই ফেমাস একটা কথা, তো এটাও তোমরা বুঝো। এতটুকু তোমাদেরকে এটাও নতুন কিছু না, বাট নতুন কি ছত্রাক, তো ছত্রাকে হলো প্লাস্টিক থাকে না। এইটা তোমরা কম বেশি কেউ জানো কেউ জানো না। তো এটা একটু জেনে রাখো যে ছত্রাকে প্লাস্টিক থাকে না, কারণ কি ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। অর্থাৎ জীব জগতে শুধুমাত্র তোমার উদ্ভিদ আর শৈবাল এরা হলো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। বাট
আর বাকিরা কেউই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। শুধুমাত্র উদ্ভিদ আর শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তার মানে কি, উদ্ভিদ আর শৈবালে আছে, উদ্ভিদ আর শৈবালে কি আছে, তোমার প্লাস্টিড আছে, আর বাকি কিছুতে তোমার প্লাস্টিড নেই। তো এখানে তোমার আরো দুইটা কথা তোমার বইতে কি, বইতে দুইটা নাম আছে তোমার, ব্যাকটেরিয়া। আমি আদিকোষী জীব বলছি, বা তারা কি বলছে, তারা বলছে ব্যাকটেরিয়া, আর হলো নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। এখন কথা হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কিন্তু আদিকোষী জীবই হলো ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া আলাদাভাবে, আমি আদিকোষী জীব বলছি তার মানে ব্যাকটেরিয়া ঢুকে গেছে। এখন কথা হলো যে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া। একে কি বলে, একে সায়ানো ব্যাকটেরিয়া বলা হয়। তো এর নাম শৈবাল কেন, ব্যাকটেরিয়া, তো এটা আমি কিন্তু আমার কোষের প্রকারভেদে যে ভিডিও আছে ওইখানে তোমাদেরকে এক্সপ্লেন করে দিছে। তো ওইটা আমি এখন অত এক্সপ্লেন করবো না, তোমরা মাথায় রাখবা যে নীলাভ সবুজ শৈবাল নামে শৈবাল হলেও সে ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া। বাট তাইলে ওর নাম কেন নীলাভ সবুজ শৈবাল হলো, কারণ কি, এ হলো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এই হলো একমাত্র ব্যাকটেরিয়া, সে হলো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এখন কথা হলো, তাহলে তোমার মাথায় আসবে, ভাইয়া এই নীলাভ সবুজ শৈবাল সে ব্যাকটেরিয়া হয়েও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, তার মানে কি ওর ভিতরে প্লাস্টিক আছে, এই জন্যই হয়তো সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিন্তু এটাও, এই কথাটা সঠিক না। অর্থাৎ সে নিজের খাদ্য নিজে, নীলাভ সবুজ শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ঠিক আছে, বাট প্লাস্টিক ওর ভিতরে আছে এই জন্য সে খাদ্য তৈরি, এরকম না। তো ওর ভিতরে প্লাস্টিক নেই, তাও ও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তো এতটুকু আমাদের জানা লাগবে। তো এই জন্য তোমার বইতে কি আছে, বইতে জানে যায় ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বললে কিন্তু ভিতরে তোমার নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া চলে আসে। বাট ওরা আলাদাভাবে নীলাভ সবুজ শৈবালের নামটা বলে দিছে, কারণ কি, এটা তোমাদেরকে বোঝানো হচ্ছে যে সব শৈবালই খাদ্য তৈরি করতে পারে না। একটা শৈবাল আছে, সেটা হলো নীলাভ সবুজ শৈবাল, মানে সে খাদ্য তৈরি করতে পারলেও তার ভিতরে প্লাস্টিক নেই। তো তোমরা এই চারটা জিনিস মাথায় রাখবা, ছত্রাক, প্রাণীকোষ আর আদিকোষী জীবের মধ্যে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, এদের মধ্যে কি থাকে না, এদের মধ্যে এই প্লাস্টিক জিনিসটা থাকে না। এতটুকু আমাদের মাথায় রাখা লাগবে। দেন এখন তোমাদের মনে সৃষ্টি হইতে পারে যে নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিক নেই, কিন্তু ভাইয়া তো বলেছেন যে প্লাস্টিকের মাধ্যমে মূলত উদ্ভিদ শৈবাল এরা খাদ্য তৈরি করতে পারে। তাহলে নীলাভ সবুজ শৈবালের কাহিনীটা কি হলো, অর্থাৎ তাহলে সে কিভাবে খাদ্যটা তৈরি করতে পারে। তো নীলাভ সবুজ শৈবাল কি, সে হলো ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া তো আদিকোষী জীবে কি থাকে, আদিকোষী জীবে তোমার একটা কোষ ঝিল্লি আছে, একটা কোষ ঝিল্লি আছে, এদের কোষ প্রাচীর আছে। কোষ প্রাচীরের মধ্যে তোমার ধরো রাইবোজোম আছে, ডিএনএ আছে, এরকম কিছু জিনিস আছে। তো এদের যে এই যে কোষ ঝিল্লিটা, তো আদিকোষী জীবের যে কোষ ঝিল্লিটা আছে, এই কোষ ঝিল্লির মধ্যে, এই কোষ ঝিল্লিটাই হলো আদিকোষীর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। অর্থাৎ ওদেরও তো কিছু শক্তি লাগে, ওদেরও তো খাদ্য তৈরি করা লাগে, কেউ কেউ খাদ্য তৈরি করতে পারে। তো ওই তৈরি করার কারণ হলো মূলত এই কোষ ঝিল্লি। কেন কোষ ঝিল্লি, প্লাস্টিক, প্লাস্টিক জিনিসটা, হ্যাঁ প্লাস্টিক খাদ্য তৈরি করতে পারে, বাট আমরা যখন প্লাস্টিকের গঠনের ভিতরে ঢুকবো, এর মধ্যে কিছু জিনিস আছে, এই যে এরকম কিছু জিনিস আছে, প্লাস্টিকের মধ্যে এরকম কিছু জিনিস আছে। তো এই যে এইগুলাকে তোমার থাইলাকয়েড বলা হয়, থাইলাকয়েড বলা হয়। তো প্লাস্টিক খাদ্য তৈরি করে, ঠিক আছে, বাট যদি আমরা আরো ভিতরে যাই, দেন প্লাস্টিকের থাইলাকয়েড মূলত খাদ্য তৈরিতে সাহায্য করে। এই জন্য তোমার এই যে নীলাভ সবুজ শৈবাল, ধরো এটা একটা নীলাভ সবুজ শৈবাল, তো এর মধ্যে এই যে পুরা প্লাস্টিকটুকু তুমি পাবা না, বাট এই যে থাইলাকয়েড জিনিসটা আছে, এটা হলো এর এই যে কোষ ঝিল্লির মধ্যে এই থাইলাকয়েড জিনিসটা থাকে। এই থাইলাকয়েড জিনিসটা তোমার প্লাস্টিকের, নীলাভ সবুজ শৈবালের কোষ ঝিল্লির মধ্যে এই থাইলাকয়েড জিনিসটা থাকে। এরকম তোমার হলো ইসের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে এরকম ভাবে তোমার প্লাস্টিক থাকবে না, প্লাস্টিক তুমি পাবা না। বাট এর কোষ ঝিল্লির মধ্যে তুমি থাইলাকয়েড পাবা, আর এই কোষ ঝিল্লির থাইলাকয়েডই মূলত এদের খাদ্য তৈরিতে সাহায্য করে। এই জন্য আমরা বলতে পারি না যে তোমার হলো নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিক আছে, বাট এর প্লাস্টিকের থাইলাকয়েডটা এর মধ্যে আছে, যার কারণে সে খাদ্য তৈরি করতে পারে। এগুলো মূলত বিষয়। তো নেক্সটে আসি, নেক্সটে তোমার একটা চার্ট দিয়ে আছে। তো এই চার্টটা খুব ইম্পর্টেন্ট, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট কেন, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট কারণ এই চার্টটা থেকে তোমার নিচের অনেক পড়া কাভার হয়ে যাবে, তুমি ওই আলাদাভাবে ওই লেখার পড়া লাগবে না, তুমি চার্টটা যদি পড়ো তাহলে মোটামুটি প্লাস্টিক সম্পর্কে তোমার মানে একটা ভালো ধারণা শুরু হয়ে যাবে। তো ওই চার্টটা একটু পড়ি। তো চার্টটা হলো মূলত প্লাস্টিকের প্রকারভেদ, প্লাস্টিকের প্রকারভেদ। তো প্লাস্টিককে তোমার তিন ভাগে ভাগ করা হয়, সরি দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো বর্ণযুক্ত প্লাস্টিক, আরেকটা হলো তোমার বর্ণহীন প্লাস্টিক। বর্ণহীন প্লাস্টিক, একটা হলো তোমার বর্ণযুক্ত প্লাস্টিক আর একটা হলো তোমার বর্ণহীন প্লাস্টিক। তো বর্ণযুক্ত প্লাস্টিক দুই টাইপের আছে, একটা হলো তোমার ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আরেকটা কি, আরেকটা হলো তোমার ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। তো বর্ণযুক্ত প্লাস্টিককে তোমার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো তোমার ক্লোরোপ্লাস্ট আর একটা হলো তোমার ক্রোমোপ্লাস্ট। আর বর্ণহীন প্লাস্টিককে তোমার মানে বর্ণহীন প্লাস্টিককে মানে একটা নাম দেওয়া আছে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো তোমরা যদি আমি তোমাদেরকে একটা ভিডিও করেছিলাম, মানে একটা ভিডিও অলরেডি আমি করছি, ভিডিওটার নাম হলো বায়োলজি গ্রামার। তো তোমরা যদি ওই বায়োলজি গ্রামার ভিডিওটা করো, তাহলে তোমরা ক্লোরোপ্লাস্ট জিনিসটা কি, ক্রোমোপ্লাস্ট জিনিসটা কি, লিউকোপ্লাস্ট জিনিসটা কি, এগুলা কি সম্পর্কে তোমার একটা ধারণা অলরেডি হয়ে যাওয়ার কথা। কেন,
কারণ এই যে ক্লোরো, আমি তোমাদেরকে বলছি যে মানে ক্লোরো, ক্রোমো, লিউকো, এগুলার মিনিং আছে বায়োলজি, এগুলো সব বায়োলজিক্যাল টার্ম, এগুলো কিছু গ্রিক টার্ম, কিছু ল্যাটিন টার্ম, তো এগুলার কিছু মিনিং আছে। এগুলার মিনিং আমরা বুঝি না, কারণ আমরা ইংলিশ বুঝি, বাংলা বুঝি, বাট আমরা গ্রিক ল্যাটিন এগুলা বুঝি না, এই জন্য আমরা এগুলার মিনিং বুঝি না। তো এই যে ক্লোরো, ক্লোরোর হলো মিনিং হলো মানে বাংলাতে ক্লোরো মানে সবুজ, ক্রোমো, ক্রোমো মানে কি বাংলাতে ক্রোমো মানে রঙিন, তোমার লিউকো, লিউকো মানে বাংলা থেকে, লিউকো মানে বাংলাতে হলো সাদা। এই হলো কথা। তার মানে কি তোমার হলো বর্ণযুক্ত প্লাস্টিড আর বর্ণহীন প্লাস্টিড, তো যেই প্লাস্টিড গুলার রং সবুজ হয় ওইগুলাকে তোমার ক্লোরোপ্লাস্ট বলা হয়, যেই প্লাস্টিড গুলা রঙিন হয় অর্থাৎ সবুজ ব্যতীত অন্য যে কোনো কালার হয় ওইগুলাকে তোমার ক্রোমোপ্লাস্ট বলা হয়। আর যেই প্লাস্টিড গুলার রং সাদা, সাদাকে তোমার বায়োলজিতে বা যে কোনো সায়েন্সে তোমার সাদাকে মূলত বর্ণহীন ধরা হয়, অর্থাৎ যে প্লাস্টিড গুলার রং তোমার সাদা হয় অর্থাৎ বর্ণহীন হয় ওইগুলাকে তোমার লিউকোপ্লাস্ট বলা হয়। তো এইভাবে তোমার প্লাস্টিডের এই যে তিনটা প্রকারভেদ আসে, অর্থাৎ একটা বর্ণ থাকে না, আরেকটা হলো মানে দুই রকম টাইপের বর্ণ হইতে পারে। এই হলো কথা। তো এর ভিতরেও আবার প্রকারভেদ আছে, এর ভিতরে কি কি প্রকারভেদ আছে এগুলো আমরা একটু শিখবো। তো প্রথমে আসি তোমার ক্রোমোপ্লাস্টে। তো ক্রোমোপ্লাস্ট, তো ক্রোমোপ্লাস্ট মানে তোমার রঙিন প্লাস্টিড, এতটুকু আমরা বুঝে গেলাম যে ক্রোমো শব্দের অর্থ যেহেতু রঙিন, আর প্লাস্ট মূলত এই প্লাস্টিডকে নির্দেশ করতেছে, প্লাস দ্বারা মূলত প্লাস্টিডকে নির্দেশ করতেছে। তার মানে কি তোমার ক্রোমোপ্লাস্ট বলতে রঙিন প্লাস্টিড। এখন রঙিন কথাটা তো অত স্পেসিফিক না, তো এটা আরো রঙের একটা বিষয় আছে, তো রঙের বিষয় বলতে এটাকে আবার তোমার চারটা ভাগ এখানে দিয়ে আছে। তো তোমার লাল রঙের যে প্লাস্টিড আছে ওটার একটা নাম আছে, ওটাকে তোমার রেডোপ্লাস্ট বলা হয়। সবকিছুই আমি আমার ওই বায়োলজি গ্রামার ভিডিওতে তোমাদেরকে এক্সপ্লেন করছি মানে মিনিং গুলা। রেডোপ্লাস্ট বলা হয়। দেন হলো কি আছে, দেন হলো তোমার বাদামি রঙের যে প্লাস্টিকটা আছে ওটাকে তোমার ফিওপ্লাস্ট বলা হয়, ফিওপ্লাস্ট বলা হয়। দেন হলো তোমার হলুদ রঙের যে প্লাস্টিক আছে ওটাকে তোমার জ্যান্থোপ্লাস্ট বলা হয়, জ্যান্থোপ্লাস্ট বলা হয়। আর হলো তোমার কমলা রঙের যে প্লাস্টিকটা আছে, কমলা রঙের প্লাস্টিককে তোমার ক্যারোটিনোপ্লাস্ট বলা হয়, ক্যারোটিনোপ্লাস্ট বলা হয়। এই হলো তোমার চার টাইপের প্লাস্টিক, চার টাইপের মানে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টের চারটা প্রকারভেদ। অর্থাৎ আমরা ক্রোমোপ্লাস্ট মানে রঙিন প্লাস্টিক বুঝি, কিন্তু রঙিন বলতে তো সব রঙকেই বোঝায়, শুধু ক্লোরোপ্লাস্টটাতে সবুজ রং আছে। তার মানে কি আর কি রং, যে রেডোপ্লাস্ট কি লাল, লাল প্লাস্টিক গুলাকে রেডোপ্লাস্ট বলে, এটা ওয়ান কাইন্ড অফ ক্লোরোপ্লাস্ট। বাদামি প্লাস্টিককে তোমার ফিওপ্লাস্ট বলে, এটা ওয়ান কাইন্ড অফ ক্লোরোপ্লাস্ট। তোমার হলো হলুদ প্লাস্টিককে জেন্থোপ্লাস্ট বলে, এটা ওয়ান কাইন্ড অফ ক্লোরোপ্লাস্ট। কমলা প্লাস্টিককে ক্যারোটিনোপ্লাস্ট বলা, এটা ওয়ান কাইন্ড অফ ক্লোরোপ্লাস্ট। তো এই হলো তোমার মূলত সরি ক্রোমোপ্লাস্ট, এই হলো তোমার ক্রোমোপ্লাস্টের একটা প্রকারভেদ। তো এইখানে তোমার এই জিনিসগুলো একটু প্রপারলি একটু জানা লাগবে, কারণ কি এই যে এই রেডো, এই ফিও, এই জ্যান্থো, এই ক্যারোটিন, এইগুলো তোমরা বইতে অনেক জায়গায় পাবা। এই জন্য আমি তোমাদেরকে আগে বায়োলজি গ্রামারের উপরে একটা ভিডিও বানাই রেখে দিছি, যাতে কি হয়, যাতে তোমরা যত মানে বায়োলজি রিলেটেড যে টার্ম গুলো আছে এই টার্ম গুলো তোমার অনেক জায়গায় ইউজ করা হয়েছে, অর্থাৎ যেই টার্ম গুলো তোমার বইতে একাধিক জায়গায় আছে ওই টার্ম গুলা সম্পর্কে আমি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিচ্ছি, যাতে তোমরা আগে জিনিসগুলা জেনে রাখলে যেখানেই পাও সেখানেই জিনিসগুলা বুঝতে পারো, একদম অচেনা যাতে না মনে হয়। তো এই হলো তোমার ক্রোমোপ্লাস্টের চারটা প্রকার, অর্থাৎ লাল রঙিন ঠিক আছে, বাট রঙিনের ভিতরে যদি স্পেসিফিকলি যাই, লাল হইলে রেডোপ্লাস্ট, বাদামি হলে ফিওপ্লাস্ট, হলুদ হলে জ্যান্থোপ্লাস্ট। এই হলো ক্রোমোপ্লাস্টের প্রকারভেদ। এখন ক্রোমোপ্লাস্ট সম্পর্কে আর দুই তিনটা জিনিস আমাদের জানা লাগবে, আমরা ক্রোমোপ্লাস্ট টপিকটা আগে করি। আর দুই তিনটা জিনিস কি, আর দুই তিনটা জিনিস হলো তোমার ক্রোমোপ্লাস্টের উদাহরণ, অর্থাৎ এটা কিসে কিসে পাওয়া যায়, এই ক্রোমোপ্লাস্টটা তুমি কোথায় কোথায় পাবা। তো ক্রোমোপ্লাস্ট যেহেতু রঙিন প্লাস্টিক, অর্থাৎ যেসব জায়গা রঙিন ওই সব জায়গায় তো তুমি ক্রোমোপ্লাস্ট পাবা। এখন এই রঙিন কি কি, রঙিন হলো তোমার ফুলের পাপড়ি, ফুলের পাপড়ি কিন্তু রঙিন। তো ফুলের পাপড়ি যেহেতু রঙিন, তার মানে এখানে তুমি কোন প্লাস্টিকটা পাবা, এখানে তুমি এই হলো ক্রোমোপ্লাস্টটা পাবা। তারপরে কি কিছু ফল আছে, মানে ফল বলতে ধরো ফল পাকলে তো কি হয়ে যায়, ধরো আম, আম পাকলে কি হয়ে যায়, হলুদ হয়ে যায়। তো ওই যে কিছু রঙিন ফল, আবার কিছু বীজও আছে। বীজ বলতে ধরো শিমের বীজ, শিমের বীজ কিন্তু সবসময় সবুজ থাকে না, এটা একটা কালার আসে। দেন হলো তোমার আরো কিছু বীজ আছে যেগুলো কি আছে, যেগুলো তোমার একটা কালার চলে আসে, অর্থাৎ সবসময় যে বর্ণহীন থাকে এরকম না। তো এই কিছু রঙিন ফল আর বীজ। আর কি আরেকটা হলো তোমার গাজরের মূল, অর্থাৎ আমরা গাজর গাছের যেই জিনিসটা খাই ওটা মূলত গাজরের মূল, অর্থাৎ আমরা মূলত গাজরের মূলটা খাই। তো গাজরের রং কি হয়, গাজরের রং কিন্তু তোমার কি কেমন হলো লাল কমলা এরকম টাইপের হয়, কমলা টাইপের হয়। তো এইটাও তো কিন্তু রঙিন, অর্থাৎ গাজর গাছের যে মূলটা আছে ওটা মূলত আমরা খাই, তো ওটা কি টাইপের হয়, ওটা কমলা কালারের, অর্থাৎ ওটাও রঙিন। তার মানে গাজরের মূলেও তোমার ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। গাজরের মূলেও কি হয়, গাজরের মূলেও তোমার ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়। তো এই হলো মূলত এই সব জায়গায় তুমি ক্রোমোপ্লাস্ট পাওয়া। তো ক্রোমোপ্লাস্টের উদাহরণগুলো আমরা শিখে রাখলাম। আর এইখানে তোমার আর দুই তিনটা জিনিস জানা লাগবে, তাই এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো, ফুলের পাপড়ি,
রঙিন ফল ও বীজ, রঙিন ফল ও বীজ আর হলো গাজরের মূল, এই তিনটা জায়গায় ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়, কারণ এগুলো রঙিন। তো এই তিনটা জায়গায় ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়, তো উদাহরণ তিনটা খুবই ইম্পর্টেন্ট। দেন আর কি, তো আরেকটা জিনিস তোমার এখানে বলা আছে যে ক্রোমোপ্লাস্টের উৎপত্তিটা কিভাবে হয়। ক্রোমোপ্লাস্ট মূলত তোমার ক্লোরোপ্লাস্ট থেকে সৃষ্টি হয়, ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয়। তো এটা কেমনে হয় এটা তোমাদেরকে একটু বুঝাই। ধরো একটা ফল, ধরো আম, আম যখন কাঁচা থাকে তখন সে কি কেমন থাকে, সবুজ কালারের থাকে। আম কাঁচা থাকলে কিন্তু তার বাইরের দিকটা সবুজ কালারের থাকে, বাট আম যখন পেকে যায় তখন সে কোন কালার হয়ে যায়, সে কিন্তু হলুদ কালারের হয়ে যায়, হলুদ কালারের হয়ে যায়। অর্থাৎ আম যখন কাঁচা থাকে তখন সে সবুজ কালারের হয়। আর আমরা সবুজ প্লাস্টিডের নাম কি জানি, সবুজ প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ আমের মধ্যে আমরা যখন সে কাঁচা থাকে তার মধ্যে আমরা ক্লোরোপ্লাস্টকে পাবো, বাট সে যখন পেকে যাবে তখন সে হলুদ হয়ে যাবে। তো হলুদ কি, হলুদ হলো রঙিনের মধ্যে পড়ে, রঙিনের মধ্যে পড়ে। তার মানে কি, তার মধ্যে আমরা রঙিন প্লাস্টিড পাবো। অর্থাৎ কাকে পাবো, ক্রোমোপ্লাস্টকে পাবো। যদি আরো স্পেসিফিকলি যায় তাহলে হলুদ, হলুদ হয়ে যায়, তাহলে হলুদ কি, হলুদ রংটাকে কি বলা হয়, হলুদ ক্রোমোপ্লাস্টকে জ্যান্থোপ্লাস্ট বলা হয়। অর্থাৎ আম পাকলে আমের আমের যে ক্লোরোপ্লাস্টটা থাকে ওটা জ্যান্থোপ্লাস্টে পরিণত হয়, আর জ্যান্থোপ্লাস্ট ওয়ান কাইন্ড অফ ক্রোমোপ্লাস্ট। এই জন্য তোমার বলা হয়েছে যে ক্রোমোপ্লাস্ট থেকে মূলত, সরি ক্লোরোপ্লাস্ট থেকে মূলত তোমার ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয়। এই হলো বিষয়। আর একটা জিনিস কি, এখন এই ক্রোমোপ্লাস্টের কাজ কি, ক্রোমোপ্লাস্টের কাজ মূলত তোমার পরাগায়নে সাহায্য করা। অর্থাৎ পরাগায়ন, পরাগায়ন টপিকটার সাথে কিন্তু আমরা 9-10 হালকা পাতলা পরিচিত। পরাগায়ন কি, পরাগায়ন হলো তোমার ধরো ফুল, ফুল হলো তোমার পোকামাকড়, পশু পোকামাকড়, তারপরে হলো পাখি, এগুলাকে আকৃষ্ট করে, এগুলাকে আকৃষ্ট করে, আকৃষ্ট করে হলো তোমার মানে পরাগায়ন করায়। অর্থাৎ পোকামাকড় এর উপরে বসে, বসার পরে এখান থেকে তোমার হলো কি বলে বীজটা বা ইটা নেয়, মানে এখান থেকে বীজটা নেয়, নিয়ে হলো মানে কি বলবো, বীজ নেয় না তো, তোমার ধরো ফুলের উপরে পোকামাকড় বসে, বসার পরে ধরো একটা পুরুষ ফুল, একটা পুরুষ ফুলের উপরে তোমার পোকামাকড় বসে, বসানোর পরে ওইখান থেকে তোমার শুক্রাণু বা পুংরেণুটা নেয়, নিয়ে তখন তখন তারা হলো স্ত্রী ফুলে যায়, স্ত্রী ফুলে যায়, ওই পুংরেণুটা তোমার স্ত্রী ফুলের উপরে চলে যায়, চলে যাওয়ার পরে স্ত্রী ফুলে স্ত্রী রেণু থাকে, দেন পুংরেণু আর স্ত্রী রেণু মিলে মূলত ফলটা তৈরি করে। তো এটাই মূলত পরাগায়ন। অর্থাৎ পুংরেণুটা পুং ফুলে থাকে আর স্ত্রী রেণুটা স্ত্রী ফুলে থাকে, তো এদের দুজনের মিলন না হলে তো ফল হবে না। তো এই যে একটা মাধ্যম থাকে তোমার, পোকামাকড় হলো কীট পতঙ্গ, একটা মাধ্যম, তারা কি করে পুং ফুল দিয়ে যখন বসে তখন তাদের গায়ে পুংরেণুটা লেগে যায়, তখন যারা স্ত্রী ফুলে যায়, স্ত্রী ফুলে গেলে এই পুংরেণুটা স্ত্রী ফুলে চলে যায়, দেন সেখানে তোমার ফলটা তৈরি হয়। এই হলো পরাগায়ন। তো এই পরাগায়নটায় তো এই ক্রোমোপ্লাস্ট সাহায্য করে। কেমনে সাহায্য করে, ধরো একটা ফুল যদি অনেক বেশি উজ্জ্বল হয়, অনেক বেশি রঙিন হয়, তাহলে কি হবে, ওই পোকামাকড়টা ওইখানে যাইতে মানে তার একটা কি বলবো, ধরো যেই জিনিসটা অনেক বেশি কি হলো কি বলবো জাঁকজমকপূর্ণ, উজ্জ্বল চকচকে, আমরা কিন্তু ওই জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হই। এটা একটা বাস্তব কথা। তো পোকামাকড়ের ক্ষেত্রেও সেম, তারা যদি ধরো দুইটা ফুল দেখলে, একটা ফুল একদম রঙিন চকচক করতেছে, আরেকটা ফুল ধরো নর্মাল একটু অনুজ্জ্বল টাইপের, কোনো রং নেই, তো পোকামাকড় অবশ্যই ওই রঙিন ফুলটাই যাবে, যে তাহলে তোমার পরাগায়নটা হয়ে যাচ্ছে। তো এই পরাগায়ন অর্থাৎ পোকামাকড়কে আকৃষ্ট করে পরাগায়নে সাহায্য করে হলো আমার এই ক্রোমোপ্লাস্ট। এই হলো তোমার ক্রোমোপ্লাস্টের কাহিনী। দেন আসি কি, দেন আসি হলো লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, তো আমি তোমাদেরকে লিউকোপ্লাস্ট সম্পর্কে যা পড়াবো আমি তোমাদেরকে বলবো যে শকে যেভাবে দিয়ে আছে, যে শকটা পড়বা, শকটা পড়বা, শকটা পড়লেই তোমার মোটামুটি লিউকোপ্লাস্ট সম্পর্কে এ টু জেড দিয়ে হবে। অর্থাৎ ওইখান থেকে বর্ণহীনের পাশে ব্র্যাকেটে লিউকোপ্লাস্ট লিখে ও তিনটা প্রকারভেদ দিয়ে আছে, তো তোমরা ওইখান থেকে লিউকোপ্লাস্টের প্রকারভেদ গুলো পড়বা, তাহলে একসাথে সবকিছু হয়ে যাবে। তো লিউকোপ্লাস্টকে তোমার তিন ভাগে ভাগ করা যায়। তো লিউকোপ্লাস্ট কি, লিউকোপ্লাস্ট হলো কি, লিউকোপ্লাস্ট হলো তোমার বর্ণহীন প্লাস্টিক, অর্থাৎ সাদা প্লাস্টিক। তো সাদাকে তোমার বায়োলজির ভাষায় বলো, সায়েন্সের ভাষায় বলো, এই সাদাকে তোমার অলওয়েজ কি হয়, বর্ণহীনই ধরা হয়। তার মানে কি, তোমার লিউকোপ্লাস্ট কি, লিউকোপ্লাস্ট হলো তোমার বর্ণহীন প্লাস্টিককে মূলত লিউকোপ্লাস্ট বলা হয়। কাকে লিউকোপ্লাস্ট বলা হয়, তোমার বর্ণহীন প্লাস্টিককে লিউকোপ্লাস্ট বলা হয়, এতটুকু আমাদেরকে জানা লাগবে। দেন হলো কথা হলো, এই লিউকোপ্লাস্টকে আবার তোমার তিন ভাগে ভাগ করা যায়। কি তিন ভাবে, মানে অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট, আর হলো তোমার আরেকটা কি, আরেকটা হলো ইলায়োপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। তো এইগুলা বোঝার আগে তোমার লিউকোপ্লাস্টের কাজটা বোঝা লাগবে, যে লিউকোপ্লাস্টের কাজ কি। তো লিউকোপ্লাস্টের কাজ কি, লিউকোপ্লাস্টের মেইন কাজ হলো খাদ্য সঞ্চয় করা। অর্থাৎ ক্রোমোপ্লাস্ট কি করতেছে, পরাগায়নে সাহায্য করতেছে পোকামাকড়কে আকৃষ্ট করে। ক্লোরোপ্লাস্ট কি করতেছে, ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করতেছে। এখন ক্লোরোপ্লাস্টে আসি নাই, জানাই রাখলাম যে ক্লোরোপ্লাস্টের মেইন কাজ হলো খাদ্য তৈরি করা, মানে প্লাস্টিডের কাজ হলো খাদ্য তৈরি করা। আর মেইনলি মানে স্পেসিফিকলি যদি বলি, প্লাস্টিডের যে ক্লোরোপ্লাস্ট আছে, মানে সবুজ যে প্লাস্টিড আছে ওটাই খাদ্য তৈরি করতে পারে। তাছাড়া অন্য কালারের প্লাস্টিক বা বর্ণহীন প্লাস্টিক তারা খাদ্য তৈরি করতে পারে না। তাদের ভিতরে একজন পরাগায়নে সাহায্য করে, আরেকজন কি করে, আরেকজন তোমার হলো খাদ্য সঞ্চয় করে রেখে দেয়।
অর্থাৎ আমরা যখন হলো ওই অধ্যায়টা পড়ছিলাম, মানে এই অধ্যায়ে কোষের প্রকারভেদ যখন তোমাদেরকে আমি পড়াইছিলাম, কোষের প্রকারভেদের ওইখানে তোমাদেরকে পড়াইছিলাম যে উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি। উদ্ভিদের সঞ্চিত খাদ্য হলো শ্বেতসার বা স্টার্চ। উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি? উদ্ভিদের সঞ্চিত খাদ্য হলো শ্বেতসার বা স্টার্চ। তো এই যে সঞ্চিত খাদ্য, তো এই খাদ্যটা কোথায় সঞ্চিত থাকে? যেমন প্রাণীদের ক্ষেত্রে বলছিলাম যে খাদ্যটা যকৃতে সঞ্চিত থাকে। তো উদ্ভিদের ক্ষেত্রে ওদের খাদ্যটা মূলত একটা প্লাস্টিডে সঞ্চিত থাকে। কোন প্লাস্টিড? এই লিউকোপ্লাস্ট, বর্ণহীন যে প্লাস্টিডটা আছে, ওই প্লাস্টিডে মূলত উদ্ভিদের খাদ্যটা সঞ্চয় সঞ্চয় মানে সঞ্চয় করা থাকে। এখন এই খাদ্য সঞ্চয়ের উপরে ভিত্তি করে লিউকোপ্লাস্টকে তোমার তিন ভাগে ভাগ করা হয়। তিন ভাগে কি কি? অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট আর ইলায়োপ্লাস্ট। তো তোমার যদি যেই লিউকোপ্লাস্ট, ধরো একটা লিউকোপ্লাস্ট, সে কি করছে? সে হলো তোমার শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করছে, তার মানে তাকে অ্যামাইলোপ্লাস্ট বলা হবে। যদি একটা লিউকোপ্লাস্ট সে কি? সে হলো প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করছে, তাহলে তাকে কি বলা হয়? তাকে তোমার হলো অ্যালিউরোপ্লাস্ট বলা হবে। একটা শর্করা জাতীয় একটা লিউকোপ্লাস্ট, সে হলো তোমার স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয় করছে, তখন তাকে কি বলা হয়? তখন তাকে ইলায়োপ্লাস্ট বলা হবে। তো এটাই হলো তোমার মেইন জিনিস। যদি তোমার লিউকোপ্লাস্ট যদি শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, তাকে অ্যামাইলোপ্লাস্ট বলা হবে। যদি লিউকোপ্লাস্ট প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে, তাকে তোমার হলো অ্যালিউরোপ্লাস্ট বলা হবে। লিউকোপ্লাস্ট যদি স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয় করে, তখন তাকে কি বলা হবে? তখন তাকে ইলায়োপ্লাস্ট বলা হবে। এখন কথা হলো ভাই, এই জিনিসটা আসলে তোমাদের গোলায় যাবে, আমার এই জিনিসটা খুব গোলায় যায়। তো এটা নিয়ে টেকনিক কি? টেকনিক হলো আমরা যখন পড়ি, আমরা কেমনে পড়ি? আমরা শর্করা প্রোটিন স্নেহ এমনে পড়ি, আমরা কখনো পড়ি না স্নেহ শর্করা প্রোটিন, শর্করা স্নেহ প্রোটিন এমনি আমরা কখনো পড়ি না। আমাদের প্রথমে মানে ছোটবেলা থেকে আমাদের প্যাটার্নটাই এমন হয়ে গেছে, আমরা পড়ার সময় প্রথমে শর্করা বলি, দেন প্রোটিন বলি, দেন কি, দেন হলো তোমার হলো স্নেহ বলি। এখন কথা হলো তোমার একটা জিনিস মাথায় রাখা লাগবে, অ্যামাইলোপ্লাস মানে অ্যামাইলোপ্লাস কারা? অ্যামাইলোপ্লাস হলো শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে। তো অ্যামাইলোপ্লাস ওয়ার্ডটা মাথায় রাখা লাগবে, যে শর্করার জন্য অ্যামাইলোপ্লাস, শর্করার জন্য অ্যামাইলোপ্লাস, শর্করার জন্য অ্যামাইলোপ্লাস। তো এটাও আমি একটু টেকনিক্যালি মনে রাখতাম যখন হলো তোমরা ওই পরিপাক অধ্যায়তে পড়বা। তো পরিপাক অধ্যায়তে একটা এনজাইম পড়বা, যেটাকে তোমার অ্যামাইলেজ বলা হয়। তো অ্যামাইলেজ কি? অ্যামাইলেজ মূলত শর্করা জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ওই অধ্যায়তে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের যত এনজাইম আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম হলো অ্যামাইলেজ। তো অ্যামাইলেজ শর্করা জাতীয় খাদ্য ও হলো করে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। এটা আমার মাথায় সবসময় গেঁথে থাকে যে অ্যামাইলেজ মূলত শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তো অ্যামাইলেজের সাথে মিল করে কিন্তু এখানে নামটা আছে তোমার অ্যামাইলো প্লাস। তো অ্যামাইলেজ যদি আমি শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে, তার মানে অ্যামাইলো প্লাস হলো শর্করা জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস। এটা এমনি তোমার মাথায় গেঁথে যাবে যদি তোমার অ্যামাইলেজটা মাথায় গাঁথা থাকে। তো আমার মাথায় অ্যামাইলেজ গাঁথা আছে যে অ্যামাইলেজ হলো শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে, তাইলে আমার এমনিতেই চলে আসে যে অ্যামাইলো প্লাস কি? অ্যামাইলো প্লাস হলো শর্করা জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস। এতটুকু আমার মাথায় চলে আসে। দেন আমি ছোটবেলা থেকে কি পড়ে আসছি? আমি ছোট থেকে পড়ে আসছি প্রথমে শর্করা, তারপরে প্রোটিন, তারপরে স্নেহ, এমনি পড়ে আসছি। তার মানে কি? অ্যামাইলোপ্লাস। তারপরে আর দুইটা অপশন আছে, অ্যালিউরোপ্লাস আর ইলায়োপ্লাস। এখানে অ্যামাইলোপ্লাস ওয়ার্ডটার সাথে মিল কার বেশি? অ্যালিউরোপ্লাস না ইলায়োপ্লাস? অবশ্যই হলো অ্যালিউরোপ্লাস্ট ওয়ার্ডটার মিল হলে অ্যামাইলোপ্লাস্টের সাথে সবচেয়ে ভালো মিল পাবা তুমি অ্যালিউরোপ্লাস্টে। ইলায়োপ্লাস্টের থেকে অ্যালিউরোপ্লাস্ট ওয়ার্ডটা হলো অ্যামাইলোপ্লাস্টের সাথে সবচেয়ে বেশি মিলযুক্ত। তার মানে অ্যামাইলোপ্লাস মানে যদি শর্করা পড়ি, আর ওর সাথে সবচেয়ে মিল অ্যালিউরো অ্যালিউরো ওয়ার্ডটার মিল সবচেয়ে বেশি, অ্যালিউরোপ্লাস্টের মিল সবচেয়ে বেশি। শর্করার পরে প্রোটিন পড়ি, তাহলে ওই অ্যামাইলোপ্লাস্টের সাথে মিলে রাখা যে অ্যালিউরোপ্লাস্ট, তার মানে কি অ্যালিউরোপ্লাস্ট মানে হলো তোমার এই প্রোটিনটা হবে। কারণ অ্যামাইলোপ্লাস্টের সাথে অ্যালিউরোপ্লাস্টের মিল আছে, আর আমরা শর্করার পরে প্রোটিন পড়ি, যে মিল থাকবে সেই তো পরে থাকবে। পরে কে থাকবে? প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। এইভাবে আমি মাথায় রাখি। আর যেহেতু দুইটা অলরেডি কভার হয়ে গেছে, দেন বাদ থাকতেছে হলো তোমার ইলায়োপ্লাস্ট, সেটা কি? সেনা। এই হলো আমার টেকনিক। অর্থাৎ আমি অ্যামাইলোপ্লাস্ট মনে রাখি, তারপরে খুঁজি যে অ্যামাইলোপ্লাস্টের সাথে কার ভালো মিল আছে, অ্যালিউরোপ্লাস্ট না ইলায়োপ্লাস্ট? অ্যালিউরোপ্লাস্ট। আমি ছোটবেলা থেকে শর্করার পরে প্রোটিন পড়ে আসতেছে, আর যেহেতু অ্যালিউরোপ্লাস্টের মিল সবচেয়ে বেশি, এর জন্য কি হবে? এর জন্য হলো তোমার অ্যালিউরোপ্লাস্ট মানে প্রোটিন হবে। আর বাদ থাকতেছে ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট কি? স্নেহ জাতীয় সঞ্চয়কারী। এখন এখানে তোমার দুইটা তিনটা উদাহরণ দেওয়া আছে, তো উদাহরণগুলো তোমাদেরকে একটু মুখস্থ করা লাগবে। যে অ্যামাইলোপ্লাস্টের উদাহরণ কি? আলু। অর্থাৎ আলুতে কি? আলুতে তুমি অ্যামাইলোপ্লাস্ট পাবো। অর্থাৎ আলুতে যে শর্করা জাতীয় খাদ্যটা সঞ্চয় করে, আলু আলু যে শর্করা জাতীয় খাদ্যটা সঞ্চয় করে, অর্থাৎ আলুতে তো মূলত শর্করা জাতীয় খাদ্যই থাকে। তো আলু শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে হলো তোমার এই লিউকোপ্লাস্টের মাধ্যমে, সেই লিউকোপ্লাস্টে অ্যামাইলোপ্লাস্ট, আলুতে অ্যামাইলোপ্লাস্ট থাকে। দেন কি? দেন হলো ভুট্টা। ভুট্টা হলো প্রোটিন জাতীয়, ভুট্টা যে প্রোটিন জাতীয় খাদ্যটা সঞ্চয় করে, সেটা কিসের মধ্যে করে? সেটা হলো তোমার হলো এই যে অ্যালিউরোপ্লাস্টের মধ্যে করে। এর জন্য তোমার প্রোটিনের উদাহরণ হলো তোমার ভুট্টা। ভুট্টা ভুট্টা বীজ এখানে বলা আছে, ভুট্টা বীজ। আর হলো তোমার সে উদাহরণ দিয়ে আছে হলো তোমার এই লাইওপ্লাস্টের উদাহরণ হলো সূর্যমুখীর বীজ। তো এই তিনটা উদাহরণ আমাদের একটু মাথায় রাখা লাগবে। এইখান থেকে তোমার প্রশ্ন আসে, প্রশ্ন এরকম আছে যে শর্করা জাতীয় খাদ্য বা করে সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে কি বলে? অ্যামাইলোপ্লাস্ট। এরকম আসতে পারে, বা অ্যামাইলোপ্লাস্টের উদাহরণ কি? আলু। এতটুকু আসতে পারে। তো আমাদের জানা লাগবে আলু হলো অ্যামাইলোপ্লাস্ট, ভুট্টা বীজ হলো অ্যালিউরোপ্লাস্ট, আর হলো সূর্যমুখীর বীজ হলো ইলায়োপ্লাস্ট। এই হলো তোমার প্রকারভেদের কাহিনী।
এখন কথা হলো এই লিউকোপ্লাস্ট তুমি কোথায় পাবা, এটা আমাদেরকে একটু জানা লাগবে যে লিউকোপ্লাস্ট জিনিসটা আসলে কোথায় পাওয়া যায়। তো এই লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়, লিউকোপ্লাস্ট মূলত মূলে পাওয়া যায়। মূল, মূল অর্থাৎ মানে লিউকোপ্লাস্টে মেইনলি তোমাদের এতটুকু জানা লাগবে, অর্থাৎ উদ্ভিদের যেই অংশে সূর্যের আলো পৌঁছায় না, উদ্ভিদের যে অংশে সূর্যের আলো পৌঁছায় না ওই অংশেই তুমি লিউকোপ্লাস্টকে পাবা। অর্থাৎ উদ্ভিদ, ধরো একটা উদ্ভিদ তুমি লাগাই দিচ্ছ, এখন ওই উদ্ভিদে পুরা উদ্ভিদটা মানে সূর্যের আলো তো তোমার উদ্ভিদে যাবে। তো উদ্ভিদের এমন এমন কিছু জায়গা আছে যেখানে সূর্যের আলো যাইতে পারে, যেমন উদ্ভিদের মূল যেটা মাটির নিচে থাকে, মূলে কখনোই তোমার সূর্যের আলো যাইতে পারবে না। আবার কিছু কিছু উদ্ভিদে তোমার ভূনিম্নস্থ কাণ্ড থাকে, সুনিম্নস্থ কাণ্ড থাকে। অর্থাৎ তোমাদেরকে ফর এক্সাম্পল বলি, তোমার হলো গোল আলু, গোল আলু কিন্তু দেখবা মাটির নিচে হয়। আদা, আদা কিন্তু মাটির নিচে হয়। তোমার হলো কি হলুদ, হলুদ কিন্তু মাটির নিচে হয়। পেঁয়াজ, পেঁয়াজ কিন্তু মাটির নিচে। তো এইগুলা কি, এইগুলা তোমার মাটির নিচে হয়, বাট এইগুলা কিন্তু আসলে মূল না, পেঁয়াজ কোনো মূল না। তারপরে তোমার হলো আলু, গোল আলু কিন্তু কোনো মূল না, আদা কোনো মূল না, বাট এইগুলা কিন্তু মাটির নিচে হচ্ছে। তো এইগুলাকে কি বলা হয়, এইগুলাকে তোমার ভূনিম্নস্থ কাণ্ড বলা হয়। অর্থাৎ এগুলোকে মূল বলা হয় না, কারণ এগুলো মাটির নিচে হচ্ছে, ঠিক আছে, বাট এগুলো এগুলো মূল না, এগুলো কি, এগুলো হলো ভূনিম্নস্থ কাণ্ড। তো এইগুলার সংস্পর্শেও কিন্তু কখনো সূর্যের আলো আসে না। এই জন্য এইগুলা কি হয়, এই যে এই মূল ভূনিম্নস্থ কাণ্ড এগুলার সংস্পর্শে, যেহেতু এগুলো সূর্যের আলোর সংস্পর্শে আসে না, তো এইগুলাতে আমরা মূলত এই লিউকোপ্লাস্টটা পাই, লিউকোপ্লাস্টটা পাই, লিউকোপ্লাস্টটা পাই, বুঝতে পারছো তো? এই কারণে এদের মধ্যে লিউকোপ্লাস্ট পাওয়া যায়, কারণ কি লিউকোপ্লাস্টের মেইন বৈশিষ্ট্য হলো এরা সেখানেই তুমি এদেরকে পাবা যেখানে কোনো সূর্যের আলো থাকবে না, যেখানে কোনো সূর্যের আলো থাকবে না। এই জিনিসটার উপরে বেস করে আমাদের এইগুলা বের করা লাগবে যে কোথায় সূর্যের আলো থাকে না, মূলে সূর্যের আলো থাকে না, কোথায় থাকে না, ভূনিম্নস্থ কাণ্ড থাকে না, তার মানে এদের মধ্যে আমরা লিউকোপ্লাস্টকে পাবো। এই হলো আরেকটা কথা। আর সেকেন্ড কথা কি, যে লিউকোপ্লাস্টের উৎপত্তি, এটার উৎপত্তি আসলে কিভাবে হয়, এটার উৎপত্তিটা আসলে কিরকম হয়, ধরো তোমার ক্লোরোপ্লাস্ট, 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 ক্লোরোপ্লাস্টকে কি হয়েছে, ক্লোরোপ্লাস্টকে সূর্যের আলো আছে, সূর্যের আলো দিয়ে রেখে দিছো, রেখে দিয়ে ওটা হলো তোমার ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হিসেবে রয়েছে। দেন হলো তোমার ক্লোরোপ্লাস্টই ধরো, ক্লোরোপ্লাস্ট তোমার সূর্যের আলো মানে সূর্যের আলোর সংস্পর্শে ক্লোরোপ্লাস্ট আছে। এখন কি করলা তুমি, ক্লোরোপ্লাস্ট থেকে সূর্যের আলো সরায় না। এখন যেহেতু ওই ক্লোরোপ্লাস্ট মানে আসলে জিনিসটা বোঝাইতে পারতেছি না, ধরো একটা পাতা, পাতা না তো ঘাস, ধরো ঘাস, ঘাস কি আছে, ঘাস তুমি লাগাই রাখছো, ঘাসের রং কি হয়, ঘাসের রং সবুজ হয়। অর্থাৎ যেহেতু ঘাসের রং সবুজ আর সবুজ প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ ঘাসে কি আছে, ঘাসে হলো তোমার ক্লোরোপ্লাস্ট আছে, ঘাসে ক্লোরোপ্লাস্ট আছে। এখন তুমি কি করলা, তুমি হলো ঘাসের উপরে ইট দিয়ে রাখলা, ইট দিয়ে রাখলে কি হবে, ঘাস কিন্তু সূর্যের আলোর সংস্পর্শে আসতে পারবে না, ঘাস কিন্তু কখনোই সূর্যের আলোর সংস্পর্শে আসতে পারবে না। তো তুমি 5 থেকে 10 দিন ইট দিয়ে রাখো, দিয়ে রাখার পর ইটটা সরায় না, দেখবা যে ঘাসের রং চলে গেছে, ঘাস হলো তোমার বিবর্ণ হয়ে গেছে, ঘাসে কোনো রং নেই। এর কারণ কি, এর কারণ হলো তোমার ওই ঘাসের যেই ক্লোরোপ্লাস্ট ছিল ওইটার কারণে ঘাসের রং সবুজ ছিল। এখন তুমি সূর্যের আলো সংস্পর্শে রাখো নাই, না রাখার কারণে কি হবে, ঘাসের এই যে ক্লোরোপ্লাস্টটা আছে, এই ক্লোরোপ্লাস্টটা হলো তোমার ইসে পরিণত হয়ে যাবে, ক্লোরোপ্লাস্টটা তোমার লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যাবে এবং ঘাসের রং চলে যাবে। ওই জিনিসটা এই কারণে তোমার বলা হয়েছে যে ক্লোরোপ্লাস্ট যখন সূর্যের আলোর সংস্পর্শে থাকে না তখন হলো তোমার লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। আবার যদি লিউকোপ্লাস্টকে যদি এই যে ওই ঘাসটাকে যেটা তুমি ইটের নিচে রেখে দিছিলে ওটাকে আবার কিছুদিন সূর্যের আলোর সংস্পর্শে রাখো, ওইটা কিন্তু আবার সবুজ হয়ে যাবে, অর্থাৎ ওর লিউকোপ্লাস্টে আবার হলো তোমার কি হবে, ক্লোরোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। এরকম ভাবে তোমার ক্লোরোপ্লাস্ট থেকে লিউকোপ্লাস্টে, ইভেন ক্রোমোপ্লাস্ট থেকেও লিউকোপ্লাস্ট হয়। অর্থাৎ একটা রঙিন কোনো কিছুকে ওরকম সূর্যের আলোর সংস্পর্শে রাখবে না, দেখবে ওটাও বিবর্ণ হয়ে যাবে, অর্থাৎ ওর ভিতরে লিউকোপ্লাস্ট তৈরি হয়ে গেছে। এই হলো কাহিনী, এইভাবে তোমার লিউকোপ্লাস্টটা সৃষ্টি হয়। তো মোটামুটি লিউকোপ্লাস্ট টপিক প্রায় শেষ, জাস্ট কাজটা একটু পড়ানো লাগবে। তো কাজ একটা তোমাদেরকে অলরেডি পড়াই রাখছি, লিউকোপ্লাস্টের অলরেডি একটা কাজ পড়াইছি। সে কি করে, সে হলো তোমার খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে। কার খাদ্য সঞ্চয় করে, কার খাদ্য সঞ্চয় করে, সে হলো উদ্ভিদের খাদ্য সঞ্চয় করে। সে কার খাদ্য সঞ্চয়, উদ্ভিদের খাদ্য সঞ্চয় করে। এবং উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি আমরা সেটা কিন্তু জানি, সেটা কিন্তু স্টার্চ, স্টার্চ বা ইংলিশে স্টার্চ বলে, বাংলায় হলো শ্বেতসার বলে। তো তার মানে কি, তার মানে আমরা জানলাম কি লিউকোপ্লাস্টের কাজ কি, লিউকোপ্লাস্টের কাজ হলো তোমার খাদ্য সঞ্চয় করা। সে কোন খাদ্যটা সঞ্চয় করে, সে স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে, এতটুকু আমরা বুঝলাম। এটা হলো আমি তোমাদেরকে আগেই পড়াইছি যে উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি, উদ্ভিদের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ বা শ্বেতসার। আর সেই খাদ্যটা সঞ্চয় করে কিসের মাধ্যমে, লিউকোপ্লাস্টের মাধ্যমে। লিউকোপ্লাস্ট উদ্ভিদের এই খাদ্যটা সঞ্চয় করে, এতটুকু আমরা জানি। এখন পরের কথা কি, উদ্ভিদের খাদ্যটা কোন খাদ্য সঞ্চয় করে, উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাদ্যটা তৈরি করে ওটাই তো উদ্ভিদ সঞ্চয় করে। এখন তোমাদেরকে একটা কথা বলে রাখি যে উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাদ্যটা তৈরি করে ওই খাদ্যটা মূলত গ্লুকোজ রূপে, উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করে ওটা হলো গ্লুকোজ,
উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করে ওটা কি, ওটা হলো গ্লুকোজ। বাট উদ্ভিদ সঞ্চয় করতেছে কি, উদ্ভিদ সঞ্চয় করতেছে হলো শ্বেত সার। উদ্ভিদ শ্বেত সার ব্যতীত অন্য কোনো শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করতে পারে না। বাট উদ্ভিদ কি কোন খাদ্যটা তৈরি করছে, গ্লুকোজ। তো উদ্ভিদ কিন্তু কখনোই তোমার গ্লুকোজকে সঞ্চয় করতে পারবে না। তো এখানে তোমার একটা কথা বলা হয়েছে যে লিউকোপ্লাস্টের আরেকটা কাজ আছে। লিউকোপ্লাস্টের আরেকটা কাজ কি, লিউকোপ্লাস্টের আরেকটা কাজ হলো তোমার শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করা। শর্করা থেকে তোমার শ্বেতসার খাদ্য তৈরি করা, শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করা। তো লিকোপ্লাস্ট কি করে, লিকোপ্লাস্ট জানে যে আমার এই উদ্ভিদ আছে, সে হলো শ্বেতসার বাদে আর কিছু সঞ্চয় করতে পারে না, বা তার কাছে সালোক সংশ্লেষণের মাধ্যমে কোন খাদ্যটা আছে, গ্লুকোজ আছে। তো লিকোপ্লাস্ট প্রথমে কি করে, লিকোপ্লাস্ট হলো এই গ্লুকোজ, ওয়ান কাইন্ড অফ শর্করা। তো এই শর্করাকে কি করে, এই শর্করাকে এই গ্লুকোজ বা শর্করাকে সে কি করে, শ্বেতসারে পরিণত করে নেয়। অর্থাৎ সে গ্লুকোজ, আমরা জানি কি শ্বেতসার কি, শ্বেতসার হলো অনেকগুলো গ্লুকোজ একত্রিত হয়ে শ্বেতসার তৈরি করে। সে কি করে, সে হলো গ্লুকোজগুলোকে একত্রিত করে একটা প্রসেসের মাধ্যমে এই গ্লুকোজকে শ্বেতসার জাতীয় খাদ্যে পরিণত করে, দেন হলো ওইটাকে সঞ্চয় করতেছে। তো এই হলো তোমার লিকোপ্লাস্টের দুইটা কাজ কি, তার কাছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ জাতীয় খাদ্য আসে, সেই গ্লুকোজ জাতীয় খাদ্যকে প্রথমে শ্বেতসার জাতীয় খাদ্যতে পরিণত করে, দেন সেই শ্বেতসার বা স্টার জাতীয় খাদ্য সঞ্চয় করে। এই হলো তোমার লিকোপ্লাস্টের কাজ। তো মোটামুটি আমরা লিকোপ্লাস্ট টপিকটাও শেষ করে ফেললাম। তো আমরা পরে আসি। তো এখানে একটা প্যারা দিয়ে আছে, প্যারায় বলা হয়েছে যে ফুলের পাপড়ির রং নানা রকম হওয়ার কারণ কি, ফুলের পাপড়ির রং নানা রকম হওয়ার কারণ কি। তো এটা সম্পর্কে আমি তোমাদেরকে তেমন একটা কথা বলবো না, তোমাদের হালকা দুই তিনটা ইনফরমেশন একটু জেনে রাখা ভালো। ফুলের পাপড়ির নানা রকম রং, ফুলের পাপড়ির রং নানা রকম হয়। তো হওয়ার কারণ কি, ফুলের পাপড়ি নানা রকম হওয়ার কারণ হলো মানে কিছু রঞ্জক পদার্থ, কিছু রঞ্জক পদার্থের কারণে ফুলের পাপড়ির রং নানা রকম হয়। তো আমাদের প্রথমে এই রঞ্জক পদার্থের নামগুলো জানা লাগবে। একটা হলো অ্যান্থোসায়ানিন, আর একটা হলো তোমার বিটা সায়ানিন, বিটা সায়ানিন। তো এতটুকু আমাদের জানা লাগবে যে এই অ্যান্থোসায়ানিন আর বিটা সায়ানিন এদের কারণে কি ফুলের পাপড়ির নানা রকম রং হয়। অর্থাৎ ফুলের পাপড়ি কিন্তু বিভিন্ন রঙের হয়, কোনো ফুলের পাপড়ি তোমার হলুদ হয়, কোনো ফুলের পাপড়ি গোলাপি হয়, কোনো ফুলের পাপড়ি লাল হয়। তো এটার কারণ কি, এই রঞ্জক গুলা হলো অ্যান্থোসায়ানিন বিটা সায়ানিন, এইসব রঞ্জকের কারণে মূলত তোমার এই ফুলের পাপড়ির রং কি হয়, ফুলের পাপড়ির রং হলো এই বিভিন্ন রং হয়। এছাড়াও আরো রঞ্জক আছে, এটা মূলত ইটিসি ইউজ করছে। তো এরকম আরো রঞ্জক আছে, তোমার জ্যান্থোফিল আছে, তারপরে হলো তোমার হলো ফাইকোবিলিন আছে, এরকম বিভিন্ন রঞ্জক আছে। এগুলোর কারণে কি হয়, ফুলের পাপড়ির বিভিন্ন রং হয়। তো রঞ্জক জিনিসটা কি, রঞ্জক হলো মূলত তোমার মানে রঞ্জক কাদেরকে বলা হয়, অর্থাৎ যেসব পদার্থ রং তৈরি করতে পারে, অর্থাৎ রঙিন পদার্থ, বুঝছো, রঙিন পদার্থকে তোমার রঞ্জক বলা হয়। অর্থাৎ ধরো আমাদের রক্ত, আমাদের রক্তের রং কিন্তু লাল, আমাদের রক্তের রং লাল হওয়ার কারণ কি, এখানে একটা রঞ্জক থাকে যেটাকে তোমার হিমোগ্লোবিন বলা হয়। তো এই হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল হয়। অর্থাৎ রঙিন পদার্থ গুলাকে তোমার রঞ্জক বলে। অর্থাৎ পদার্থ যদি তোমার বর্ণহীন হয় তাহলে তখন তাদেরকে রঞ্জক বলা যাবে না, আর পদার্থের যদি নির্দিষ্ট রং থাকে তখন তাদেরকে রঞ্জক বলা যাবে। তো অর্থাৎ এই অ্যান্থোসায়ানিন বিটা সায়ানিন জ্যান্থোফিল ক্যারোটিন এই সব কিছুরই নির্দিষ্ট কিছু রং আছে, এই জন্য এদেরকে রঞ্জক বলা হয়েছে। এদের কারণে ফুলের পাপড়ির নানা রকম রং হয়। এখন কথা হলো এই যে ফুলের পাপড়ির হলো, এখন ফুলের পাপড়ির এখন একটা কাহিনী আছে, এরকম রঞ্জক আছে। তো পিএইচ এর দ্বারাও ফুলের পাপড়ির একটা রং নির্ধারণ করা হয়, পিএইচ দ্বারা। অর্থাৎ এরকম বিভিন্ন রঞ্জক থাকে যার কারণে ফুলের পাপড়ির নানা রকম রং হয়। তো এটা আবার পিএইচ এর উপর ডিপেন্ড করে, পিএইচ এর উপর বেস করে ফুলের পাপড়ির বিভিন্ন টাইপের রং হয়। কিরকম, পিএইচ এর উপরে ডিপেন্ডেন্সটা কিরকম, অর্থাৎ পিএইচ এর উপরে কিভাবে তোমার ফুলের পাপড়ির রংটা ডিপেন্ড করে, এটা আমাদেরকে জানা লাগবে। তো ফুলের পাপড়ি, তো ফুলের ধরো এটা একটা ফুলের পাপড়ি, এটা একটা ফুলের পাপড়ি। তো ফুলের পাপড়ি কি, এটা কিন্তু মূলত অনেক কোষ দ্বারা গঠিত। এই যে অনেক কোষ একসাথে হয়ে মূলত এই ফুলের পাপড়িটা তৈরি করছে, অনেক পাপড়ি একত্রিত হয়ে ফুলের পাপড়িটা তৈরি করছে। তো ফুলের যে পাপড়ি আছে, পাপড়ির যে কোষ আছে, কোষের মধ্যে কি আছে, কোষের মধ্যে তোমার কোষ গহ্বর আছে, কোষের মধ্যে কোষ গহ্বর আছে। এখন কোষ গহ্বরের মধ্যে আমি তোমাদেরকে বলছি যে কোষ গহ্বর জিনিসটা কি, কোষ গহ্বর কি, কোষ গহ্বর হলো তোমার হলো কোষের মধ্যে মানে কোষে ধরো একটা পলিথিন, পলিথিনের মধ্যে পানি দিয়ে বেঁধে দিলে যেরকম লাগবে, মানে বেঁধে দিলে যেরকম লাগবে, তেমনি হলো ওই কোষের মধ্যে কিছু ফাঁকা জায়গা থাকে যেগুলো একটা আবরণ দ্বারা আবৃত থাকে। ওর মধ্যে তোমার বিভিন্ন তরল পদার্থ, বিভিন্ন বজ্র পদার্থ থাকে। তো কোষ রসের মধ্যে যেই মানে পদার্থটা থাকে ওটাকে তোমার মানে কোষের মধ্যে, কোষ গহ্বরের মধ্যে যে পদার্থটা থাকে, অর্থাৎ যে তরল পদার্থ থাকে সবকিছু মিলাই ওটার একটা নাম আছে, ওটার নাম হলো তোমার কোষ রস। অর্থাৎ কোষ রসের মধ্যকার তোমার মানে তরল পদার্থ, ওটাকে তোমার কোষ রস বলা হয়। এখন তার মানে কি, এর মধ্যেও তোমার কোষ আছে, মানে কোষ আছে, কোষের মধ্যে তোমার কোষ ঘর আছে, কোষ ঘরের মধ্যে তোমার কোষ রস আছে, কোষ রস আছে। এখন এই কোষ রসের পিএইচ অনুযায়ী, কোষ রসের পিএইচ অনুযায়ী তোমার ফুলের পাপড়ির বিভিন্ন রং হইতে পারে, কোষ রসের পিএইচ অনুযায়ী ফুলের পাপড়ির বিভিন্ন রং হইতে পারে। এই জিনিসটা আসলে তোমার বইতে অত প্রপারলি এক্সপ্লেন করা নাই,
মানে ভিতরে আরো টেকনিক্স আছে, মানে এই রঞ্জকের কারণে রং হচ্ছে ঠিক আছে, বাট ভিতরে পিএইচ এরও কিছু বিষয় আছে। তো পিএইচ এর বিষয়টা কি তোমরা জেনে রাখো যে কত পিএইচ এ কি হয়। এখন পিএইচ কি, পিএইচ হলো তোমার, পিএইচ কেমন হয়, পিএইচ যদি তোমার ইসের কারণে হয়, মানে পিএইচ যদি তোমার অ্যাসিডীয় হয়, পিএইচ যদি তোমার অ্যাসিডীয় হয়, অ্যাসিড পিএইচটা আমরা বুঝি যে পিএইচ যখন 7-এর থেকে কম হবে, 7-এর থেকে যদি পিএইচ কম হয় তাহলে কি হবে, তাহলে জিনিসটা হলে অ্যাসিডীয় হবে বা অম্লীয় হবে, অ্যাসিডীয় বা অম্লীয় হবে। তখন রংটা কি হবে, তখন রংটা হবে তোমার লাল হবে। পিএইচ যদি তোমার অ্যাসিডীয় হয় তাহলে তখন রং কি হবে, তখন রং হলো লাল হবে। আর পিএইচ যদি তোমার ক্ষারীয় হয়, ক্ষারীয় হয় অর্থাৎ পিএইচ তোমার 7-এর বেশি হলো, 7-এর বেশি হলো, তখন রং কি হবে, রং তোমার নীল হবে। আর যদি তোমার পিএইচ নিউট্রাল হয়, পিএইচ নিউট্রাল মানে পিএইচ সমান সমান 7, 7 মানে নিউট্রাল, পিএইচ নিউট্রাল হলে রং কেমন হবে, রং হবে তোমার বেগুনি, বেগুনি বা কালচে নীল, কালচে নীল। তো এটা হলো তোমার কাহিনী। অর্থাৎ ফুলের পাপড়ির রং বিভিন্ন হওয়ার কারণ কি, ফুলের বিভিন্ন পাপড়ির রঙের কারণে দুইটা কারণে হইতে পারে। একটা হলো রঞ্জক পদার্থ, একটা হলো রঞ্জক পদার্থ, আর একটা হলো পিএইচ, এর ভিতরে যে কোষ রস থাকে, বাষ্পীর ভিতরে যে কোষ রস থাকে তার পিএইচ, এই দুইটা কারণে, এই দুইটা কারণে তোমার ফুলের পাপড়ির বিভিন্ন রং হয়। একটা রঞ্জক পদার্থ, একটা পিএইচ, এদের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকে, তার মাধ্যমে আমরা আসলে ওই রংটা পাই। তো রঞ্জক পদার্থের কারণে হয়তো আমরা রঞ্জকের কয়েকটা রঞ্জকের নাম জানলেই হচ্ছে, বিটা সায়ানিন, তারপরে কি অ্যান্থোসায়ানিন, তারপরে তোমার জ্যান্থোফিল, ক্যারোটিন, তারপরে হলো ফাইকোবিলিন, এরকম বিভিন্ন রঞ্জকের কারণে তোমার ফুলের পাপড়ির রং বিভিন্ন হয়। আরেকটা কারণ কি, আরেকটা কারণ হলো পিএইচ। তো পিএইচটা কিভাবে রং নির্ধারণ করে, পিএইচ যদি অ্যাসিডীয় হয় তাহলে এক রং হবে, পিএইচ যদি ক্ষারীয় হয় তাহলে আরেক রকম হবে, আর পিএইচ নিউট্রাল হলে আরেক রকম হবে। এবং কথা হলো, তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি যে অ্যাসিডীয় হলে লাল হবে, ক্ষারীয় হলে নীল হবে, আর হলো নিউট্রাল হলে বেগুনি হবে। এখন মনে রাখবা কিভাবে, এটা তোমাদেরকে শিখাবো যে কিভাবে তোমরা মনে রাখবা। তো মনে রাখার একটা টেকনিক আমি ফলো করি, তোমরা এটা মূলত কেমিস্ট্রি টেকনিক এখানে আনছে। আমার এই জিনিসটা খুব গুলাই যায়, তো লিটমাস পেপারের নাম তো আমরা সবাই 9-10 হালকা পাতলা শুনছি, যে লিটমাস পেপার এমন একটা জিনিস যেটা দিয়ে মানে যেটা দিয়ে মূলত পিএইচ ডিটারমাইন করে, অর্থাৎ একটা জিনিস ক্ষারীয় না অম্লীয়, এটা এই লিটমাস পেপার দ্বারা জানা যায়। কিভাবে জানা যায়, তুমি লিটমাস পেপারের উপরে যদি অ্যাসিড দাও তাহলে কি হবে, পেপারের রং নীল হয়ে যাবে। আর লিটমাস পেপারের উপরে যদি, না সরি, লাল হয়ে যাবে, অ্যাসিড দিলে লাল হয়ে যাবে। আর খাদ দিলে কি হয়ে যাবে, খাদ দিয়ে তোমার লিটমাস পেপারের রং কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। তো এই কারণে বুঝতে পারবো যে এটা অ্যাসিড না খাদ। তো এই জিনিসটা আমার গুলাই যায় যে অ্যাসিড দিলে নীল হবে না খাদ দিলে নীল হবে। তখন আমি একটা টেকনিক বের করলাম মনে রাখার জন্য, কেমনে মনে রাখি, নীলা অ্যাসিড, নীলা অ্যাসিড এই ছন্দটা দ্বারা আমি মনে রাখি, এই ছন্দটা দ্বারা আমি মনে রাখি যে নীলা অ্যাসিড, এটা দ্বারা মনে রাখি। কিভাবে মনে রাখি, নীলা অ্যাসিড, নীলা অ্যাসিড মানে কি, প্রথমে নীল ছিল দেন হলো লাল হয়েছে, কিসের মাধ্যমে হয়েছে, অ্যাসিডের মাধ্যমে হয়েছে, এই জন্য নীলা অ্যাসিড, নীলা অ্যাসিড। এখন জিনিসটা কি, জিনিসটা হলো ধরো তোমার এই জিনিসটা গুলাই যাইতে পারে, আমার ওই জিনিসটা ধরো নীলা অ্যাসিড না নীলা ক্ষার, মানে এই জিনিসটা মানে গুলাই যায়, মানে নীলা মানে জিনিসটা কেমনে কি আমি তোমাদেরকে একটু বলি। ধরো নীলা, নীল থেকে লাল, এই জিনিসটা কিন্তু উচ্চারণ করা যায়, নীল থেকে লাল এতটুকু নীলা বানানো যায়। বাট লাল থেকে নীল যদি হয় তাহলে লানি আসে, কিন্তু নীলা এটা মেয়ের নাম হলো। বাট লানি জিনিসটা আসলে কারোর নাম হয় না, লানি কোনো অ্যাপ্রোপ্রিয়েট জিনিস না, এই জন্য জিনিসটা নীলা হবে আমি শিওর, সেই জিনিসটা নীলাই হবে, লানি কোনোদিন হবে না, অর্থাৎ নীলা হবে। আর নীলা হলেই নীল থেকে লাল চলে আসে। জাস্ট আমার এই অ্যাসিড ওয়ার্ডটা মাথায় রাখলাম, যে অ্যাসিড, আমি যেটা বলছি ওটা অ্যাসিড, আমি যেটা বলছি ওটা অ্যাসিড, আমি ক্ষার পড়িনি। অ্যাসিড ওয়ার্ডটা মাথায় রেখে, অ্যাসিড ওয়ার্ডটা মাথায় রাখার পরে দেন মিলাই, তো নীলা না লানি, তো নীলা এটা নাম, আমি যেহেতু একটা নাম পড়েছি তো নীলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, লানিটা তো অতই অ্যাপ্রোপ্রিয়েট না। এই জন্য আমি নীলা মাথায় রাখি। তো নীলা আর অ্যাসিড তো মনে আছে, নীলা মানে কি, নীল থেকে লাল, অর্থাৎ আমার ফাইনাল স্টেজ কি, লাল, ফাইনালি কি হয়, লাল হয়। তো এখানেও সেম, তোমার পিএইচ যদি তোমার হলো অ্যাসিডি হয় তাহলে রং কি হচ্ছে, রং লাল হচ্ছে, কারণ কি, এই যে পিএইচ হলো অ্যাসিড টেস্টে কি হয়, অ্যাসিড টেস্টে লিটমাস পেপারের ফাইনাল যে রংটা হয় ওই রংটা কিন্তু লাল হয়। তো এখানেও তোমার ইসের রং, যেহেতু ওটা অ্যাসিডিও, তাহলে ফাইনাল রং কি হবে, পাপড়ির ফাইনাল রং লাল হবে। আর সেম ওয়েতে যদি তোমার বেজ হয় বা ক্ষার হয় তখন কি হবে, তখন উল্টা হবে। অর্থাৎ আমি নীল অ্যাসিড মনে রাখি, আর তাহলে কি, নীল থেকে লাল হলে অ্যাসিড, তাহলে ক্ষারের ক্ষেত্রে উল্টা, তাহলে ক্ষারের ক্ষেত্রে কি, লাল থেকে নীল। তার মানে কি, ক্ষারের ক্ষেত্রে লাস্ট লাস্ট অবস্থা কি, নীল, তাহলে ক্ষারের ক্ষেত্রে এখানে কি রং হয়েছে, রং হয়েছে নীল। তো এইভাবে মনে রাখি। আর জাস্ট নিউট্রালটা একটু মাথায় রাখি, যে পিএইচ সমান সমান 7, 7 হলে কি হবে, নীল হবে না লাল হবে না, কি হবে, বেগুনি হবে। তো বেগুনি রংটা যদি তুমি একটু প্রপারলি দেখো, এটা অনেকটা কালচে লালই মনে হয়, কালচে লাল না কালচে নীল মনে হয়। তো ওইভাবে এই জিনিসটা মাথায় রাখি। বাট জিনিসটা তোমার মেইনলি যে এই ছন্দটা মাথায় রাখা লাগবে, নীল অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে ফাইনাল পর্যায়ে হলো লাল, সেভাবে তোমরা মনে রাখতে পারো। তো যেহেতু ফাইনাল পর্যায়ে লাল, তো অ্যাসিডিও হলে ফাইনালি কি রং আসবে, লাল আসবে। আর ক্ষারের ক্ষেত্রে উল্টা, লাল থেকে নীল, তাহলে ফাইনাল কি, নীল। এভাবে মনে রাখতে, আর নিউট্রালটা একটু মাথায় রাখতে। তো ছন্দ হলো নীলা অ্যাসিড।
এ হলে গেল। দেন আরেকটা পয়েন্ট, মানে আমাদের লাস্ট মোটামুটি তোমাদেরকে সবই বোঝানো হয়ে গেছে, ক্রোমোপ্লাস্ট বোঝাইলাম, লিউকোপ্লাস্ট বুঝাইলাম, এখন মেইন যে জিনিসটা ক্লোরোপ্লাস্ট, মেইন টপিক, সেটা হলো ক্লোরোপ্লাস্ট। তো এখন আমরা ক্লোরোপ্লাস্ট শুরু করি। তো অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি ক্লোরোপ্লাস্ট কি, এটা মূলত তোমার সবুজ প্লাস্টিক। সবুজ প্লাস্টিক, একটা রঙিন প্লাস্টিক ছিল, একটা বর্ণহীন প্লাস্টিক ছিল, আর ক্লোরোপ্লাস্ট কি, ক্লোরোপ্লাস্ট হলো সবুজ প্লাস্টিক। সবুজ প্লাস্টিক। এখন ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টের ভিতরেও তোমার কিছু রঞ্জক পদার্থ থাকবে, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যে সবুজ হয়েছে, এই সবুজ হওয়ার কারণ কি, সবুজ হওয়ার কারণ হলো বিভিন্ন রঞ্জক পদার্থ। তো মেইনলি ক্লোরোপ্লাস্ট সবুজ হওয়ার কারণ হলো একটা রঞ্জক পদার্থ, সেটা হলো কি, সেটা হলো ক্লোরোফিল। এই ক্লোরোফিলের কারণে তোমার কি হয়, ক্লোরোপ্লাস্টের রং রঙিন হয়, মানে সবুজ হয়। এরকম বিভিন্ন রঞ্জক তুমি বিভিন্ন জায়গায় পাওয়া, যেমন আমরা ক্রোমোপ্লাস্টের মধ্যে জ্যান্থোপ্লাস্ট পড়ছিলাম, জ্যান্থোপ্লাস্ট কি হলুদ, তো এর ভিতরে একটা রঞ্জক থাকে জ্যান্থোফিল। দেন ক্যারোটিনোপ্লাস্ট পড়ছিলাম, ক্যারোটিনোপ্লাস্ট কমলা, এর ভিতরে একটা রঞ্জক থাকে ক্যারোটিন। দেন রেডোপ্লাস্ট, রেডোপ্লাস্ট বলছে লাল, তো এর ভিতরে একটা একটা হলো তোমার ই থাকে, রঞ্জক থাকে রেডোফিল, এরকম। তো এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কোন রঞ্জকটা আছে, ক্লোরোফিল আছে। এখন শুধু যে ক্লোরোফিল আছে এমন না, মানে আরো দুই তিনটা রঞ্জক আছে, সব মিলাই মূলত সবুজ কালারটা আসে। তো ক্লোরোফিলের মধ্যে কি আছে, তোমার ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল এ আছে, আর হলো তোমার ক্লোরোফিল বি আছে, ক্লোরোফিল বি আছে, বাট ক্লোরোফিল এটা বেশি থাকে, ক্লোরোফিল এটা তোমার 75% ক্লোরোফিল থাকে। অর্থাৎ তুমি ক্লোরোপ্লাস্টের মধ্যে যতটুকু ক্লোরোফিল পাবা, তার মধ্যে তুমি 75% ক্লোরোফিল এ পাবা, আর হলো তোমার মাত্র 25% হলো ক্লোরোফিল বি পাবা। এখন ক্লোরোফিল এ আর বি এর মধ্যে পার্থক্য কি, পার্থক্যটা হলো তোমার হলো ইসের মধ্যে, তোমার হলো কালারের মধ্যে। এরা কি, এরা হলো তোমার হলদে সবুজ, মানে হলুদ আর সবুজের একটা মিশ্রণ ক্লোরোফিল এর কালারটা। আর এটা হলো তোমার নীল, নীলচে সবুজ, নীলচে সবুজ, অর্থাৎ নীল আর সবুজের একটা মিশ্রণের কালারটা। এটা হলো তোমার ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি এর মধ্যে একটা পার্থক্য। এই দুইটা রঞ্জক, অর্থাৎ ক্লোরোফিল পাবা, সাথে আরো দুইটা রঞ্জক পাবা, একটা কি, একটা হলো তোমার জ্যান্থোফিল, জ্যান্থোফিল, একটা হলো তোমার ক্যারোটিন, ক্যারোটিন। তো জ্যান্থোফিলের কারণে তোমার মূলত কালার হলুদ হয়, আর ক্যারোটিনের কারণে তোমার মূলত কালার কমলা হয়। তো এই যে জ্যান্থোফিল, ক্যারোটিন, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, এই সবকিছু একত্রিত মিলে তোমার ক্লোরোপ্লাস্টের মেইন যে কালারটা আছে ওটা হলো সবুজ, অর্থাৎ কমলাও আছে, হলুদও আছে, হলদে সবুজ আছে, নীলসে সবুজ আছে। বাট তুমি যদি সব একসাথে মিক্স করো, তাহলে মেইনলি তুমি একটা কালারই পাবা, সেটা হলো সবুজ। এই জন্য তোমার ক্লোরোফিল কি, ক্লোরোফিল হলো তোমার, সরি, ক্লোরোপ্লাস্ট হলো তোমার সবুজ প্লাস্টিক। এই হলো কথা। দেন হলো এখানে বলা আছে কাজ, ক্লোরোপ্লাস্টের মেইন কাজ থেকে। তো এটা তোমাদের আগে আমি পড়াই ফেলছি যে ক্লোরোপ্লাস্টের মেইন কাজ, ক্লোরোপ্লাস্টের মেইন কাজ। তো ক্লোরোপ্লাস্টের মেইন কাজ কি, খাদ্য তৈরি করা। অর্থাৎ আমরা জানি কি, আমরা প্লাস্টিককে মূলত চিনি হলো সে কি করে, সে হলো খাদ্য তৈরি করে। এখন প্লাস্টিক তিন টাইপের আছে, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্ট। তো যখন দেখবা প্লাস্টিকের কথা আসে বইতে, প্লাস্টিকের থেকে ক্লোরোপ্লাস্ট ওয়ার্ডটাই বেশি ইউজ করা হয়েছে, কারণ কি, তোমার মেইন যে প্লাস্টিক, মানে প্লাস্টিকের মেইন কাজ খাদ্য তৈরি করা, আর মেইন প্লাস্টিক মূলত ক্লোরোপ্লাস্ট। মেইন প্লাস্টিক হলো ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ তোমার লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করতেছে, ক্রোমোপ্লাস্ট পরাগায়ন করাচ্ছে। বাট প্লাস্টিকের মেইন কাজ হলো খাদ্য তৈরি করা, আর সেই কাজটা কি করতেছে, সেই কাজটা ক্লোরোপ্লাস্ট করতেছে। এই জন্য প্লাস্টিককে মেইনলি তোমার ক্লোরোপ্লাস্টকেই তোমার মেইনলি প্লাস্টিক হিসেবে হাইলাইট করা হয়। আর ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট তোমার সাইডে থাকে। তো এই হলো এর মেইন কাজ কি, খাদ্য তৈরি করা। ক্লোরোপ্লাস্টের মেইন কাজ হলো খাদ্য তৈরি করা। তো যেহেতু এই খাদ্য তৈরি করতে পারে, এর জন্য একে দুইটা নাম দেওয়া হয়েছে। একে দুইটা নাম কি দেওয়া হয়েছে, কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর। তোমার ইংলিশে বলা হয় কিচেন অফ সেল, কিচেন অফ সেল। এই একটা নাম দেওয়া আছে, আরেকটা নাম দেওয়া আছে, ওর নামটা কি, নামটা হলো তোমার শর্করা জাতীয় খাদ্যের কারখানা, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, শর্করা জাতীয় খাদ্যের কারখানা। মানে ইংলিশে বলা হয় হলো ফ্যাক্টরি অফ, ইংলিশে কি বলা হয়, ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার, ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগার। তো এই হলো দুইটা নাম। কেন এই দুইটা নাম দেওয়া হয়েছে বুঝতে পারছো, কোষের রান্নাঘর, রান্নাঘরে কি তৈরি করে, রান্নাঘরে খাদ্য তৈরি করা হয়। ক্লোরোপ্লাস্ট কি করে, খাদ্য তৈরি করে। এই জন্য কি, এই জন্য তোমার ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়েছে, কোষের রান্নাঘর বলা হয়েছে। দেন শর্করা জাতীয় খাদ্যের কারখানা, ক্লোরোপ্লাস্ট কিন্তু প্রোটিন জাতীয় খাদ্য তৈরি করে না, ক্লোরোপ্লাস্ট কিন্তু তোমার হলো লিপিড জাতীয় খাদ্য তৈরি করে, সে কিন্তু শর্করা জাতীয় খাদ্যই তৈরি করে। এই জন্য একে বলা হয়েছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা। তো এইখানে তোমাদের একটা ঝামেলা বাঁধে যাইতে পারে যে শর্করা জাতীয় খাদ্যের কারখানা এটা ক্লোরোপ্লাস্ট, বা তুমি আরেকটা জিনিস পড়েছো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি।
কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এই কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হলো আমার গলগি বডি। গলগি বডি কেন তাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? কারণ সে একটা শর্করা, যেটাকে পলিস্যাকারাইড বলে, এই শর্করাটা তৈরি করে পরিবহন করে, এই কারণে একে গলগি বডিকে তোমার কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। এখন তোমার কথা হলো ভাইয়া শর্করা জাতীয় খাদ্যের কারখানা, কারখানার ইংলিশ ফ্যাক্টরি, শর্করা ইংলিশ কার্বোহাইড্রেট, তার মানে কি এটাকে যদি তুমি ইংলিশ করো, যদি মানে একটু মানে ইংলিশটা করো, তাহলে মেইনলি কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি যা শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এটা একটা ইংলিশ আর একটা বাংলা। তো এটা এটা কিরকম ভাই, মানে এটা তো একটু হয়ে যাচ্ছে, মানে দুইটা একই হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করবো এখন? এখন তোমার মাথায় রাখা লাগবে যে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটা আসলে গলগি বডি দিবে, আর শর্করা জাতীয় খাদ্যের কারখানা যদি আসে ক্লোরোপ্লাস্ট দেবে। দুইটা একই মিনিং বহন করতেছে, কারণ দুইটাই সেম কাজই করতেছে। অর্থাৎ এটাও তোমার শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে, এটাও তোমার শর্করা জাতীয় খাদ্য তৈরি করতেছে, এই জন্য দুইটাকে এই নাম দেওয়া হয়েছে, বাট নাম দুইটার ভিতরে আলাদা আছে। এটা হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আর এটা কি শর্করা জাতীয় খাদ্যের কারখানা, একটা শর্করা কারখানা। অর্থাৎ বাংলায় থাকলে ক্লোরোপ্লাস্ট, আর ইংলিশে থাকলে গলগি বডি, ইংলিশে থাকলে গলগি বডি, বাংলায় থাকলে ক্লোরোপ্লাস্ট। তো এটা আমি কেমনে মনে রাখতাম? আমরা কি পড়ি? গলগি বডি পড়ি। তো গলগি বডি ওয়ার্ডটা একটা ইংলিশ ওয়ার্ড, গলগি বডি ওয়ার্ডটাও একটা ইংলিশ ওয়ার্ড, আর ক্লোরোপ্লাস্ট তো ক্লোরোপ্লাস্ট জিনিসটাও মানে ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে, বাট ইংলিশ ইংলিশ একটা ভাব তুমি গলগি বডিতে পাবা, যেটা ক্লোরোপ্লাস্টে অতটা পাবা না। তার জন্য ইংলিশকে ইংলিশ হলো ক্লোরো, মানে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হলো গলগি বডি, কারণ কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি পুরো ইংলিশ, আর গলগি বডির মধ্যে আমি ইংলিশ ইংলিশ একটা ভাব পাচ্ছি, যেটা ক্লোরোপ্লাস্টে অতটা পাওয়া যায় না। এই জন্য এইভাবে মাথায় রাখি, যেহেতু গলগি বডিতে ইংলিশ ইংলিশ ভাব পাচ্ছে, তার মানে ইংলিশটা গলগি বডি, অর্থাৎ কার্বোহাইড্রেট ফ্যাক্টরি গলগি বডি, আর বাংলা যেটা বাদ থাকতেছে ওটা হলো ক্লোরোপ্লাস্টের। এমনি মাথায় রেখে তো তোমরা এই দুইটা জিনিস গোলাবা, সরকার জাতীয় খাদ্যের কারখানা ক্লোরোপ্লাস্ট, আর হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কি গলগি বডি। তো মোটামুটি আমরা নাম শিখে ফেললাম। আর এটা কি, এটা হলো তোমার মূলত আরেকটা কথা বলা আছে, ক্লোরোপ্লাস্ট কি? ক্লোরোপ্লাস্ট হলো তোমার শক্তি রূপান্তরের অঙ্গাণু, শক্তি রূপান্তরের অঙ্গাণু। এখন কথা হলো কেন শক্তি রূপান্তরের অঙ্গাণু, এটা আমরা মোটামুটি বুঝি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা যদি বুঝি, যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে কিসের মাধ্যমে? একটা অঙ্গাণুর মাধ্যমে। অঙ্গাণুটা কি? প্লাস্টিড, প্লাস্টিডের স্পেসিফিকলি ক্লোরোপ্লাস্ট। এবং উদ্ভিদ এই অঙ্গাণুটার মাধ্যমে কিভাবে খাদ্য তৈরি করে? একটা প্রক্রিয়া, প্রক্রিয়াটার নাম কি? সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে। এখন সালোক সংশ্লেষণে আসলে কি হয়? সালোক সংশ্লেষণটা করে হলো আমার ক্লোরোপ্লাস্ট, আর এটা প্রক্রিয়াটা হয়, এই প্রক্রিয়াতে কি হয়? এই প্রক্রিয়াতে তোমার সূর্যের আলোটাকে নেওয়া হয়, অর্থাৎ সূর্যের আলো শক্তিটাকে নিয়ে তারপরে কি করি? তারপরে আমরা ওটাকে খাদ্যে পরিণত করি। খাদ্য কি? খাদ্য ওয়ান কাইন্ড অফ রাসায়নিক শক্তি। তো এখানে আমরা কি করছি? এখানে আমরা আলো শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করতেছি। কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কি করতেছে? ক্লোরোপ্লাস্ট করতেছে। এই জন্য ক্লোরোপ্লাস্টকে শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়েছে, কারণ কি সে হলো তোমার আলো শক্তিকে, আলো শক্তিকে তোমার রাসায়নিক শক্তিতে পরিণত করে দিছে। আলো শক্তিকে তোমার রাসায়নিক শক্তিতে পরিণত করার দিয়েছে, এই জন্য তোমার ক্লোরোপ্লাস্টকে কি বলা হয়? ক্লোরোপ্লাস্টকে তোমার শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয়। এই হলো গেল। এখন হলো তোমার ক্লোরোপ্লাস্টের সম্পর্কে আর দুই তিনটা কয়েকটা এমসিকিউ আমাদের জানা লাগবে। যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ, উচ্চ শ্রেণীর উদ্ভিদ বলতে যে আম জাম কাঁঠাল, এগুলা কি? এগুলো হলো উচ্চ শ্রেণীর উদ্ভিদ, অর্থাৎ আবৃতবীজী উদ্ভিদ। উচ্চ শ্রেণীর উদ্ভিদে তোমার কি বলা আছে? উদ্ভিদে হলো তোমার 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, অর্থাৎ 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকতে। তাহলে উচ্চ শ্রেণীর উদ্ভিদে তোমার কয়টা ক্লোরোপ্লাস্ট থাকতে পারে? 10 থেকে 40টা। এটা একটু এমসিকিউর জন্য আমাদের মাথায় রাখা লাগবে, যে উচ্চ শ্রেণীর উদ্ভিদে 10 থেকে 40টা ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। দেন কি বলা আছে? দেন তোমার একটা খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস বলা আছে, যে ক্লোরোপ্লাস্টের আকৃতি, ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরকম হয়, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের আকৃতিটা মানে এক এক জায়গায় এক এক রকম হয়। মূলত ধরো উচ্চ শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে তাদের ক্ষেত্রে সব উদ্ভিদে সেম, অর্থাৎ আম গাছের ক্লোরোপ্লাস্টের আকৃতি যেরকম, জাম গাছের ক্লোরোপ্লাস্টের আকৃতি সেরকম, অর্থাৎ যত উদ্ভিদ আছে সবার ক্ষেত্রে, অর্থাৎ সবার ক্ষেত্রে কি আছে? সবার ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের আকৃতি সেম। কিন্তু কাহিনীটা করে শৈবাল, কারণ আমি তোমাদেরকে বলেছি যে প্রকৃতিতে দুইটা জিনিস খাদ্য তৈরি করতে পারে, একটা উদ্ভিদ আর একটা শৈবাল, তার মানে এদের মধ্যে তোমার ক্লোরোপ্লাস্টটা পাওয়া যাবে। তো তুমি উচ্চ শ্রেণী, মানে আমরা যে উদ্ভিদ বলি ওটা বলতে এখানে উচ্চ শ্রেণীর উদ্ভিদকেই বোঝানো হয়েছে, যে উচ্চ শ্রেণীর উদ্ভিদ। তো এদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের আকৃতি সেম। কিরকম হয়? লেন্সের মতো। ক্লোরোপ্লাস্টটা দেখতে কিসের মতো হয়? লেন্সের মতো, লেন্সের মতো হয়। কিন্তু কাহিনী করে কে? কাহিনী করে হলো আমার শৈবাল, আমার শৈবাল কাহিনী করে। কিভাবে শৈবাল কাহিনী করবে? অর্থাৎ অনেক ধরনের শৈবাল আছে, তো এক একটা শৈবালে তোমার ক্লোরোপ্লাস্টের আকৃতি এক এক রকম। আর হলো এই যে এক এক রকম, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ এমসিকিউ তে তোমার প্রায়ই এই জিনিসটা আসে। তো এখানে আমাদের সবগুলোই মুখস্থ করা লাগবে। তো চলো আমরা মুখস্থ করি শৈবালের ক্লোরোপ্লাস্টের বিভিন্নতা। প্রথমে আসে আমরা নর্মাল যে উদ্ভিদ চিনি, ওই উদ্ভিদের ক্ষেত্রে আকৃতি কেমন? লেন্সের মতো। গেল। দেন একটা শৈবাল আছে, শৈবালটার নাম কি? শৈবালটার নাম হলো ক্লেমিডোমোনাস, 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 ক্লেমিডোমোনাস। তো এর ক্ষেত্রে ইসের আকৃতি কেমন? পেয়ালা আকৃতি। পেয়ালা বলতে ওই যে চায়ের কাপ আছে ওরকম আকৃতি, পেয়ালা আকৃতি। দেন আরেকটা আছে, আরেকটা শৈবাল আছে, যার নাম হলো স্পাইরোগাইরা,
স্পাইরোগেরা, তো স্পাইরোগেরার ইসের আকৃতি কেমন? স্পাইরোগেরার আকৃতি হলো তোমার সর্পিলাকার। গেল স্পাইরোগাইরা, গেল ক্লেমিডোমোনাস হলো, স্পাইরোগাইরা হলো। আর কি আছে? একটা একটু ছবি আছে ওইডোগোনিয়াম। ওইডোগোনিয়াম, তো এটার আকৃতি কেমন? এটার আকৃতি হলো তোমার জালিকাকার। দেন আরেকটা আছে তোমার জিগনেমা। জিগনেমা এর আকৃতি কেমন? এর আকৃতি হলো তোমার তারকাকার, তারার মতো। দেন আরো কিছু আছে ইউলোথ্রিক্স। তো ইউলোথ্রিক্স এমন একটা শৈবাল যার মানে বিভিন্ন টাইপের আছে, মানে বিভিন্ন, এর একটার ভিতরে তোমার কি কি আকৃতি আছে? গার্ডেল আকৃতি, তোমার ফিতা বা আংটি আকৃতি, ফিতা বা আংটি বা গার্ডেল আকৃতির। আরো কিছু আকৃতি আছে তোমার আকৃতির, বেল্ট আকৃতি। এটা তোমরা ওই যখন শৈবাল ছত্রাক পাবে তখন বেল্ট আকৃতি। এরকম চারটা টাইপ, মানে চারটা আকৃতির হলো পাবো, প্লাস্টিক পাবো, ইলোথ্রিক্স, ফিতা, আংটি, গার্ডেল আকৃতির আর বেল্ট আকৃতির। আরেকটা জিনিস বাদ গেছে, তোমার ফিটোফোরা। ফিটোফোরার কেমন? গোলাকার, গোলাকার। এখন কথা হলো ভাইয়া, অনেক কিছু তো আছে, এখন মনে রাখবো কিভাবে? কারণ মনে রাখার জন্য তোমার প্রথমত উচ্চ শ্রেণীর উদ্ভিদের লেন্স আকৃতির পাওয়া যায়, এটা তোমার মুখস্থ রাখা লাগবে। দেন কি? দেন হলো ক্লেমিডোমোনাস। তো আমি কিভাবে মনে রাখতাম? আমার মানে কিভাবে যেন জিনিসটা মাথায় গেঁথে গেছিল যে ক্লেমিডোমোনাস হলো পেয়ালা আকৃতি। এটা আমার মাথার ভিতরে গাঁথা ছিল, আমি কখনো ভুলতাম না যে ক্লেমিডোমোনাসের পেয়ালা আকৃতি, ক্লেমিডোমোনাসের পেয়ালা আকৃতির এই জিনিসটা আমি জীবনে কখনো ভুলতাম না। তারপরে কি? তারপরে আসে তোমার স্পাইরোগাইরা, তো এটা সর্পিলাকার। তো সর্পিলাকার এই জিনিসটা মনে রাখার একটা টেকনিক আছে। তোমরা যদি এই জিনিসটা জানো যে স্পাইরাল মানে সর্পিলাকার, স্পাইরাল, স্পাইরাল মানে ওই যে যেমন এটা একটা আকার এরকম সাপের মতো, সাপের মতো যে আকারটা, এটাকে মূলত তোমার সর্পিল আকার বলা হয়। তো এটার ইংলিশ হলো স্পাইরাল। স্পাইরাল মানে সর্পিল আকার বলা হয়। তো স্পাইরোগাইরা, তো এই নামের সাথে কিন্তু স্পাইরাল ওয়ার্ডটার অনেক মিল আছে, এইভাবে তুমি মনে রাখতে পারো হলো সর্পিল আকার। স্পাইরোগাইরা মানে কি? সর্পিল আকার, কারণ স্পাইরাল মানে সর্পিল আকার। দেন কি আছে? ওইডোগোনিয়াম জিগনেমা। তো আমি জানতাম যে একটা জালিকার কার হবে আর একটা তারকাকার হবে, এটা আমার গুলায় যাইতো যে কোনটা জালিকাকার হবে, কোনটা তারকাকার হবে। তখন আমি একটা টেকনিক বের করছিলাম। টেকনিকটা কি? টেকনিকটা হলো তোমার জাল দিয়ে ডগ ধরা হয়। মানে আমি এই জিনিসটা মাথায় রাখতাম যে জাল দিয়ে ডগ ধরা হয়, অর্থাৎ কুকুর কি? কুকুরকে তোমার জাল দিয়ে ধরা লাগবে, অর্থাৎ আমরা কুকুর জাল দিয়ে কুকুর ধরি, অর্থাৎ জাল দিয়ে ডগ ধরা হয়। এমনি আমি জিনিসটা মাথায় রাখলাম। তার মানে কি? এই যে ডগ আছে, ওইডোগোনিয়ামের মধ্যে কি আছে? ডগ আছে। আর জালিকাকারের মধ্যে জাল আছে, তার মানে জালিকাকারকে অইডোগোনিয়াম, জালিকাকারকে অইডোগোনিয়াম। কেন? জাল দিয়ে ডগ ধরা, এখানে ডগ আছে আর এখানে জাল আছে, তার মানে জালিকাকার হলো অইডোগোনিয়াম। এখন কথা হলো, আমি তোমাকে বলছি যে আমি জানি যে জিগনেমা আছে, ওইডোগোনিয়াম আছে, ওইডোগোনিয়াম আছে, জালিকাকার আছে, তারকাকার আছে। মানে আমার গুলাই যায় তো যে কোনটা তারকাকার আর কোনটা জালিকাকার। কিন্তু আমি এখানে যে এই ছন্দটা অলরেডি ফিগার আউট করছি যে ওইডোগোনিয়াম হলো জালিকাকার, তার মানে বাদ থাকতেছিল তারকাকার আর জিগনেমা, তার মানে জিগনেমা কেমন হবে? তারকাকার হবে। এইভাবে আমি এই চারটা আমার মনে রাখতাম, অর্থাৎ ক্লেমিডোমোনাস মনে থাকতো স্পাইরাল দিয়ে স্পাইরোগাইডা, আর ওইডোগোনিয়াম আর জিগনেমার মধ্যে জাল দিয়ে ডগ ধরা হয়, তো ওইটা দিয়ে এটা হয়ে যেত, আর এটা হইলে বেঁচে থাকতো, এটা হয়ে গেছে। তো এই সব কিছু হয়ে যাওয়ার পরে তোমার ইউলোথ্রিক্সে আসো। তো ইউলোথ্রিক্সটা কি? ইউলোথ্রিক্সটা তোমার এমনি মুখস্থ করা লাগবে, কারণ এখানে অনেক কিছু আছে, তো এটা ওরকম কোনো টেকনিক নাই। এটা মাথায় রাখবে যে ইউলোথ্রিক্স হলো একমাত্র শৈবাল যার ভিতরে অনেক মানে শেপের হলো ক্লোরোপ্লাস্ট থাকে। কি কি? ফিতা, আংটি, বেল্ট আকৃতির, গার্ডেল আকৃতির, বিভিন্ন আকৃতির। তো এইভাবে আমি ইউলোথ্রিক্সটা মুখস্থ করতাম। তো এত কিছু পড়ার পরে কে বাদ থাকতেছে? ফিটোফোরা বাদ থাকতেছে। তো ফিটোফোরার মধ্যে কোন আকৃতির আছে? গোলাকার আছে। এইভাবে মনে রাখবে। এখন তোমরা তোমাদের ওইতে মনে রাখতে পারো, বাট অবশ্যই জিনিসগুলো মনে রাখবে, কারণ এখান থেকে একটা এমসিকিউতে আসে। তোমার ইন্টারনাল পরীক্ষা বলে, এইচএসসি বলো, অ্যাডমিশন বলে, এখান থেকে তোমার এমসিকিউ ভালো মতো আসে, কারণ এই জিনিসটা শুধু এই অধ্যায়টা আছে এমন না, তুমি যখন শৈবাল ছত্রাক পাবো তখনও এই সেম জিনিসটাই পাবো। তো এখন যদি তুমি জিনিসটা পড়ে রাখো, এই শৈবাল ছত্রাকের কিছু তোমার পড়া হয়ে গেল। এই হলো কথা। তো এই জিনিসটা তোমরা মনে রাখবে। আমি আমার টেকনিকটা তোমাদেরকে জানলাম, তোমাদের যদি অন্য টেকনিক থাকে ওইভাবে যেইভাবে হোক মনে রাখবে, এটা হলো কথা। তো এখানে আমরা বুঝতে পারছি যে এই প্লাস্টিক জিনিসটা বা ক্লোরোপ্লাস্ট জিনিসটা দুই জায়গায় থাকে, একটা হলো উদ্ভিদ আর একটা হলো হলো শৈবাল। তো উদ্ভিদে কি? যত উদ্ভিদ আছে সবারই লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্ট আমরা পাচ্ছি, বাট কি হয়েছে? খাইনি করছে শৈবাল। তাহলে মানে ক্লোরোপ্লাস্টের, শৈবালে কি বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। এই জন্য একটা লাইন তোমার বলা আছে যে ক্লোরোপ্লাস্টের যে বৈচিত্র্য, ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য কি? শৈবালে বেশি। ক্লোরোপ্লাস্টের বৈশিষ্ট্য শৈবাল, বৈচিত্র্য, বৈচিত্র্য মানে বিভিন্নতা, এটা হলো শৈবালে বেশি। এই জিনিসটাই তোমার এই লাইন দ্বারা বোঝানো হয়েছে। তো এই লাইনটা একটু মাথায় রেখো। গেল, এখান থেকে গেল। এখন এখানে উৎপত্তি, ক্লোরোপ্লাস্টের উৎপত্তিটা কিভাবে হয় এটা তোমাদেরকে একটু বলি।
তো তোমাদেরকে অলরেডি বলছিলাম যে মাইটোকন্ড্রিয়া, এখন আমি তোমাদেরকে মাইটোকন্ড্রিয়ার সাথে মিলাই মিলাই পড়াবো। অর্থাৎ আমরা মূলত মাইটোকন্ড্রিয়ার সাথে ক্লোরোপ্লাস্টের মিল পাবো, অর্থাৎ প্লাস্টিডেরই মিল পাবো। প্লাস্টিড মানেই মূলত ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টকে ওইভাবে প্লাস্টিডের মানে অত ইম্পর্টেন্স দেওয়া যায় না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধরো তুমি যদি 100% প্লাস্টিডকে ইম্পর্টেন্স দেওয়া লাগবে দেও, তোমার 90% ইম্পর্টেন্স এই ক্লোরোপ্লাস্টেই দেওয়া লাগবে। প্লাস্টিড মানে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এগুলো হলো সাইড। তো এখন আমি তোমাদেরকে ক্লোরোপ্লাস্টের সাথে হলো মাইটোকন্ড্রিয়ার মিল পড়াবো। তো কি মিল পড়াবো, তো তার আগে তাহলে এই মিলটা তোমাদেরকে পড়াই। তো ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, তো তোমাদের অবশ্যই আমার মাইটোকন্ড্রিয়া ক্লাসটা একটু করে আসো, তাহলে তোমাদের মাইটোকন্ড্রিয়া সম্পর্কে ধারণা হয়ে যাবে, কারণ ওইটার সাথে মিলাই মিলাই পড়াবো। তো কি কি মিলাই পড়াবো, প্রথমে আসে আবরণী। তো ক্লোরোপ্লাস্টে তোমার দ্বিস্তরী আবরণী পাওয়া যায়, দ্বিস্তরী আবরণী পাওয়া যায়। মাইটোকন্ড্রিয়াতে কোন আবরণী পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু দ্বিস্তরী আবরণী পাওয়া যায়। এই হলো প্রথম মিল। দ্বিতীয় মিল, দ্বিতীয় মিল কি, দ্বিতীয় মিল তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম যে ক্লোরোপ্লাস্টের যে ঝিল্লি, সরি মাইটোকন্ড্রিয়াল যে ঝিল্লি আছে, ওই ঝিল্লিতে একটা স্পেশাল জিনিস পাওয়া যায়। স্পেশাল জিনিসটা কি, কার্ডিওলিপিড। মাইটোকন্ড্রিয়াল যেটা কি, কার্ডিওলিপিড। কার্ডিওলিপিড, কার্ডিওলিপিড কি, ওয়ান কাইন্ড অফ ফসফোলিপিড। কার্ডিওলিপিড কি, কার্ডিওলিপিড হলো ওয়ান কাইন্ড অফ ফসফোলিপিড। তো এই কার্ডিওলিপিড জিনিসটা, এই স্পেশাল এই জিনিসটা তুমি মাইটোকন্ড্রিয়ার কোষ ঝিল্লি মানে মাইটোকন্ড্রিয়ার যে আবরণ আছে ওই আবরণ পাবা। সেম ওয়েতে ক্লোরোপ্লাস্টের আবরণেও তুমি একটা স্পেশাল জিনিস পাবো। ওই জিনিসটা কি, ওই জিনিসটাকে তোমার গ্লাইকোসিল গ্লিসারাইড বলা হয়। গ্লাইকোসিল গ্লিসারাইড বলা হয়, গ্লাইকোসিল গ্লিসারাইড। তো ওই যে ওর আবরণে তুমি কি পাচ্ছ, ওর আবরণকে তুমি কার্ডিওলিপিন পাচ্ছিলে। আর এর আবরণে কি পাচ্ছ, এর আবরণে হলো গ্লাইকোসিল গ্লিসারাইড নামক একটা স্পেশাল জিনিস পাচ্ছ। এই একটা জিনিস দেন, তারপরে কি, তারপরে হলো তোমার হলো ক্লোরোপ্লাস্ট। এর ভিতরে কিন্তু জেলিনাই পদার্থ আছে। তোমার মাইটোকন্ড্রিয়া পড়াইছিলাম যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে জেলিনাই পদার্থ আছে, যেটাকে কি বলে, যেটাকে ম্যাট্রিক্স বলা হয়। সেম ওয়েতে মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা স্পেশাল জেলিনাই পদার্থকে কি বলা হয়, ম্যাট্রিক্স বলা হয়। তো তোমার এই ক্লোরোপ্লাস্টের মধ্যেও একটা তুমি জেলিনাই পদার্থ পাবা, যেটাকে তোমার কি বলা হবে, যেটাকে তোমার স্ট্রোমা বলা হবে, স্ট্রোমা। স্ট্রোমা বলা হয়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার জেলিনাই পদার্থ হলো ম্যাট্রিক্স, আর ক্লোরোপ্লাস্টের জেলিনাই পদার্থ হলো স্ট্রোমা। কিন্তু কথা কি, কথা হলো দুইটাই কিন্তু প্রোটোপ্লাজম, দুইটাই কিন্তু সাইটোপ্লাজমের মাতৃকা। অর্থাৎ দুইটাই যেহেতু প্রোটোপ্লাজমের ভিতরে আছে, তো আমরা কি জানি, আমরা জানি হলো প্রোটোপ্লাজম হলো জেলিনাই পদার্থ। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য তো তোমাদেরকে পড়াইছি, যে 7টা বৈশিষ্ট্য পড়াইছিলাম। যে প্রোটোপ্লাজম জেলিনাই পদার্থ, এটা অর্ধস্বচ্ছ, এটা অর্ধতরল, এটা কলয়েডাল ধর্মী, এটা সজীব, এটা বর্ণহীন, এটা দানাদার, এরকম 7টা বৈশিষ্ট্য তোমাদেরকে পড়াইছিলাম। তো ওই যে প্রোটোপ্লাজমের যে মানে প্রোটোপ্লাজম তো মেইনলি মানে প্রোটোপ্লাজমের 90%ই হলো জেলিনাই পদার্থ। তো ওই প্রোটোপ্লাজমের ভিতরে যেহেতু আমার মাইটোকন্ড্রিয়া আছে, ক্লোরোপ্লাস্ট আছে, তো ওদের মধ্যে ওই জেলিনাই পদার্থটা ঢুকে গেছে। তো ওদের যেহেতু এটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে আছে, এই জন্য জেলিনাই পদার্থকে কি নাম দিয়েছে, ওটাকে প্রোটোপ্লাজম না বলে ম্যাট্রিক্স বলা হয়েছে। যেহেতু ওটা হলো ক্লোরোপ্লাস্টের মধ্যে রয়েছে, এই জন্য ওটাকে তোমার হলো ওই প্রোটোপ্লাজম না বলে, ম্যাট্রিক্স না বলে তোমার স্ট্রোমা বলা হয়েছে। বাট জিনিসটা তো সেম। এই জন্য তোমাদেরকে ম্যাট্রিক্স যখন বলছে বুঝলাম যে ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য কি, যাই প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য তাই হলো ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য। অর্থাৎ ম্যাট্রিক্স কেমন হবে, অর্ধতরল দানাদার এরকম হয়। তাহলে স্ট্রোমা কি, স্ট্রোমা যাই প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য, যাই ম্যাট্রিক্স এর বৈশিষ্ট্য, তাই হলো স্ট্রোমার বৈশিষ্ট্য। তার মানে কি, তোমার ম্যাট্রিক্স আর স্ট্রোমা এদের বৈশিষ্ট্য কি, এরা অর্ধতরল, এরা কলাইডাল ধর্মী, এরা দানাদার, এরা বর্ণহীন, এরা হলো তোমার হলো আর কি আছে, এরা হলো সজীব, এরকম 5-6টা বৈশিষ্ট্য তোমরা লিখতে পারবা ম্যাট্রিক্স আর স্ট্রোমা সম্পর্কে। এই হলো কথা। তো মিল রেখে আমরা বললাম যে ম্যাট্রিক্স আর স্ট্রোমা দুইটা সেমই জিনিস, দুইটার বৈশিষ্ট্য সেম। কিসের বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য। আরেকটা জিনিস তোমাদেরকে মিলাই পড়াই দিলাম। দেন কি আছে, দেন আর কি পড়ানোর আছে, মোটামুটি সবই কাভার হয়ে গেছে। আচ্ছা এটা একটু মুছি। তো মোটামুটি এই যে 3টা পয়েন্ট মিলাই মিলাই পড়ালাম। তো আরো কিছু মিলাই মিলাই পড়ার জিনিস পড়াই। এইগুলা কি, তোমার চক্র। তো আমরা কি বলছিলাম, মাইটোকন্ড্রিয়াতে কিন্তু আমরা বিভিন্ন চক্র করছিলাম, বিভিন্ন চক্র, কি কি চক্র, ক্রেব চক্র, ক্রেব চক্র, তারপরে কি চক্র, তোমার হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তারপরে ফ্যাটি অ্যাসিড চক্র, এরকম বিভিন্ন চক্র পড়তেছিলাম। তো ক্লোরোপ্লাস্টেরও চক্র আছে। ক্লোরোপ্লাস্টের চক্র কি, ক্লোরোপ্লাস্টের চক্র হলো C3 চক্র, C4 চক্র, এসব চক্র হলো তোমার ক্লোরোপ্লাস্টে হয়। এটা হলো একটা কথা। এখন দ্বিতীয় কথা কি, দ্বিতীয় কথা হলো আমরা মাইটোকন্ড্রিয়াতে একটা প্রসেস পড়ছিলাম, যে যেই প্রসেসের সাথে মানে মাইটোকন্ড্রিয়া ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া মানে ওই প্রসেসটা কি, প্রসেসটা হলো শ্বসন। তো ক্লোরোপ্লাস্টের কি এরকম কোনো প্রসেস নেই? অবশ্যই ক্লোরোপ্লাস্টের এমন একটা প্রসেস আছে যেটাকে তোমার সালোক সংশ্লেষণ বলা হয়, যেটাকে তোমার কি বলা হয়, সালোক সংশ্লেষণ বলা হয়। তাহলে ক্লোরোপ্লাস্টের প্রসেস ঠিক, ক্লোরোপ্লাস্টের প্রসেস হলো সালোক সংশ্লেষণ। তো এই সালোক সংশ্লেষণের বিভিন্ন চক্রে সালোক সংশ্লেষণ হয়, সেই চক্র কি,
C3 চক্র, C4 চক্র, এগুলো আর কিছুই নেই, এগুলো মূলত তোমার সালোক সংশ্লেষণের চক্র। এই যে শ্বসন, এই শ্বসন হলো তোমার বিভিন্ন চক্রে হয়, কি চক্র, ক্রেব চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া, এগুলো তোমাদেরকে পড়াইছিলাম। অর্থাৎ সেম জিনিস, অর্থাৎ তোমার একটা পয়েন্ট কি, ক্লোরোপ্লাস্টের মানে ক্লোরোপ্লাস্ট কোন অঙ্গাণু, মানে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণুটা কোন প্রসেসের সাথে জড়িত, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সাথে জড়িত। মাইটোকন্ড্রিয়া কার সাথে জড়িত, শোষণের সাথে জড়িত। তাহলে দুইটা প্রসেস হলো মিল। দেন কি, তোমার শোষণের ভিতরে কি আছে, ক্রেব চক্র আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়া আছে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন আছে। এগুলা কি, এগুলো হলো মাইটোকন্ড্রিয়ার সাথে জড়িত, মাইটোকন্ড্রিয়ায় হয়। দেন হলো ক্লোরোপ্লাস্টের সালোক সংশ্লেষণের মধ্যে কোন চক্র আছে, কি কি আছে, C3 চক্র আছে, C4 চক্র আছে, এগুলো কোথায়, এগুলো ক্লোরোপ্লাস্টে হয়। এই হলো আরেকটা মিল। দেন তোমাদেরকে কিছু কথা বলেছিলাম, কি কথা বলেছিলাম, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে আরএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি আছে, তোমার বৃত্তাকার ডিএনএ আছে, বৃত্তাকার ডিএনএ আছে। কি আছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, 70S রাইবোজোম আছে, 70S রাইবোজোম আছে, রাইবোজোম আছে। আর কি আছে, হলো তোমার এটিপি সিনথেসিস নামক একটা এনজাইম আছে, এটিপি সিনথেসিস বা এটিপিএস নামক একটা এনজাইম আছে। আর অক্সিজোম নামে একটা পদার্থ আছে, অক্সিজোম নামে একটা পদার্থ আছে। এখন কথা হলো, তাহলে ক্লোরোপ্লাস্টে কি আছে, ক্লোরোপ্লাস্টেও তোমার আরএনএ আছে, ক্লোরোপ্লাস্টেও তোমার বৃত্তাকার ডিএনএ আছে, ক্লোরোপ্লাস্টে তোমার 70S রাইবোজোম আছে, ক্লোরোপ্লাস্টে শুধু তোমার এটিপি আছে। অর্থাৎ তোমার এই যে মাইটোকন্ড্রিয়াতে এই জিনিসগুলো আছে, ক্লোরোপ্লাস্টেও সব সেম জিনিস আছে, কিন্তু ক্লোরোপ্লাস্টে শুধু একটা জিনিস নাই, কি নাই, তোমার ক্লোরোপ্লাস্টে তোমার অক্সিজোম নাই, ক্লোরোপ্লাস্টে তোমার অক্সিজোম নাই, তাছাড়া তোমার বাকি সবকিছু আছে। এই হলো তোমার হলো বৃত্তাকার ডিএনএ আছে, রাইবোজোম আছে, তোমার হলো এটিপিএস আছে, তারপরে হলো আছে। তাহলে কি, ক্লোরোপ্লাস্টে অক্সিজোম নেই, তার মানে ভাইয়া ক্লোরোপ্লাস্টে অক্সিজোম নেই, তাহলে কি আর কিছু নেই না, ক্লোরোপ্লাস্টে তোমার একটা এক্সট্রা জিনিস আছে, অর্থাৎ এই অক্সিজোম জিনিসটা এটা তুমি ক্লোরোপ্লাস্টে পাবা না। বা তুমি ক্লোরোপ্লাস্টে একটা জিনিস পাবা, যেটাকে তোমার কোয়ান্টোজোম বলা হয়, কোয়ান্টোজোম বলা হয়, কোয়ান্টোজোম। তার মানে তুমি এই যে মাইটোকন্ড্রিয়ার সাথে মিল রেখে কিন্তু করতে পারো, যে মাইটোকন্ড্রিয়াতে কি আছে, আরএনএ আছে, ক্লোরোপ্লাস্টে আরএনএ আছে, মাইটোকন্ড্রিয়াতে বৃত্তাকার ডিএনএ আছে, হলো ক্লোরোপ্লাস্টেও বৃত্তাকার ডিএনএ আছে, মাইটোকন্ড্রিয়াতে 70S রাইবোজোম আছে, ক্লোরোপ্লাস্টেও 70S রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়াতেও এটিপিএস আছে, ক্লোরোপ্লাস্টেও এটিপি আছে, মাইটোকন্ড্রিয়াতে অক্সিজোম আছে, ক্লোরোপ্লাস্টে অক্সিজোম নেই, কিন্তু কি আছে, কোয়ান্টোজোম আছে। এই হলো, তুমি এগুলো মিলাই পড়বা। এখন কথা হলো, জিনিসটা একটু প্রপারলি তোমাদেরকে পড়াই মাইটোকন্ড্রিয়ার মতো, কিন্তু পড়ানোর জন্য আমাদের ক্লোরোপ্লাস্টের গঠনে আসা লাগবে। এই ধরো একটা ক্লোরোপ্লাস্ট, তাহলে এটা ক্লোরোপ্লাস্ট, এর মধ্যে কি আছে, এগুলো আস্তে আস্তে তোমাদেরকে পড়াবো, আগে জিনিসটা আঁকাই। মানে এই ধরো, মানে আঁকাইলাম, মানে আমি অত ভালো আঁকাইতে পারি না, জিনিসটা এরকম ধরো তো তোমাদেরকে পড়াইছি ক্লোরোপ্লাস্টের আবরণ কেমন, ক্লোরোপ্লাস্টের আবরণ হলো দ্বিস্তরী। তো এই হলো আমার সেই ক্লোরোপ্লাস্টের সেই দ্বিস্তরী আবরণ গেল, দ্বিস্তরী আবরণ বলে। এখন আবরণের ভিতরে একটা স্পেশাল পদার্থ আছে, স্পেশাল পদার্থের নাম কি, স্পেশাল পদার্থের নাম হলো গ্লাইকোসিল গ্লিসারিড। কারণ এর মধ্যে আমার সেই গ্লাইকোসিল গ্লিসারিড জিনিসটা আছে। আবরণ গেল, দেন ভিতরে আসি, ভিতরে কি, তোমার ক্লোরোপ্লাস্টের কি আছে, ক্লোরোপ্লাস্টের মধ্যে তোমার জেলিন-নাই পদার্থ আছে, তাই না? এই জেলিন-নাই পদার্থের নাম কি, এই যে ভিতরে এই যে জেলিন-নাই পদার্থ, এগুলাকে তোমার স্ট্রমা বলা হয়, স্ট্রমা বলা হয়, ভালো কথা, স্ট্রমা বলা হয়। তো এই যে জেলিন নাই পদার্থ, এখানে কি শুধু জেলি আছে, এখানে কি জেলি আছে না, এখানে জেলি বাদেও আরো জিনিস আছে। তো এই স্টমার বৈশিষ্ট্য কিন্তু আমরা জানি, প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য, অর্ধশস্য, দানাদার, কলয়েডাল ধর্মী, এটা হলো স্টমার বৈশিষ্ট্য। তো এই স্টমার ভিতরে কি খালি জেলিন নাই, তরল পদার্থ আছে না, এখানে তরল পদার্থ ছাড়াও আরো কিছু জিনিস আছে। কি কি আছে, এখানে তোমার আছে হলো, আচ্ছা একটু একটু মুছি, স্টমার মধ্যে, তো স্টমার মধ্যে তোমার কি কি আছে, আরএনএ আছে, বৃত্তাকার ডিএনএ আছে, 70S রাইবোজোম আছে, তোমার হলো এটিপিএস এনজাইম আছে, আর হলো কি আছে, আর হলো তোমার কোয়ান্টোজোম নামে একটা পদার্থ আছে। মানে এক এক করে সব পড়ায়। তো এখন কথা হলো, কিসের, ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্টের কাজ কি, ক্লোরোপ্লাস্টের কাজ হলো তোমার মেইনলি হলো তোমার সালোক সংশ্লেষণ করানো, এটা হলো ক্লোরোপ্লাস্টের মেইন কাজ। তো উদ্ভিদের খাদ্য তৈরি করা, উদ্ভিদ কেমনে খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষণের মাধ্যমে। তো ক্লোরোপ্লাস্টের কাজ হলো খাদ্য তৈরি করা। কারণ ক্লোরোপ্লাস্ট কিভাবে খাদ্য তৈরি করবে, ক্লোরোপ্লাস্ট যে খাদ্য তৈরি করে এরকম না। ক্লোরোপ্লাস্টের ভিতরে একটা স্পেশাল পদার্থ আছে, পদার্থটার নাম কি, পদার্থটার নাম হলো ক্লোরোফিল। ক্লোরোফিল, এই ক্লোরোফিল জিনিসটাই মূলত তোমার এই খাদ্য তৈরিতে মেইন ভূমিকাটা রাখে। তো এই যে এর ভিতরে এই যে এই জিনিসগুলো আছে, এর মধ্যে একটা জিনিস আছে তোমার কোয়ান্টোজোম। এখন কোয়ান্টোজোম জিনিসটা কি তোমাদেরকে একটু বোঝায়। আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে বিভিন্ন রঞ্জক পদার্থ আছে। কি কি আছে, তোমার ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, জ্যান্থোফিল আছে,
তারপরে ক্যারোটিন আছে, এরকম 4টা পদার্থ আছে। তো এই 4টা জিনিসকে যদি একত্রিত করো, 4টা জিনিস যদি একসাথে থাকে, একসাথে থাকলে মানে এদেরকে একত্রে মানে একটা গঠন দেয়, মানে স্ফটিক আকার। স্ফটিক বলতে তোমার ওই যে কিলাস আকৃতির হয় না, তোমার এখানে বলা আছে যে এখানে তোমার কি বলা আছে, করবি একত্রে স্ফটিকাকার দানার মতো। অর্থাৎ ধরো একটা চিনির দানা, এটা ধরো একটা চিনির দানা, তো এই চিনির দানার মধ্যে সব একত্রিত হয়ে রয়েছে, এর ভিতরে ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, জ্যান্থোফিল আছে, ক্যারোটিন, সব একত্রিত হয়ে এরকম দানা তৈরি করে রেখেছে। অর্থাৎ এই দেখো, এই একটা দানা, একটা দানা, এটা একটা দানা, একটা দানা, তো এটা একটা কোয়ান্টোজোম, এটা একটা কোয়ান্টোজোম, এরকম তোমার অনেক অসংখ্য কোয়ান্টোজোম আছে। তো এই দানাটা যদি তুমি বিশ্লেষণ করো, এর মধ্যে তুমি কি পাবা, ক্লোরোফিল এ পাবা, ক্লোরোফিল বি পাবা, জ্যান্থোফিল পাবা, ক্যারোটিন পাবা। তো এইগুলা কি করে, এইগুলো মূলত এই সালোক সংশ্লেষণ প্রসেসটা ঘটায়। অর্থাৎ সালোক সংশ্লেষণ হওয়ার জন্য তোমার সূর্যের আলোটা শোষণ করা লাগবে, সূর্যের আলোটা তোমার সূর্যের আলোটা মানে নিজের ভিতরে রাখা লাগবে। যেমন হলো ইসের ক্ষেত্রে, শোষণের ক্ষেত্রে কি অক্সিজেনটা লাগবে, তো অক্সিজেনটা কে রেখে দেয় ভিতরে, অক্সিজোম রেখে দেয়। সেম ওয়েতে তোমার কোয়ান্টোজোম কি করে, সূর্যের আলোটা নিজের ভিতরে রেখে দেয়, নিজের ভিতরে রেখে দেয় কিসের, এই যে ক্লোরোফিল আছে সে মূলত এই কাজটা করে। তো এই কাজটা করার জন্য তোমার কোয়ান্টোজোম লাগে। তো কোয়ান্টোজোম মেইনলি তোমার এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে। দেন এটিপিএস, তো এটিপিএস কি, এটিপিএস হলো একটা এনজাইম, আগেই বলছি। তো এই এনজাইমের কাজ কি, এই এনজাইমের কাজ হলো মূলত এটিপি তৈরি করে। এই এনজাইমের কাজ কি, এই এনজাইমের কাজ হলো তোমার মূলত এটিপি তৈরি করা। তো এটিপিএস কি করে, এটিপিএস হলো তোমার এনজাইম তৈরি করে, এতটুকু আমরা বুঝি। দেন তারপরের কথা কি, তারপরের কথা হলো সে মানে তার এইখানে কাজ কি। কারণ আমি তো জানতাম মাইটোকন্ড্রিয়া শক্তি হলো, মাইটোকন্ড্রিয়া শ্বসন করে, শ্বসনে এসে শক্তি তৈরি করে, অর্থাৎ এটিপি তৈরি করে। এর জন্য ওখানে এটিপিএস মাইটোকন্ড্রিয়াতে আছে। কিন্তু ক্লোরোপ্লাস্টে কেন আছে, কারণ ক্লোরোপ্লাস্ট তো শক্তি তৈরি করবে না, খাদ্য তৈরি করবে। তো এখানে কেন ওটিপিএস এর কাজ কি, তোমরা যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা পড়বা, আলোক সংশ্লেষণ আসলে তোমার 2টা ধাপে হয়। প্রথম ধাপ কি, প্রথম ধাপ হলো তোমার আলোক নির্ভর পর্যায়। এখানে কি করে, এখানে তোমার সূর্যের আলোক শক্তিটা তোমার উদ্ভিদ নেয়, নিয়ে ওটাকে শক্তিতে পরিণত করে। আর আমরা জানি শক্তি মানে এটিপি, তো ওরা কি করে, সূর্যের আলোক শক্তিটাকে এটিপিতে পরিণত করে। দেন সেই এটিপিটা খরচ করে উদ্ভিদ কি করে, খাদ্য তৈরি করে। ওই এটিপিটা, ওই শক্তিটা ব্যবহার করে খাদ্য তৈরি করে। তার মানে কি, তোমার প্রথম ধাপে এটিপি তৈরি হচ্ছে, দেন হলো তোমার খাদ্যটা তৈরি হচ্ছে। তো এই এটিপিটা তৈরি করার জন্য এই এটিপিএস এনজাইমের প্রয়োজনীয়তা আছে। তার মানে কোয়ান্টোজোম আর এটিপিএস এই দুইটা মূলত আমার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করতেছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমার এই ক্লোরোপ্লাস্টের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এই কোয়ান্টোজোম আর এটিপিএস সাহায্য করতেছে। দেন এই যে আরএনএ, বৃত্তাকার ডিএনএ, 70 রাইবোজোম, এদের কাজ কি, এদের কাজ কি, এই যে এত বড় একটা প্রসেস এত ছোট একটা অঙ্গাণু করতেছে, তো জিনিসটা একটা সাপোর্ট লাগবে না, একটা কোঅর্ডিনেশন লাগবে না, একটা কি বলবো, একটা মানে জিনিস সবকিছু ম্যানেজ করা লাগবে না। সেই ম্যানেজ গুলা তোমার আরএনএ, বৃত্তাকার ডিএনএ আর 70 রাইবোজোম এরা একত্রে এই ম্যানেজটা করে। অর্থাৎ প্রসেসটা যাতে সুষ্ঠুভাবে মানে খুব ভালোভাবে যাতে প্রসেসটা সম্পন্ন হয়, ওই জিনিসটা দেখে হলো আমার আরএনএ, বৃত্তাকার ডিএনএ আর 70 রাইবোজোম। এরা তিনজন কি করে, এরা তিনজন দেখে যে আমার প্রসেসটা একদম প্রপারলি হচ্ছে কিনা। তো ওইটা হলো বিষয়। তো ওই জিনিসটা দেখতেছে হলে এই আরএনএ, বৃত্তাকার ডিএনএ আর 70 রাইবোজোম, এই জন্য এরা তিনজন আছে। এরা তিনজন মেইনলি এই পুরা সালোক সংশ্লেষণ প্রসেসটা যাতে প্রপারলি যাতে হচ্ছে ওই জিনিসটা দেখতেছে, মানে মাথার মতো কাজ করতেছে এইখানে। তো এইখানে দেখো, এখানেও একটা লাইন লেখা আছে যে নিজস্ব ডিএনএ না থাকলে, নিজস্ব ডিএনএ না থাকলে ক্লোরোপ্লাস্ট কখনো সালোক সংশ্লেষণ করতে পারতো না, সালোক সংশ্লেষণ করতে পারতো। কারণ কি, যে বৃত্তাকার ডিএনএটা যদি না থাকতো, তাহলে ক্লোরোপ্লাস্ট কখনো ওই প্রসেসটা প্রপারলি নিয়ন্ত্রণ করতে পারতো না। হয় অনেক বেশি হয়ে যেত, নয় হইতো না, হইলেও মানে মানে কি বলে, যে জিনিস তৈরি হওয়া দরকার ওইটা হইতো না, হচ্ছে। কারণ বৃত্তাকার ডিএনএ মাথার মতো, অর্থাৎ নিউক্লিয়াস তো আমাদের পুরো কোষটাকে নিয়ন্ত্রণ করে। কেন নিয়ন্ত্রণ করে, কারণ ওর ভিতরে ডিএনএ থাকে, ডিএনএ মূলত এই কাজটা করতে। এখানেও সেম হয়, এখানে যেহেতু একটা ডিএনএ আছে, এই ডিএনএটাই এই জিনিসটা নিয়ন্ত্রণ করতেছে। এই জন্য তোমার এই ডিএনএটা যদি না থাকতো, তাহলে কখনোই ক্লোরোপ্লাস্ট এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারতো না। এই হলো আরেকটা মানে আরেকটা ডিএনএ এর হলো ইম্পর্টেন্স। আর ডিএনএ এর আরেকটা ইম্পর্টেন্স আছে, এই ডিএনএ এর আরেকটা ইম্পর্টেন্স কি, এই যে তোমার ক্লোরোপ্লাস্ট, ধরো আমরা কি জানি, আমরা যে আগেই বলছিলাম যে মাইটোকন্ড্রিয়া, কিন্তু দেখবা যে মাইটোকন্ড্রিয়া তোমার কোষের মতো, ধরো এই একটা মাইটোকন্ড্রিয়া সে কোষের মতো বিভাজিত হয়ে 2টা মাইটোকন্ড্রিয়া তৈরি করলো। অর্থাৎ অন্য অঙ্গাণুগুলো তোমার হলো রাইবোজোম, গলগি বডি, এরা কিন্তু একটা নিউক্লিয়াস থেকে তৈরি হয়, একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, একটা গলগি বডি থেকে তৈরি হয়, বিভিন্ন অঙ্গাণু থেকে তৈরি হয়। বাট এই যে মাইটোকন্ড্রিয়া সে কিন্তু নিজের থেকেই তৈরি হচ্ছে। ক্লোরোপ্লাস্টেরও এই অ্যাবিলিটিটা আছে, ধরো এটা একটা ক্লোরোপ্লাস্ট, সেও বিভাজিত হয়ে দুইটা দুইটা নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি করতে পারে। কেন পারে, কারণ তার ভিতরে বৃত্তাকার ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়াও পারতেছিল, কারণ কি, তার ভিতরে বৃত্তাকার ডিএনএ আছে। কোষ বিভাজিত হতে পারে কিসের জন্য, কারণ তার ভিতরে ডিএনএ আছে, নিউক্লিয়াস আছে, তার কারণে একটা কোষ বিভাজিত হতে পারে। মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টও বিভাজিত হতে পারে, কারণ কি, তার ভিতরে কি আছে, তার ভিতরে এই যে বৃত্তাকার ডিএনএটা আছে। এই কারণে তারা হলো বিভাজিত হতে পারে। এটা হলো কথা। এই কারণে ওই যে প্রথমে তোমার বলা আছে, তো এই যে ক্লোরোপ্লাস্ট যে বিভাজিতটা হবে, তো ক্লোরোপ্লাস্টের বিভাজিত হওয়ার জন্য
আরেকটা জিনিস লাগে সূর্যের আলো, অর্থাৎ শুধুমাত্র শুধুমাত্র তোমার বৃত্তাকার ডিএনএ ইউজ করে তোমার ক্লোরোপ্লাস্ট বিভাজিত হইতে পারে না, তার বৃত্তাকার ডিএনএ ভিতরে থাকা লাগবে, প্লাস সূর্যের আলো লাগবে। তো সূর্যের আলো আর বৃত্তাকার ডিএনএ এই দুইটা একত্রিত ভাবে এই ক্লোরোপ্লাস্টের এই বিভাজনটা ঘটায় তোমার নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হয়। যে নতুন এই যে ক্লোরোপ্লাস্ট তৈরি হলো, নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হলো, তো এই ক্লোরোপ্লাস্টটা আছে, ঠিক আছে। এখন পরে যখন কি হলো, ধরো ফলের ভিতরে এই ক্লোরোপ্লাস্টটা আছে, নতুন ক্লোরোপ্লাস্ট, পরে যখন ফলটা পেকে যাবে তখন কি হবে, তখন এই ক্লোরোপ্লাস্টটা কিসে পরিণত হয়ে যাবে, ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। তারপরে কি হয়েছে, তারপরে এই ক্লোরোপ্লাস্টটা কি হয়েছে, তুমি সূর্যের আলো থেকে অনেক দূরে রেখে দিছো, অর্থাৎ সূর্যের আলো পৌঁছাচ্ছে না এমন জায়গায় রেখে দিছো, তাইলে কি হবে, তাইলে এই যে ক্লোরোপ্লাস্টটা তোমার লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। তো এরকম ভাবে তোমার হলো ক্লোরোপ্লাস্টের যে পরিবর্তনটা, অর্থাৎ যে হলো ট্রান্সফারটা ঘটে। তো ট্রান্সফারটা কিভাবে ঘটে, মূলত তোমার এই যে বৃত্তাকার ডিএনএ আর হলো সূর্যের আলো এই দুইটা জিনিসের কারণে কি হয়, যে এই দুইটা জিনিসের কারণে একটা পুরন ক্লোরোপ্লাস্ট থেকে একটা নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হয়, নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি হয়। তারপরে কি এই ক্লোরোপ্লাস্টটার অবস্থান করতে, এটা ধরো ফলে আছে, তারপরে কি আমার ফলটা যখন পাকবে, ফলটা পাকলে কি হবে, এই নতুন ক্লোরোপ্লাস্টটা ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যাবে। তার মানে আমি একটা পেয়ে গেলাম, মানে একটা প্লাস্টিড পেয়ে গেলাম। দেন কি নতুন ক্লোরোপ্লাস্টটা তুমি সূর্যের আলো নেই, সূর্যের আলো, তার মানে এটা কিসে পরিণত হবে, এটা হলো তোমার লিউকোপ্লাস্টে পরিণত হবে। এই হলো মূলত বিভাজনের কাহিনী। তো এই বৃত্তাকার ডিএনএটা মূলত দুইটা, অর্থাৎ বৃত্তাকার ডিএনএ, আরএনএ আর রাইবোসোম, এই তিনটা জিনিস নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে, সালোক সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে, যাতে প্রসেসটা সুষ্ঠুভাবে হয়। আর কি করে, এই যে ক্লোরোপ্লাস্টে বিভাজিত হচ্ছে, নতুন ক্লোরোপ্লাস্ট সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা দেখে। এই হলো এইগুলার কাজ। তো এতটুকু আমি তোমাদেরকে মোটামুটি বোঝাতে পারছি আমার মনে হয়। এই হলো তোমাদেরকে মোটামুটি বোঝালাম, আর তোমাদেরকে কিছু গঠন সম্পর্কে একটু ধারণা দিব। গঠন মানে ক্লোরোপ্লাস্টের গঠনটা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই। গঠন মানে এটার গঠনটা আসলে কি, ধরো এই একটা আবরণ, একটা দ্বিস্তরী আবরণ গেল, দ্বিস্তরী আবরণ, ভিতরে এই জিনিস আছে। এই হলো আরেকটা জিনিস, এই 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 হলো তোমার মূলত গঠন, তাই তো। এখন এই গঠনের ভিতরে কি কি আছে, ধরো এটা দ্বিস্তরী আবরণ, এটা সম্পর্কে তোমাদেরকে অলরেডি বলে দিচ্ছি। এখন ভিতরে কি আছে, ভিতরে এরকম ই আছে, এগুলো হলো তোমার কি কোয়ান্টোজোম, এরকম তোমার বৃত্তাকার ডিএনএ আছে, এরকম তোমার রাইবোজোম আছে, এরকম তোমার আরএনএ আছে, এরকম বিভিন্ন জিনিস আছে। আর এই যে বেলিনাই পদার্থ আছে, যেগুলোকে স্টমা বলা হয়, স্টমার ভিতরে এই জিনিসগুলো আছে। এগুলো সম্পর্কে এক্সপ্লানেশন দিছি। দেন এই জিনিসগুলা কি, তো এই যে একটা জিনিস, এই একটাকে তোমার থাইলাকয়েড বলা হয়। থাইলাকয়েড বলা হয়, মানে একটা, ধরো এটা একটা থাইলাকয়েড, এইটা একটা থাইলাকয়েড, এটা একটা থাইলাকয়েড। এখন তিনটা থাইলাকয়েড বা অনেকগুলো থাইলাকয়েড যদি তোমার একত্রিত হয়ে যায়, তখন সেগুলোকে একটা নাম দেওয়া হয়েছে গ্রানাম। গ্রানাম, বুঝছো। অর্থাৎ এই একটা জিনিস, এটা হলো থাইলাকয়েড, এই একটা, এটা হলো থাইলাকয়েড, এই একটা, এটা হলো থাইলাকয়েড, মানে এই তিনটা একসাথে হলো গ্রানাম। এটা হলো একটা কথা, অর্থাৎ থাইলাকয়েডের স্তূপ, অর্থাৎ অনেকগুলো থাইলাকয়েড একসাথে কি তৈরি করে, গ্রানাম তৈরি করে। এই যে একটা গ্রানাম, এই যে একটা গ্রানাম পরস্পরের সাথে কি আছে, এই যে একটা একটা ই দ্বারা সংযুক্ত আছে, একটা ই দ্বারা সংযুক্ত আছে, তো এই জিনিসটার একটা নাম আছে, এটাকে তোমার স্ট্রোমা ল্যামেলি বলা হয়, স্ট্রোমা ল্যামেলি বলা হয়। এই হলো মোটামুটি গঠন, এতটুকু গঠন জানলেই হবে, এতটুকু গঠন জানলেই হবে। তো এই গঠন কি 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 শিখলাম, একটা দ্বিস্তরী আবরণ আছে, আবরণের ভিতরে জেলিনাই পদার্থ আছে, যেটাকে স্টোমা বলা হয়েছে। স্টোমার ভিতরে কি কি আছে, স্টোমার ভিতরে তোমার বৃত্তাকার ডিএনএ আছে, আরএনএ আছে, শত্রুজ রাইবোজোম আছে, কোয়ান্টোজোম আছে, তারপরে হলো তোমার এটিপিএস এনজাইম আছে, সব হলো এই স্টোমার মধ্যে আছে। তার ভিতরে আরেকটা জিনিস আছে কি, এরকম এই যে গোল গোল আছে, তো একটা গোলকে তোমার কি বলা হয়, থাইলাকয়েড বলা হয়, এটাকে থাইলাকয়েড বলা হয়। আর অনেকগুলো থাইলাকয়েড একসাথে, তাদেরকে কি বলে, গ্রানাম বলা হয়। আর দুইটা গ্রানাম একে অন্যের সাথে যুক্ত আছে কি দ্বারা, স্ট্রোমা ল্যামেলি দ্বারা। এই হলো মোটামুটি তোমার প্লাস্টিকের একটা বেসিক গঠন, এতটুকু আমাদের জানা লাগবে। আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে পুরো সালোক সংশ্লেষণ, তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা তোমার এই কিসে হয়, ক্লোরোপ্লাস্টে হয়। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া তোমার দুইটা ধাপ আছে, একটা হলো আলোক নির্ভর পর্যায়, আরেকটা কি, আরেকটা হলো আলোক নিরপেক্ষ পর্যায়। তো আলোক নির্ভর পর্যায়তে কি হয়, তোমার এই কোয়ান্টোজোম গুলো, এরা হলো এই সূর্যের আলোক শক্তি, কোয়ান্টোজোমের যে ক্লোরোফিল থাকে, এরা হলো সূর্যের আলোক শক্তিটা শোষণ করে, শোষণ করে সূর্যের আলোক শক্তি থেকে কি করে, আলোক শক্তিকে তোমার শক্তিতে, অর্থাৎ এটিপি তে পরিণত করে। ওটাই হলো আলোক নির্ভর পর্যায়। অর্থাৎ আলোক নির্ভর পর্যায়ের লক্ষ্যই কি, লক্ষ্যই হলো এটিপি তৈরি করা, এটিপি তৈরি করা। তো এটিপি তৈরি করা, তো এই আলোক নির্ভর যে পর্যায়টা আছে, এটা হলো তোমার এই থাইলাকয়েডে হয়। থাইলাকয়েডে মূলত আলোক নির্ভর পর্যায়টা হয়, অর্থাৎ এটিপি তৈরি করার ওই পর্যায়টা মূলত এই হলো কিসে হয়, এই হলো থাইলাকয়েডে হয়। দেন কি, দেন হলো ওই যে এটিপি, ওই এটিপিটা ইউজ করে হলো শর্করা জাতীয় খাদ্য তৈরি করা হয়, অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। ওটা যেই পর্যায়ে, ওই পর্যায়কে আলোক নিরপেক্ষ পর্যায় বলা হয়। তো আলোক নিরপেক্ষ পর্যায়টা কোথায় হয়, যে এই যে স্ট্রোমা, জেলিন নাই পদার্থ, স্ট্রোমার মধ্যে হয়, স্ট্রোমার মধ্যে নিরপেক্ষ পর্যায়টা হয়, যেখানে কি হয়, আলটিমেটলি আমার খাদ্যটা তৈরি হয়। আর এটিপি তৈরি হয়, ওটা আলোক নির্ভর পর্যায়ে, সেটা কোথায়, থাইলাকয়েডটা হয়। এটা তোমাদেরকে একটু জানাই দিলাম।
এই মূলত আমার প্লাস্টিক সম্পর্কে মোটামুটি আমি সবই তোমাদেরকে কাভার করে ফেলছি, এমন কিছু আর বাকি নাই। গেল। এখন আমাদের মেইন একটা টপিক আছে, সেটা হলো ক্লোরোপ্লাস্টের কাজ। তো আমরা আসি আমাদের নেক্সট টপিকে, ক্লোরোপ্লাস্টের কাজ। তো আজকে টপিক, নেক্সট টপিক কি, নেক্সট টপিক হলো তোমার ক্লোরোপ্লাস্টের কাজ। তো আসি আমাদের নেক্সট টপিকে, ক্লোরোপ্লাস্টের কাজ। এখন ক্লোরোপ্লাস্টের কাজের একটাই হ্যাক্স আছে। হ্যাক্সটা কি? হ্যাক্সটা হলো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ, এখন জিনিসটা মানে কাজগুলো তোমরা এখনো অত প্রপারলি বুঝতে পারবে না। তোমরা 9 নাম্বার অধ্যায়টা জাস্ট একবার পড়বা। 9 নাম্বার অধ্যায়তে তোমার সালোক সংশ্লেষণ প্রসেসটা A to Z এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। তো ওইখানে সালোক সংশ্লেষণ রিলেটেড তোমরা যত কাজ পাইছো সব ক্লোরোপ্লাস্ট করে, মানে সালোক সংশ্লেষণ মানে ক্লোরোপ্লাস্ট। এই জন্য তোমাদেরকে আমি পাশে লিখে দিচ্ছি যে সালোক সংশ্লেষণ সম্পর্কিত যত কিছু, অর্থাৎ ওইখানে সালোক সংশ্লেষণ টপিকের মধ্যে যত কাজ পাবা সব হয়েছে মূলত এই আমার এই ক্লোরোপ্লাস্টের কারণে, ক্লোরোপ্লাস্টের কারণে। ফর এক্সাম্পল তোমাদেরকে শুরু করি, প্রথমে কি আছে, প্রথমে হলো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ পরীক্ষায় কি করা হয়, তুমি প্রথমে একটা কাজ দেখি, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বা ক্লোরোপ্লাস্ট মূলত সালোক সংশ্লেষণ কোথায় হয়, ক্লোরোপ্লাস্ট হয়। এই হলো তোমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো সালোক সংশ্লেষণে কি হয়, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, তার মানে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে কে, আমাদের এই ক্লোরোপ্লাস্ট। দেন তারপরে কি আছে, তারপরে হলো সালোক সংশ্লেষণ। এই প্রক্রিয়াটাতে কি হয়, এই প্রক্রিয়াটাই হলো সূর্যের আলোক শক্তি হলো তোমার হলো রাসায়নিক শক্তি বা জৈবিক শক্তিতে পরিণত হয়। অর্থাৎ তুমি এখানে লিখতে পারো যে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত হয় কিসে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তাহলে করে কে, করে হলো তোমার এই ক্লোরোপ্লাস্ট। তো ওইখানে তোমার জৈবিক শক্তি আছে। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলবো, তোমরা জেনে রাখবে যে খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি থাকে, আর যেহেতু খাদ্য তৈরি করে তার মানে সৌর শক্তিকে কিসে পরিণত করে, রাসায়নিক শক্তিতে পরিণত করে। এখন যাই রাসায়নিক শক্তি তাই হলো জৈবিক শক্তি। তো তোমরা যেহেতু একটা জিনিস মাথায় রাখবে, রাসায়নিকটাই মাথায় রাখো, জৈবিকটা আর নতুন করে মাথায় রাখা লাগবে না। তো এটা লিখলেও কোনো সমস্যা হবে না। তার মানে কি, আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কোথায়, ক্লোরোপ্লাস্ট হয়। এটা হলো ক্লোরোপ্লাস্টের প্রথম কাজ। দ্বিতীয় কাজ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি হয়, খাদ্য তৈরি হয়, তার মানে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। তাহলে এই খাদ্যটা তৈরি করে কে, ক্লোরোপ্লাস্ট। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়, সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। কারণ কি, যে খাদ্যটা তৈরি হচ্ছে এটা তো সূর্যের আলো ব্যবহার করে হচ্ছে, মানে সূর্যের আলো সৌরশক্তি আর খাদ্যের রাসায়নিক শক্তি, তার মানে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। এটা করতেছে কি, এটা হলো ক্লোরোপ্লাস্ট করতেছে। তাহলে তিনটা কাজ হয়ে গেছে। তো 4 নাম্বার কাজ, 4 নাম্বার কাজ কি, 4 নাম্বার কাজ হলো সিও টু কে তোমার আর ইউ বিপিতে যুক্ত করে। এখন জিনিসটা একটু বোঝাই। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এটা আসলে কেমন হয়, এই প্রক্রিয়ায় তোমার হলো সূর্যের আলোক শক্তিটা নেয়। উদ্ভিদের হলো যে ক্লোরোপ্লাস্ট আছে এটা হলো সূর্যের আলোক শক্তি নেয়, সাথে কি বাতাস থেকে কি নেয়, বাতাস থেকে হলো তোমার কার্বন ডাইঅক্সাইড নেয়। বাতাস থেকে কি নেই, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে দেন আলোক শক্তি আর কার্বন ডাইঅক্সাইড দুইটা একত্রিত করে দেন শর্করা জাতীয় খাদ্যটা তৈরি করে। তো আলোক শক্তির কাহিনী তো সেই সৌরশক্তিকে রাসায়নিক শক্তি করতেছে, এখন কার্বন ডাইঅক্সাইডের কাহিনী আসে। তো এখানে আমার পয়েন্টে কি লেখা আছে, পয়েন্টে লেখা আছে হলো সিও টু কে তোমার আর ইউ বিপির সাথে যুক্ত করে, বিপিতে যুক্ত করে। তো এটা তোমরা যখন ওই যে ওই অধ্যায়টা পড়বা 9 নাম্বার অধ্যায়, তাহলে প্রপারলি বুঝতে পারো। তাও তোমাদেরকে একটু ধারণা দিই। ধরো এই যে তোমার হলো ক্লোরোপ্লাস্টের একটা অঙ্গাণু, এতটুকু আমরা জানি যে ক্লোরোপ্লাস্ট একটা অঙ্গাণু। তো এর মধ্যে, এই অঙ্গাণুর মধ্যে তোমার বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে, বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে। তো এর মধ্যে একটা পদার্থ আছে হলো রাইবুলোস, একটা পদার্থ আছে রাইবুলোস 1,5-বিসফসফেট, 1,5-বিসফসফেট। এটা হলো একটা পদার্থ যেটা হলো তোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। তো এই রাইবুলোস কি, রাইবুলোস হলো একটু, এটা মূলত তোমার রাইবুলোস রাইবুলোস মূলত তোমার হলো 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা জাতীয় পদার্থ। রাইবোলোজ হলো তোমার 5 কার্বন বিশিষ্ট একটা শর্করা জাতীয় পদার্থ। অর্থাৎ ওই যে আমরা যখন একটা কোষ রসায়ন অধ্যায়টা আমরা যখন পড়বো, তখন আমরা জানতে পারবো যে তোমার শর্করার যে অনেক ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে হলো রাইবোলোজ। রাইবোলোজ হলো শর্করারই তোমার ধরো 5 কার্বন যুক্ত একটা শর্করা। তো রাইবোলোজের সাথে যদি তোমার দুইটা ফসফেট, অর্থাৎ 1 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, 5 নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত হয়েছে, এই জন্য এর নামটা হচ্ছে রাইবোলোজ 1,5-বিসফসফেট। অর্থাৎ এটা একটা কি, এটা একটা রাসায়নিক যৌগ, এটা একটা জৈব পদার্থ, এটা একটা জৈব যৌগ। তো এই রাইবোলোজ 1,5-বিসফসফেট এটা কোথায় থাকে, এটা হলো ক্লোরোপ্লাস্টে থাকে। তো ক্লোরোপ্লাস্টে থাকে, তো এই যে ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ আমার তো কি লাগবে, আমার সালোক সংশ্লেষ করার জন্য তো শুধু সূর্যের আলো হলে হবে না, আমার কার্বন ডাইঅক্সাইডও তো লাগবে। তো এই কার্বন ডাইঅক্সাইডটা কিসের সাথে যুক্ত হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইডটা মূলত আমার এই হলো তোমার ক্লোরোপ্লাস্টের মধ্যে যে পদার্থটা আছে রাইবোলোজ 1,5-বিসফসফেট, সেই মূলত এই কার্বন ডাইঅক্সাইডটা নিতে পারে, অন্য কেউ নিতে পারে না।
তো এই জন্য এই যে ক্লোরোপ্লাস্টে বলছে যে রাইবোলো CO2 কে RUBP তে যুক্ত হয়। তো এটা মূলত ক্লোরোপ্লাস্টের কাজ, কারণ কি এই RUBP অর্থাৎ এই যে RUBP মূলত এটা কি, এটা হলো রাইবোলোজের শর্ট ফর্ম, অর্থাৎ এই যে RU তে তোমার রাইবোলোজ, আর এই যে বিস ফসফেট RU থেকে রাইবোলোজ, বি তে বিস, আর হলো পি তে ফসফেট। এই রাইবোলোজ 1,5 বিস ফসফেট অনেক বড় নাম, এই জন্য এটাকে সংক্ষেপে RUBP বলা হয়। তো CO2 কে RUBP তে যুক্ত করে কে, ক্লোরোপ্লাস্টিক যুক্ত করে, কারণ RUBP মূলত ক্লোরোপ্লাস্টেই থাকে, আর ক্লোরোপ্লাস্টে হলো কার্বন ডাইঅক্সাইডকে এনে RUBP এর সাথে যুক্ত করা, এটাই এই হলো কাহিনী। তো এইটা হলো আরেকটা কাজ, যেটা তোমার সালোক সংশ্লেষণের সাথে রিলেটেডই একটা কাজ। দেন আর কি কাজ করবা, আর আরো কিছু কাজ, এইগুলাও সব সালোক রিলেটেড কাজ। তুমি যখন সালোক সংশ্লেষণ করবা তখন দুইটা প্রসেস করবে, একটা হলো তোমার ফটোফসফোরাইলেশন, ফসফোরাইলেশন ফরাইলেশন, আর একটা টপিক পড়া, আর একটা প্রসেস পড়া, সেটা হলো ফটো রিস্পিরেশন, রিস্পিরেশন রিস্পিরেশন এখানে দিয়ে আছে, এটাকে বাংলায় আলোক শোষণ বলা হয়। এটাকে বাংলায় কি বলা হয়, আলোক শোষণ বলা হয়, আলোক শোষণ বলা হয়। এই দুইটা প্রসেস, এই দুইটা প্রসেসেও তোমার কি, এই দুইটা প্রসেস ঘটাতেও সাহায্য করে কি, এই দুইটা প্রসেস ঘটাতেও আমার এই ক্লোরোপ্লাস্টই সাহায্য করে। তো এই দুইটাই হলো তোমার সালোক সংশ্লেষণের সাথে রিলেটেড প্রসেস। কেমন, ফটোফসফোরাইলেশন, এটা কি, এটা হলো ধরো এই যে এটিপি তৈরি হয়, অর্থাৎ আমাদের এই সালোক সংশ্লেষণ যখন হয় তোমার প্রথম ধাপে কি হয়, এটিপি তৈরি হয়, দেন তো আমার শর্করা জাতীয় খাদ্যটা তৈরি হয়। এটিপিটা কিভাবে তৈরি হয়, এটিপিটা তোমার যখন এডিপি নামক একটা জিনিস আমাদের বডিতে অলরেডি থাকে, ওর সাথে ওই আমার যে এক্সট্রা শক্তিটা, মানে আমি যে শক্তিটা সূর্যের আলোকে আমি শক্তিতে পরিণত করলাম, সূর্যের আলোক শক্তিটা ব্যবহার করে এই এডিপির সাথে একটা ফসফেট যুক্ত করা হয়, এডিপির সাথে একটা ফসফেট যুক্ত করে শক্তির মাধ্যমে যুক্ত করা হয়, যুক্ত করে এটিপি তৈরি করা হয়। তো এটিপি ওই শক্তিটা স্টোর করে রাখে নিজের ভিতরে, দেন পরে যখন হলো এটিপি ভেঙে যায়, এটিপি ভাঙলে আমরা এডিপি আর ফসফেট পাবো, আর ওই শক্তিটা বের হয়ে যাবে, মানে জিনিসটা এরকম। তোমাদেরকে আচ্ছা এটা একটু কেটে দিই। ধরো এডিপি, তো এডিপি জিনিসটা আমাদের বডির মধ্যে আছে, আমাদের বডির মধ্যে এডিপি জিনিসটা আছে। এখন কি হলো, তুমি সূর্যের আলোক শক্তিটা নিলে, সূর্যের আলোক শক্তিটা নিলে, নেওয়ার পরে সাথে হলো একটা ফসফেট যুক্ত করে দিলে, মানে সূর্যের আলোক শক্তি আর একটা ফসফেট, এই তিনটা একত্রিত যদি করো, আর সাথে একটা এনজাইম লাগবে যেটাকে তোমার এটিপিএস বলা হয়, এই এনজাইমটা নিবা, তাহলে একটা জিনিস তৈরি হবে, সেটা হলো এটিপি। তো এই এটিপির মধ্যেই যে এই শক্তিটা, এটা হলো এই এটিপির মধ্যে আছে। পরে যখন তোমার এটিপি ভাঙবে, তাহলে উল্টা রিয়াকশন হবে, অর্থাৎ ফসফেট বেরোবে, এডিবি বেরোবে, আর সাথে এই যে শক্তিটা বেরোবে, আর এই শক্তিটা ব্যবহার আমার যখন প্রয়োজন হবে, তখন আমি এই শক্তিটা ব্যবহার করে আমার কাজ করব। তো এই যে শক্তিটা, তো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে সেম জিনিস হয়, এইভাবে এই শক্তিটা তৈরি হয়। তো এই যে প্রসেস, অর্থাৎ এডিপির সাথে ফসফেট যুক্ত হয়েছে, এই প্রসেসকে তোমার ফসফোরাইলেশন বলা হয়, ফসফোরাইলেশন বলা হয়, কারণ কি ফসফেট যুক্ত হচ্ছে, এই জন্য এই প্রসেসের নাম হলো ফসফোরাইলেশন। এখন প্রসেসটা দুই ভাবে হইতে পারে, এই প্রসেসটা তোমার হয় অক্সিজেনের উপস্থিতিতে হবে, না হলে তোমার কিসের উপস্থিতিতে হবে, সূর্যের আলোর উপস্থিতিতে হবে, সূর্যের আলোর উপস্থিতিতে হবে, সূর্যের আলোর উপস্থিতিতে হবে, দুইটা জিনিসের উপস্থিতি হতে পারে। যদি অক্সিজেনের উপস্থিতি হয়, তাহলে প্রসেসটার নাম হয়ে হলো তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা শ্বসনে দেখা যায়, শ্বসনে এই ফসফোরাইলেশনটা দেখা যায়, কারণ শ্বসনটা মূলত অক্সিজেনের উপস্থিতি হয়। বাট সালোক সংশ্লেষণের সময় কি হয়, সূর্যের আলো থাকে, তো সালোক সংশ্লেষণে যে ওটিপিটা তৈরি হয়, সেটা হলো সূর্যের আলোর উপস্থিতি হয়, তখন এটাকে আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা যাবে না, তখন এটাকে কি বলা লাগবে, এটাকে তোমার বলা লাগবে হলো ফটোফসফোরাইলেশন। কারণ কি, আমি তোমাদেরকে ওই যে বায়োলজি গ্রামার ভিডিওতে বলছিলাম যে বায়োলজিতে ফটো মানে মূলত আলো, বায়োলজির ভাষায় ফটো মানে আলো, আমরা আলো মানে লাইট চিনি, বাট বায়োলজির ভাষায় ফটো মানে আলো, যেহেতু সূর্যের আলো উপস্থিতিতে হয়েছে, তাই নামটা হয়েছে হলো তোমার ফটো ফসফোরাইলেশন। অর্থাৎ তোমার আলোক নির্ভর পর্যায়ে যখন হলো এটিপিটা তৈরি হয় সালোক সংশ্লেষণে, তখন একটা প্রসেস হয়, একটা প্রসেসের মাধ্যমে মূলত এটিপি তৈরি হয়, সেই প্রসেসটার নাম কি, ফটো ফসফোরাইলেশন। এটা কি, সূর্যের আলোর উপস্থিতিতে এডিপি, শক্তি, ফসফেট, এইগুলা এটিপিএস এনজাইমের সাহায্যে এটিপি তৈরি হয়। তো এই পুরা জিনিসটার নামই হলো তোমার ফটো ফসফোরাইলেশন। তো এই ফটোফসফোরাইলেশন হতেও কিন্তু এই ক্লোরোপ্লাস্ট সাহায্য করে, কারণ এই ফটোফসফোরাইলেশনটা কিন্তু আমার ক্লোরোপ্লাস্টের মধ্যেই আমার এটিপিএস এনজাইম থাকে। তো এই ফটোফসফোরাইলেশনে এটিপিএস এনজাইম সাহায্য করে। দেন আরেকটা প্রসেসের কথা বলা হয়েছে ফটো রিস্পিরেশন বা আলোক শোষণ। তো এই জিনিসটা কি, তো এখানে নামটা কি আছে, নামটা হলো আলোক শোষণ, অর্থাৎ আলো প্লাস শোষণ। তো শ্বসন প্রসেসটা আমরা বুঝি, শ্বসনে কি হয়, শ্বসনে হলো তোমার অক্সিজেনকে ইউজ করে খাদ্য ভাঙে, ভেঙে শক্তি তৈরি করে, সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, যেটা আমাদের বডি থেকে বের হয়ে যায়। তো আলোক শোষণে কি হয়, আলোক শোষণে হলো তোমার কি হয়, তোমার মানে শোষণে কিন্তু সূর্যের আলো লাগে না, বাট আলোক শোষণ কি, মানে শোষণ প্রসেসটা কেমন, তোমার অক্সিজেন ঢুকলো, ঢুকে সেটা হলো খাদ্যের সাথে যুক্ত হলো, খাদ্যের সাথে যুক্ত হয়ে তোমার শক্তি তৈরি হলো, শক্তি তৈরি হলো,
সাথে হলো তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, তৈরি হয়ে কার্বন ডাইঅক্সাইড জিনিসটা তোমার বডি থেকে বের হয়ে চলে গেল। এটাই তো তোমার মূলত শ্বসনের একটা বেসিক ধারণা। তো এই জায়গাটা কি হয়েছে, এইখানেও সেম হয়েছে, এখানে সেম হয়েছে, এখানে কি হয়েছে, এখানে তোমার হলো অক্সিজেনটা ঢুকছে, অক্সিজেনটা ঢুকে, আর এটা খাদ্যে হয়নি এরকম না। ধরো জিনিসটা এরকম, ধরো আমরা যখন আমাদের সালোক সংশ্লেষণ প্রসেস হয়, সালোক সংশ্লেষণে কি হয়, তোমার কার্বন ডাইঅক্সাইড ঢোকে, ঢুকে হলো উদ্ভিদ ওটাতে খাদ্য তৈরি করে, দেন অক্সিজেন তৈরি করে, মানে উদ্ভিদ খাদ্য তৈরি করে কার্বন ডাইঅক্সাইড ইউজ করে, দেন অক্সিজেন তৈরি হয়, অক্সিজেনটা আমাদের দেহ থেকে বের হয়ে যায়। এটাই তো মূলত আমাদের কি বলে, এটাই তো মূলত আমাদের হলো প্রসেস, হলো সালোক সংশ্লেষণ প্রসেস। এখন কি হয়েছে, তোমার পরিবেশে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুবই কম, বাট অক্সিজেন পরিমাণ খুব বেশি, এরকম হইতে পারে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড একদমই নেই, বাট অক্সিজেন অনেক বেশি আছে। তখন কি হবে, তখন আমাদের কি হবে, আমাদের উদ্ভিদ কি করে, উদ্ভিদ আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারবে না, তখন সে কি করবে, সে হলো অক্সিজেন গ্রহণ করবে। অক্সিজেন গ্রহণ করলে তোমার ওই সালোক সংশ্লেষণ প্রসেসটা অন্যরকম ভাবে হবে। অর্থাৎ তখন আর তোমার হলো সালোক সংশ্লেষণে খাদ্য তৈরি হবে না, ওই প্রসেসটা অন্যরকম টাইপের হবে। তো তখন কি হয়েছে, যেহেতু এই ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করে না, উদ্ভিদ কি করেছে, অক্সিজেন গ্রহণ করেছে। অক্সিজেন গ্রহণ করে উদ্ভিদ কি করবে, ওই পুরো প্রসেসটা করবে, করে হলো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, বাট আলটিমেটলি আমার কোনো খাদ্য তৈরি হবে না বা শক্তিও তৈরি হবে না। অর্থাৎ আলোক শোষণ এমন একটা প্রসেস যা সালোক সংশ্লেষণও না, শ্বসনও না, বাট দুইটার মাঝখানে। মানে এই প্রসেসে কি হয়, শ্বসনের মতো অক্সিজেন গ্রহণ হয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়, আর শ্বসনের মতো অক্সিজেন গ্রহণ হয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়। বা শ্বসনে যে খাদ্য ভাঙে, এখানে খাদ্য ভাঙে না, ওই অক্সিজেন ঢোকার পরে পুরা সালোক সংশ্লেষণ প্রসেসটাই প্রসেসের ভিতর দিয়েই যায়, মানে শ্বসন প্রসেসে আসে না, সালোক সংশ্লেষণ প্রসেস দিয়ে যায়। তো আমি জিনিসটা আসলে অত প্রপারলি বোঝানো সম্ভব না, কারণ তোমার এটা একটা অনেক বড় একটা প্রসেস, যেটা তোমার 9 নাম্বার অধ্যায়তে প্রপারলি বলা আছে। তো আমি তোমাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করলাম যে আলোক শোষণ হলে এমন একটা প্রসেস যেটা হলো শ্বসন আর সালোক সংশ্লেষণের মাঝামাঝি। অর্থাৎ প্রসেসটা পুরো সালোক সংশ্লেষণ হয়, বাট খাদ্য তৈরি হয় না, শোষণের মতো অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়, বাট শক্তি তৈরি হয় না। এটা হলো এরকম একটা প্রসেস, বাট এটা সূর্যের আলোর উপস্থিতি হয়, বাট শোষণ কিন্তু সূর্যের আলোর উপস্থিতি হয় না, সালোক সংশ্লেষণের মতো সূর্যের আলো লাগে। তো আলোক শোষণ এমন একটা প্রসেস, তোমরা যতটুকু মাথার ভিতরে ঢুকছে অতটুকু রেখে দাও, না ঢুকলে কিছু রাখার দরকার নেই, এটা যখন 9 নাম্বার অধ্যায় পাবা প্রপারলি জানতে পারবা। তো এই হলো মূলত আমার আলোক শোষণ প্রসেস। তো এই আলোক শোষণ প্রসেসটা কিন্তু তোমার ক্লোরোপ্লাস্টে হয়, তার মানে কি আলোক শোষণেও ক্লোরোপ্লাস্ট সাহায্য করে। তো এতটুকু আমরা জানলাম, দেন মোটামুটি আমরা সবকিছুই জেনে গেলাম। দেন হলো তোমার আর দুইটা জিনিস, আর দুইটা জিনিস কি, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এটাই সাহায্য করে, ইনহেরিটেন্সে সাহায্য করে। আরেকটা জিনিসে সাহায্য করে কি, তোমার হলো বংশানুক্রমে বৈশিষ্ট্যের স্বকীয়তা রক্ষা করে, বংশানুক্রমে বৈশিষ্ট্যের সক্রিয়তা রক্ষা করে। এখন কথা হলো এই যে এই দুইটা পয়েন্ট, এই দুইটার পয়েন্ট মূলত একটা জিনিসের উপরে বেস করে দেয়, এই বৃত্তাকার ডিএনএ। আমরা কি জানি, আমরা জানি হলো তোমার ইসের মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে, অর্থাৎ আমার যে ক্লোরোপ্লাস্ট আছে তার নিজস্ব ডিএনএ আছে, এতটুকু আমরা জানি। আমরা কি জানি, আমরা জানি হলো ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে। আমরা কি জানি, আমরা জানি হলো ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে। এই পর্যন্ত আমরা জানি, এই পর্যন্ত আমার কোনো ভুল নাই যে আমরা জানি ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে। যেহেতু ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ আছে, তার মানে কি বংশগতিতে ক্লোরোপ্লাস্টের কোনো না কোনো ভূমিকা আছে। তো ওই দুইটা জিনিসের উপরে বেস করে এই দুইটা পয়েন্ট করে, বংশানুক্রমে বৈশিষ্ট্যের সক্রিয়তা রক্ষা করে, মানে বংশানুক্রমে, বংশানুক্রমে কি করে, নিজের বৈশিষ্ট্যটাকে ধরে রাখে, নিজের বৈশিষ্ট্যের সক্রিয়তা রক্ষা করে। তাহলে এই বৈশিষ্ট্য মূলত আমরা যদি জানি যে এর ভিতরে বৃত্তাকার ডিএনএ থাকে, তার মানে বংশের এই বৈশিষ্ট্যটা আমরা পেয়ে যাবো। দেন কি হয়, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে। তো ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স সবচেয়ে শব্দের অর্থ হলো তোমার বংশগতি। ইনহেরিটেন্স শব্দের অর্থ কি, ইনহেরিটেন্স শব্দের অর্থ, ইনহেরিটেন্স হলো একটা ইংলিশ টার্ম, যার বাংলা হলো বংশগতি। তার মানে এটাও কিন্তু বংশের সাথে রিলেটেডই একটা টার্ম। তার মানে কি এই দুইটা পয়েন্টই হলো তোমার মূলত বৃত্তাকার ডিএনএ এর উপরে বেস করে দেওয়া। অর্থাৎ আমাদের একটা ওয়ার্ড মাথায় রাখা লাগবে কি, ক্লোরোপ্লাস্টের মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে, আর যার ভিতরে বৃত্তাকার ডিএনএ আছে সে কিসে ভূমিকা রাখে, সে হলো বংশগতি ওয়ার্ডটাই ভূমিকা রাখে। তো বংশগতি থেকে মূলত বংশানুক্রমে, বংশগতি থেকে মূলত ইনহেরিটেন্স, এর ইংলিশ হলো ইনহেরিটেন্স, বংশগতি বংশানুক্রমে একই জিনিস। তো এই বংশগতি, বৃত্তাকার ডিএনএ এগুলা দিয়ে আমি এই দুইটা পয়েন্ট মাথায় রাখবো, যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে সাহায্য করে আর বংশানুক্রমে বৈশিষ্ট্য রক্ষা করে। মানে কোনো রকমের বংশ টংশ ঢুকাই দিলে তুমি পেয়ে যাবে, ইনহেরিটেন্স ওয়ার্ডটা এখানে রাখবা আর এখানে বংশানুক্রমে ওয়ার্ডটা রাখবা, তাইলে তোমার দুইটা পয়েন্ট হয়ে যাবে। এইভাবে তুমি এই দুইটা পয়েন্ট মাথায় রাখবে, বিশেষ করে এই পয়েন্টটা তোমরা খুব ভালোভাবে মাথায় রাখবা, কারণ এই পয়েন্টটা খুব মানে বেশিরভাগ ক্ষেত্রে আসে, আর অনেকে এই জিনিসটা ক্যাচই করতে পারে না, যে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স
এটা মূলত ক্লোরোপ্লাস্টের কারণে হয়, কারণ এখানে ইনহেরিটেন্স ওয়ার্ড আছে, ইনহেরিটেন্স মানে বংশগতি, তো বংশগতির সাথে সম্পর্ককার নিউক্লিয়াসের, অনেকে নিউক্লিয়াসে চলে যায়, বা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, এখানে সাইটোপ্লাজম ওয়ার্ডটা আছে তো অনেকে সাইটোপ্লাজমে চলে যায়, কিন্তু কেউ ক্লোরোপ্লাস্টে আসে না। তো এই পয়েন্টটা সবাই খুব ভালোভাবে মাথায় রাখবে। এই হলো মূলত তোমার ক্লোরোপ্লাস্টের কাজ। তো এখানে মূলত তুমি কাজগুলো সালোক সংশ্লেষণ দ্বারাই মাথায় রাখতে পারবা। তুমি জানো যে সালোক সংশ্লেষণ ক্লোরোপ্লাস্টে হয়, তার মানে সালোক সংশ্লেষণের জন্য ক্লোরোপ্লাস্টের ভূমিকা অপরিসীম। এই হলো একটা পয়েন্ট। সালোক সংশ্লেষণ মানে কি, সালোক সংশ্লেষণ কি হয়, তোমার সালোক সংশ্লেষণ হলো শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, তার মানে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে কে, ক্লোরোপ্লাস্ট তৈরি করে। সালোক সংশ্লেষণ কি হয়, সৌরশক্তি হলো তোমার রাসায়নিক শক্তিতে পরিণত হয়, এটা করে কে, ক্লোরোপ্লাস্ট করে। সালোক সংশ্লেষণে কি হয়, সালোক সংশ্লেষণে হলো তোমার CO2 হলো আরইউবিপির সাথে যুক্ত হয়। এই কাজটা কি করে, এই কাজটা হলো তোমার ক্লোরোপ্লাস্ট করে। তারপরে কি আছে, তারপরে হলো সালোক সংশ্লেষণের সাথে যুক্ত দুইটা প্রসেস, একটা হলো ফটোফসফোরাইলেশন আর একটা হলো ফটো রিসপিরেশন বা আলোক শোষণ। তো এই দুইটা প্রসেসের সাথেও যুক্ত কে, ক্লোরোপ্লাস্ট। এই দুইটা প্রসেসে সাহায্য করে কে, ক্লোরোপ্লাস্ট। তো অর্থাৎ সালোক সংশ্লেষণ দিয়ে কিন্তু তোমার অলরেডি 5টা পয়েন্ট, ক্লোরোপ্লাস্টের 5টা কাজ হয়ে গেছে। দেন আরো দুইটা কাজ কি, এই দুইটা কাজ হলো মূলত বংশগতি ওয়ার্ডটার সাথে রিলেটেড। বংশগতি কেমনে, কারণ তোমার এই ক্লোরোপ্লাস্টের মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে, এর জন্য এই বংশগতির সাথে এর সম্পর্ক আছে। বংশগতিতে একটা হলো বংশানুক্রমের বৈশিষ্ট্য রক্ষা করে, এটা হলো একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি, সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স মানে বংশগতি, ইনহেরিটেন্সেও সাহায্য করে। তো আরো দুইটা পয়েন্ট হয়ে গেল, তাহলেই তুমি 7টা পয়েন্ট কিন্তু সালোক সংশ্লেষণ আর হলো তোমার ওই বৃত্তাকার ডিএনএ হলো বংশগতি, এই দুইটা জিনিসে তুমি 7টা পয়েন্টই মনে রাখতে পারবা। এই হলো তোমার ট্যাকটিক্স গেল। তো মোটামুটি আমার ক্লোরোপ্লাস্ট টপিক A to Z যা আলোচনা করার ছিল আমি তোমাদেরকে করে দিছি। এখন এই অধ্যায় শেষে তোমার কয়েকটা শখ আছে, তো শখ গুলা সম্পর্কে একটু আলোচনা করবো। তো ওই একই জিনিস যা পড়াইছে ওইগুলাই ঘোরায় ফেরায় আসবে, দেখি নতুন কি আছে। তো প্রথমে আসি, প্রথম টপিক কি, প্রথমে তোমার মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য, মাইটোকন্ড্রিয়া আর হলো ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। তো আসি মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে। তো প্রথমে একটা পয়েন্ট দিয়ে আছে কি, রঞ্জক পদার্থ উপস্থিত, রঞ্জক পদার্থ আছে। তা রঞ্জক পদার্থ, সরি এটা ক্লোরোপ্লাস্টের পয়েন্ট, ও সরি নেই, রঞ্জক পদার্থ নেই, আর এর হলো আছে, এটা হলো প্রথম পয়েন্ট। তো এটা তোমাদের নতুন করে পড়ানোর কিছু না, আমি বলেই দিচ্ছি যে ক্লোরোপ্লাস্টের মধ্যে রঞ্জক পদার্থ আছে, কি আছে, ক্লোরোফিল আছে, জ্যান্থোফিল আছে, ক্যারোটিন আছে, এগুলো সবই রঞ্জক পদার্থ। বাট যখন মাইটোকন্ড্রিয়া পড়াইছে আমি কিন্তু কোনো রঞ্জক পদার্থের কথা মেনশন করিনি, কারণ আসলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনো রঞ্জক পদার্থ নেই। তো এটা তোমরা মাথায় রাখবা। ক্লোরোপ্লাস্টে তো তুমি জানো ক্লোরোফিল আছে, এটা তো ভুলার কোনো কথা না, যদি এটার আছে আর যেহেতু পার্থক্য করতেছে, এটা নেই না, শেষ। এই পয়েন্টে তো এটা নতুন করে পড়ার কিছু নেই, এটা আগের পড়া যায়, তুমি পেরে যাবা। দেন দি সেকেন্ড একটা পয়েন্ট কি, এটা হলো উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে পাওয়া যায়, আর এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। এটাও নতুন কোনো কথা না, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদেও পাবা, প্রাণীতেও পাবা, বাট প্লাস্টিক কি, ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদে পাবা। তো এটাও কোনো নতুন কথা না, এটাও তোমরা জানো। দেন 3 নম্বর পয়েন্টে কি বলা আছে, 3 নম্বর পয়েন্টে বলা আছে হলো এই যে মাইটোকন্ড্রিয়ার আবরণ। আমি তোমাদেরকে বলছি যে পুরা বায়োলজি বই খুঁজলে 2টা অঙ্গাণু পাবে যাদের আবরণের ভাগ আছে, এটা হলো কোষ ঝিল্লি যার ভাঁজকে মাইক্রোবিয়াল বলা হয়, আর এটা হলো মাইটোকন্ড্রিয়া যার ভাঁজকে কি হয়েছে, মাইটোকন্ড্রিয়ার হলো আবরণীতে ভাঁজ থাকে, এর ভাঁজকে কি বলা হয়, এর ভাঁজকে তোমার ক্রিস্টি বলা হয়। তো আমি কখনো তোমাদেরকে কি বলেছি যে ক্লোরোপ্লাস্টের আবরণে কোনো ভাঁজ আছে, আমি কখনো বলি না যে ক্লোরোপ্লাস্টের আবরণে কোনো ভাঁজ নেই, তার মানে কি এর কোনো ভাঁজ নেই। আর মাইটোকন্ড্রিয়াতে ভাঁজ আছে, জানো আমার ক্রিস্টি। তো তোমরা আমার ভিডিওগুলো যদি মানে আমার ক্লাসগুলো প্রপারলি করলে এই পয়েন্টটা নিয়েও তোমাদের বাদ দেবে না, এটাও আগের জিনিস। 4 নম্বরে কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে হলো অসম্পূর্ণ প্রকোষ্ঠ আর 3 ধরনের প্রকোষ্ঠ। তো এই দুইটা জিনিস একদম নতুন, এটা তোমরা আমার আগের পড়াতে পাবা না। তো এটা একটু মুখস্থ রাখবে কি, মাইটোকন্ড্রিয়া হলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত, অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। আর এখানে তুমি 3 ধরনের প্রকোষ্ঠ পাবা, 3 ধরনের প্রকোষ্ঠ থাকে ক্লোরোপ্লাস্ট। তো এটা পুরো নতুন একটা জিনিস, তো এই পয়েন্টটা তোমাদের একটু আলাদাভাবে মনে রাখা লাগবে। দেন তারপরে পয়েন্টে কি বলা আছে, তারপরে পয়েন্টে বলা আছে কাজ। তো মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ, মেইন কাজ কি, মেইন কাজ হলো শক্তি উৎপাদন করা, শক্তি উৎপন্ন করা। অনেক পার্থক্য বের করা যায়, শক্তি উৎপন্ন করা এর কাজ কি, এর মেইন কাজ হলো তোমার খাদ্য তৈরি করা, খাদ্য তৈরি করা। এইটাও তোমার মুখস্থ করানোর কিছু নেই, এটা তুমি আমার আগের ভিডিওর জ্ঞান দিয়ে এই জিনিসটা তুমি করতে পারবা। দেন কি আছে, দেন আর কিসের কথা বলা আছে, দেন কথা বলা আছে হলো, দেন হলো ইসের তোমার হলো ক্লোরোপ্লাস্ট। তো ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে তোমার, মানে এখানে তো মূলত তোমার সরি মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের পার্থক্যটা তোমার ওইখানে দিয়ে আছে, আমি ক্লোরোপ্লাস্ট লিখছি, মানে ক্লোরোপ্লাস্ট দা প্লাস্টিডও তাই, কোনো আলাদা নেই। বাট এখানে একটা পয়েন্ট আনার জন্য আসলে প্লাস্টিক থাকলে পয়েন্টটা আমি ভালোভাবে লিখতে পারবো, খেয়াল নাই আমি ক্লোরোপ্লাস্টিক, তো যাই প্লাস্টিক তাই ক্লোরোপ্লাস্ট, জাস্ট একটু পার্থক্য আছে। 6 নম্বরে তাহলে এই প্লাস্টিডের মধ্যে কি আছে, এই প্লাস্টিডের মধ্যে আছে একটা লিউকোপ্লাস্ট। তার মানে কি, প্লাস্টিডের লিউকোপ্লাস্ট কি করে, খাদ্য সঞ্চয় করে, তার মানে প্লাস্টিডও খাদ্য সঞ্চয় করে, কারণ লিউকোপ্লাস্ট প্লাস্টিক, প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে। আর মাইটোকন্ড্রিয়া কি খাদ্য সঞ্চয় করে না, করে না, শেষ। দেন কি আছে, এই যে এখানে এ শক্তি উৎপন্ন করে, এ খাদ্য তৈরি করে।
তার মানে কি শক্তি উৎপন্ন করে কিসের মাধ্যমে শক্তি উৎপন্ন করে? অবশ্যই শ্বসন। তাহলে মাইটোকন্ড্রিয়া কোন প্রসেসে ভূমিকা লাগে? শ্বসনে। আর প্লাস্টিড কোন প্রসেসে ভূমিকা লাগে? সালোক সংশ্লেষণে। এইগুলা তোমার আগের জ্ঞান থেকে তুমি করতে পারো, এখানে নতুন কিছু না, এটাও নতুন কিছু না। তারপরে কি বলা আছে এখানে, আরেকটা পয়েন্ট বলা আছে যে প্রধান রাসায়নিক উপাদান। প্রধান রাসায়নিক উপাদান, তো এই জিনিসটা একটু নতুন। প্রধান রাসায়নিক উপাদান, তো দুইটার ক্ষেত্রেই প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন আর লিপিড। প্রোটিন আর লিপিড তুমি দুইটার ক্ষেত্রে পাবা, বাট এক্সট্রা পাবে তুমি ইসে কি পাবা, ইসে হলো তুমি নিউক্লিক অ্যাসিডটা পাবা। নিউক্লিক অ্যাসিডটা পাবা, যেটা মাইটোকন্ড্রিয়া নিউক্লিক অ্যাসিড পাবা। আর ক্লোরোপ্লাস্টে এক্সট্রা পাবে কি পাবা, ক্লোরোপ্লাস্টে তুমি এক্সট্রা পাবে হলো ক্লোরোফিল আর এনজাইম পাবা। এখন কথা হলো ক্লোরোফিল জিনিসটা আমরা সবাই মোটামুটি চিনি। 8 নাম্বার পয়েন্ট, তোমার প্রধান উপাদান হিসেবে এখানে তুমি প্রোটিন আর লিপিড পাইছো, জাস্ট এক্সট্রা ভাবে একটা আছে হলো নিউক্লিক অ্যাসিড। তো এখানে প্রধান উপাদান হিসেবে প্রোটিন আর লিপিড আছে, তো প্রোটিন আর লিপিড আমাদের বাদবে না, আমাদের বাদবে না কিসে, নিউক্লিক অ্যাসিড আর এনজাইম। এনজাইম কারণ কি, তোমার প্রধান রাসায়নিক উপাদান, এর প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন লিপিড, এরও প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন লিপিড, দুইটারই সেম। বাট পার্থক্য কিসে, এর একটা আছে হলো নিউক্লিক অ্যাসিড আর এর আছে হলো ক্লোরোফিল আর এনজাইম। তো ক্লোরোফিল প্লাস্টিডে থাকে, এটা আমরা সবাই জানি। বাট কাহিনী করবে না এনজাইম, যে এনজাইম এর প্রধান রাসায়নিক উপাদান, এটা আমরা বুঝতে পারবেন। তো আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। তো এইখানে আমাদের আসলে দুইটা পয়েন্ট মাথায় রাখা লাগবে। দুইটা পয়েন্ট কি কি, তাছাড়া বাকি সবকিছু তোমরা তোমাদের আগের জ্ঞান দিয়ে বের করতে পারবা। শুধু দুইটা পয়েন্ট কি, তোমার হলো যেই হলো প্লাস্টিডটা আছে, প্লাস্টিডটা হলো তোমার 3 ধরনের প্রকোষ্ঠে বিভক্ত, আর হলো মাইটোকন্ড্রিয়া হলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত, এটা মাথায় রাখা লাগবে। আর দ্বিতীয় কথা কি, মাইটোকন্ড্রিয়ার প্রধান রাসায়নিক উপাদান হলো নিউক্লিক অ্যাসিড, আর হলো প্লাস্টিডের প্রধান রাসায়নিক উপাদান কি, প্রধান রাসায়নিক উপাদান হলো এনজাইম। আর বাকি আরো কয়েকটা আছে, বাট ওইগুলো কমন বা আমরা ইজিলি পারবো না, যদি আমাদের বেঁধে যায় তাহলে নিউক্লিক অ্যাসিড আর এনজাইমের মধ্যেই বেঁধে যাবে। তো এই দুইটা জিনিস আমাদের আলাদাভাবে মনে রাখা লাগবে। বাকি যত পয়েন্ট আছে অনেক ইজি পয়েন্ট আছে, প্লাস আমাদের আগের থেকে পড়া পয়েন্ট, তো নতুন করে পড়ার কিছু নেই। গেল একটা ছক গেল। তারপরে তোমার বলা আছে কি, তারপরে তোমার বলা আছে হলো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে সাদৃশ্য। মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মধ্যে অনেক সাদৃশ্য আছে। সাদৃশ্য, তো কি কি সাদৃশ্য, এখানে 5টা পয়েন্ট আমি তোমাদেরকে দাগাইছি। তো প্রথম পয়েন্টটা কি, প্রথম পয়েন্ট বলছে হলো এদের কি, এদের হলো দ্বিস্তরে আবরণী থাকে, দুইজনেরই দ্বিস্তরে আবরণী থাকে, দ্বিস্তরে আবরণী থাকে, ভালো কথা। নেক্সট সাদৃশ্য কি, নেক্সট সাদৃশ্য হলো দুইজনের ভিতরে বৃত্তাকার ডিএনএ আছে। বৃত্তাকার ডিএনএ থাকলে কি হয়, এরা বিভাজিত হয়ে নতুন প্লাস্টিড, নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি করে। এর জন্য বলছে যে এরা নিজস্ব প্রতিরোধ তৈরি করতে পারে। এটাও নতুন কিছু না, এটা আমরা সবাই জানি যে এদের বৃত্তাকার ডিএনএ আছে, তার কারণে এরা বিভাজিত হয়ে নতুন তা তৈরি করে। এই জিনিসটা একটু সুন্দরভাবে গুছাই লিখছে যে নিজস্ব প্রতিরোধ তৈরি করতে পারে, দুইজনেই তৈরি করতে পারে। তারপরে কি বলা আছে, তারপরে বলা আছে যে দুইজনের নিজস্ব রাইবোজোম আর হলো ডিএনএ আছে। তো এটা আমরা সবাই জানি যে তোমার হলো ইসের ভিতরে, তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে বৃত্তাকার ডিএনএ 70 রাইবোজোম আছে, তোমার ক্লোরোপ্লাস্টের ভিতরে বৃত্তাকার ডিএনএ আর 70 রাইবোজোম, দুইটারই নিজস্ব ডিএনএ আর রাইবোজোম আছে। তারপরের পয়েন্টে কি বলা আছে, তারপরের পয়েন্টে বলা আছে হলো দুইটা অঙ্গতেই দুইটা অঙ্গাণুতে কি হয়, দুইটা অঙ্গাণু কিন্তু তোমার এটিপি তৈরি করতে পারে, এতটুকুই লেখো। ওই অত ইটিসি বর্তমান অত কমপ্লেক্সে জানো না, দুইটাই হলো এটিপি তৈরি করতে পারে। এটিপি তৈরি করে মাইটোকন্ড্রিয়া কিভাবে এটিপি তৈরি করে, তোমার শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করে। আর ক্লোরোপ্লাস্ট কি করে, যে সালোক সংশ্লেষণে আলোক নির্ভর পর্যায়ে প্রথমে এটিপি তৈরি করে, দেন ওইটা খরচ করে খাদ্য তৈরি করে। মানে এখানে ওই ক্লোরোপ্লাস্টেও এটিপি তৈরি হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে এটিপি তৈরি হচ্ছে, অর্থাৎ দুইটা এটিপি তৈরি করতে পারে, কারণ দুইটার ভিতরে এটিপিএস এনজাইম আছে। দেন কি আছে, দেন আরেকটা পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট হলো এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করতে পারে। এক প্রকার শক্তিকে কি করতে পারে, অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করতে পারে। কেমনে করে, তোমার তো ক্লোরোপ্লাস্ট, এটা তো খুব ভালোভাবে বুঝছে, সূর্যের আলোক শক্তিকে কি করে, খাদ্যের রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে। তো মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়া খাদ্যের রাসায়নিক শক্তিকে তোমার গতি শক্তি বা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। অর্থাৎ আমরা এই যে দৌড়াদৌড়ি করি, আমরা হাঁটাহাঁটি করি, এটা কি করি, এটা কিন্তু আমাদের খাদ্যের শক্তিটাই ব্যবহার করেই করি। তা হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি এগুলো কি যান্ত্রিক শক্তি না? মানে আমরা হাঁটাহাঁটি করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, এগুলো তো গতি শক্তি। ওয়ান কাইন্ড অফ যান্ত্রিক শক্তি, অর্থাৎ খাদ্যের রাসায়নিক শক্তিটাকে যান্ত্রিক শক্তিতে পরিণত করতেছে মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে তোমার ক্লোরোপ্লাস্ট রূপান্তর করতেছে, দেন সেই রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছে আমার মাইটোকন্ড্রিয়া। অর্থাৎ দুইটাই এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করতে পারে। এই হলো আমার আরেকটা পয়েন্ট। দেন হলো তোমার আরেকটা শখ দিয়ে আছে এখানে, তোমার হলো প্লাস্টিডের মানে 3টা প্রকার আছে, ওই প্রকারের মধ্যে পার্থক্য, তোমার লিউকোপ্লাস্ট, তোমার ক্রোমোপ্লাস্ট আর ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য। ক্লোরোপ্লাস্টের মধ্যে পার্থক্য
তো এই হলো তিনটা জিনিসের মধ্যে পার্থক্য। তো আমরা পার্থক্যগুলো একটু দেখি। তো প্রথমে তোমার পার্থক্য দিয়ে আছে রঙের দিক থেকে। তো এটা নতুন কিছু না, এটা হলো বর্ণহীন, এটা বারবার বলতেছি, এটা রঙিন, আর এটা হলো সবুজ, এটা বারবার বলতেছি, এখানে নতুন কিছু নাই। 1 নাম্বার। 2 নাম্বারে কি বলা আছে? 2 নম্বরে বলছে কোথায় পাওয়া যায়। তো এটা কিসে পাওয়া যায়? এটা তুমি মূলে পাবা, ভূনিম্নস্থ কাণ্ডে পাবা, এতটুকুই তোমার পয়েন্ট হিসেবে লিখলে হচ্ছে। অত কোণে সূর্যের আলো পৌঁছায় না, অত জাস্ট এই দুইটা জিনিস লিখবে, ভূনিম্নস্থ কাণ্ড, এতটুকু লেখে। এটা কোথায় পাবা? ওই তিনটা উদাহরণ দিয়ে দিবা। কোথায় কোথায়? তোমার হলো রঙিন পাপড়ি, রঙিন পাপড়ি, তারপরে হলো কি রঙিন ফল ও বীজ, রঙিন ফল ও বীজ, আর হলো গাজরের মূল, এই 3 জায়গাটায় পাওয়া যায়। আর এটা কোথায় পাবা? উদ্ভিদের কচি পাতা, উদ্ভিদের উদ্ভিদের পাতা, পাতাতে পাবা, কচি কাণ্ডে পাবা, কচি কাণ্ডে পাবা, তারপরে আর কি আছে? সবুজ বৃতি, মানে সবুজ বৃতি, এরকম বিভিন্ন জায়গায়। এখানে এই তিনটা জিনিস লিখবা, তাহলে তোমার 2 নাম্বার পয়েন্ট কাভার হয়ে গেছে। এখানে অত ভিতরে ঢোকা লাগবে না। তারপরে কি আছে? তারপরে হলো পিগমেন্ট, কোনটায় কি পিগমেন্ট থাকে। তো মেইনলি এখানে কোন পিগমেন্ট থাকে? এখানে মেইনলি কোনো পিগমেন্ট থাকে না, থাকে না। এখানে মেইনলি কোন পিগমেন্ট থাকে? এখানে মেইনলি ক্লোরোফিল, হ্যাঁ সাথে জ্যান্থোফিল আর হলো ক্যারোটিন আছে, বাট মেইনলি কি থাকে? ক্লোরোফিল থাকে। আর যদি ক্রোমোপ্লাস্ট হয়, তো ক্রোমোপ্লাস্ট যেটা হলুদ, ওইখানে কিন্তু তোমার মেইনলি জ্যান্থোফিলই তুমি পাবা, মেইনলি তুমি জ্যান্থোফিল। যেটা কমলা, ওইখানে কিন্তু তুমি মেইনলি ক্যারোটিনই পাবা। তো ওই জিনিসগুলো লিখে দিবা যে এখানে কোনো পিগমেন্ট থাকে না, এখানে মেইনলি ক্লোরোফিলটা থাকে, তাই ক্লোরোফিলটা লিখবে, এখানে জ্যান্থোফিল, ক্যারোটিন, ইটিসি থাকে। গেল। আর উদাহরণ ভূনিম্নস্থ কাণ্ড আর হলো মূল, রঙিন, ওই তিনটা উদাহরণ দিলা। এখানে আরো তিনটা, সবুজ পাতা, তারপরে হলো কচি কাণ্ড, উদ্ভিদের বৃতি, এই তিনটা উদাহরণ দিয়ে দিলা। 3 নাম্বার পয়েন্ট গেল। এগুলো কিন্তু সবই তোমাদের পড়ানো, নতুন কিছু না। দেন 4 নাম্বারে কি? 4 নাম্বারে কি বলা আছে? পরিণত, উৎপত্তিটা। তো উৎপত্তিটা কি? উৎপত্তিটা লিউকোপ্লাস্টটা কিভাবে উৎপত্তি হয়? এটা মূলত তোমার ক্লোরোপ্লাস্ট থেকে উৎপত্তি হয়, ক্লোরোপ্লাস্ট থেকে এটার উৎপত্তি হয়, অর্থাৎ ক্লোরোপ্লাস্টের সূর্যের আলোতে লিখবা যে এর উৎপত্তি ক্লোরোপ্লাস্ট থেকে। এর উৎপত্তি কোথা থেকে? এর উৎপত্তি হলো তোমার ক্লোরোপ্লাস্ট থেকে, ক্লোরোপ্লাস্ট থেকে। আর এই যে ক্লোরোপ্লাস্ট, এখন ক্লোরোপ্লাস্টের উৎপত্তিও কিন্তু ক্লোরোপ্লাস্ট থেকে, ক্লোরোপ্লাস্টের উৎপত্তিও ক্লোরোপ্লাস্ট থেকে। কারণ আমরা জানি ক্লোরোপ্লাস্ট বিভাজিত হয়, বিভাজিত হয়ে নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি করে, দেন ওই ক্লোরোপ্লাস্টে যখন ফল পাবে তখন এটা ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যায়, যখন হলো এটা আর সূর্যের আলো থাকে না, লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে। এমনি বলা যায় না যে ক্লোরোপ্লাস্ট থেকে উৎপত্তি। এটা তুমি কি দেবে? লিউকোপ্লাস্ট থেকে লিখবা। কারণ কি? এটা যদি এরকমও তো হয়, মানে এরকম কিরকম হয়, ধরো একটা একটা ক্লোরোপ্লাস্ট, এটা সূর্যের আলো থেকে তুমি সরাই রাখছো, তাহলে এটা কি হয়েছে? লিউকোপ্লাস্ট হয়ে গেছে। পরে আবার সূর্যের আলো দিছো, ওটা আবার ক্লোরোপ্লাস্ট হয়ে গেছে। তার মানে কি বলতেছি? যে লিউকোপ্লাস্ট থেকে কিন্তু ক্লোরোপ্লাস্ট হচ্ছে, আসলে ক্লোরোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট হচ্ছে, বাট এটাও বলা যায় যে লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট হচ্ছে, যেহেতু জিনিসটা একটু ভালো দেখাবে যে ক্লোরোপ্লাস্ট থেকে লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট থেকে ক্লোরোপ্লাস্ট, আর হলো ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট, এরকম উৎপত্তির পয়েন্টটা দিবা। এখন কার কাজ কি? কার কাজ কি? শুধু একটা কাজ দিবা। এটা এর মেইন কাজ কি? এর মেইন কাজ হলো খাদ্য সঞ্চয় করা, শর্করা জাতীয় খাদ্যরে শ্বেতসার, মানে ওটা দেওয়ার লাগবে না। এর মেইন কাজ হলো খাদ্য সঞ্চয় করা। এর মেইন কাজ কি? পরাগায়ন, পরাগায়ন, পরাগায়ন প্রক্রিয়ায় সে হলো কি করে? সে হলো পরাগায়ন প্রক্রিয়ার জন্য ওই ফুল টু হলো পোকামাকড়কে আকৃষ্ট করে। তো এর মেইন কাজ হলো পরাগায়ন। এর মেইন কাজ কি? খাদ্য তৈরি। এই তিনটা মেইন কাজ দিবা, আর কিচ্ছু দিবা না। এখানে ধরো 5টা পয়েন্ট গেছে। প্রথম পয়েন্ট বর্ণহীন, রঙিন, সবুজ। এই কোথায় কোথায় পাওয়া যায়, পিগমেন্ট থাকে কি থাকে না, কোথা থেকে তৈরি হয়, আর কি মেইন কাজটা? খাদ্য সঞ্চয়, পরাগায়ন, আর খাদ্য। এই হলো মেইন কাজ। তো মোটামুটি আমি তোমাদেরকে ক্লোরোপ্লাস্ট টপিকটা A to Z একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে, বাট মূলত বলতে কি, তোমার এই যে এখানে যত অঙ্গাণু পড়তেছো, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের মতো ইম্পর্টেন্স কারণ নাই। অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, তোমার সিকিউ আসলে যদি মানে একটা সিকিউ আসে, তাহলে এই মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট থেকে আসবে। কিন্তু এটা তোমাদেরকে প্রপারলি বোঝা লাগবে, প্রপারলি মনে রাখা লাগবে, সিকিউর জন্য, এমসিকিউর জন্য। এই এই দুইটার পিছনে আমি একটু বেশি টাইম দিছি, বাট ওইটা বিষয় না। তোমরা যাতে জিনিসটা প্রপারলি বুঝতে পারো, প্রপারলি যাতে প্র্যাকটিস করো, যাতে জিনিসটা তোমাদের মাথায় থাকে, জিনিসটা এই একবার পড়ার পরের জন্য তোমাদের আর এটার পিছনে টাইম না দেওয়া লাগে। তো এই হলো মোটামুটি আমার আজকের ক্লাস। তো আজকে ক্লাসের মাধ্যমে আমার এই ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া টপিকটা একদম প্রপারলি শেষ হয়ে গেল। তো আমাদের এই পাঠ্য ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।